আমি যদি এখন না ঢুকি, রোজা আসতেছে, এই জন্য ঈদ আসতেছে, আমি তখন আর পাবো না, অনেক মাস আমার গ্যাপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি আপু, থ্যাংক ইউ। ভালো আছি, প্রাপ্তি আপু জিজ্ঞেস করছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই জয়েন করুক, আমরা তারপরে শুরু করব। রেজওয়ান আপু হ্যালো দিছে, হ্যালো রেজওয়ান আপু। আচ্ছা, আমরা হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে 2021 সালের মানে যে মার্চে যে রেসিডেন্সি পরীক্ষাটা ছিল, মার্চ 2021-এর যে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি কোশ্চেনটা, সেটা আমরা কালেক্ট করে একটু সলভ করছি আর টপিকগুলো আপনাদের সাথে আলোচনা করব। আপনারা জানেন আমাদের পেজে প্রতিদিনই 21 সালের যে রেসিডেন্সি কোয়েশ্চেনটা আসছে বিভিন্ন ফ্যাকাল্টি ওয়াইজ আলোচনা হচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের পেডিয়াট্রিক্স পার্ট নিয়ে আলোচনা। তো প্রথমে একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি, আপনারা সবাই জানেন যদিও। সেটা হচ্ছে আমাদের রেসিডেন্সিতে নর্মাল সিচুয়েশনে রেসিডেন্সিতে হচ্ছে আপনার 200টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 40 মানে 40 প্লাস মাইনাস 5, অ্যারাউন্ড 45 to 35টা কোয়েশ্চেন থাকে হচ্ছে ক্লিনিক্যাল কোয়েশ্চেন। এখন পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা আগে এক সময় ছিল যে মেডিসিনের সাথে একসাথে হতো। আমি হচ্ছে রেসিডেন্সি দিলাম 17 মার্চে, আমি রেসিডেন্সিতে ঢুকি। তো আমার সময় আমরা করতাম, মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে পরীক্ষা দিতাম, মানে হচ্ছে মেডিসিনের যে কোয়েশ্চেনটা হইতো সেই কোয়েশ্চেনটাতে পেডিয়াট্রিক্সের স্টুডেন্টরা পরীক্ষা দিত। তো আমার ওই সময় মেডিসিন পড়া লাগছিল, যদিও আমি ডেভিডসন পড়িনি সত্যি কথা যেটা, বাট ডেভিডসন রিলেটেড কোয়েশ্চেনগুলো আমার পরীক্ষায় আসতো। তখন হচ্ছে স্কিন, তারপরে সাইকিয়াট্রি, পয়জনিং, এগুলা থেকেও কোয়েশ্চেন আসতো, মানে মেডিসিনের টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসতো। তো ফরচুনেটলি বা লাকিলি যেটা হয়েছে, গত 2-3 বছর থেকে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির কোয়েশ্চেনটা আলাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন শুধু আপনাদেরকে পেডিয়াট্রিক্স পড়লেই হয়, আমাদেরকে আর কষ্ট করে অ্যাডাল্ট মেডিসিন পড়তে হয় না, সব কোয়েশ্চেন পেডিয়াট্রিক্স থেকে আসে। তো সেম কোয়েশ্চেনগুলো সবই পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি থেকে কোয়েশ্চেন আসে। তো আপনারা বই কোনটা পড়বেন? বই আপনারা পড়বেন হচ্ছে আচ্ছা, জুমের লিংক চাইছেন না? জুমের লিংক ভাইয়া আমার যে পোস্টটা ছিল সেখানে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি জুমের লিংক আবার দিয়ে দিচ্ছি। যারা আমার সাথে জুমে জয়েন করবেন তারা প্লিজ সবাই একটু মিউট করে রাখবেন, হ্যাঁ, তা না হলে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়, সমস্যা হয় ক্লাস করতে। তো এখন হচ্ছে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি থেকে কোয়েশ্চেন যেগুলো পেডিয়াট্রিক্স থেকে আসে। তো আমরা এই জন্য বই কোনটা পড়বো? বই পড়বো আমরা আবিদ হোসেন মোল্লা স্যারের বই, এটা আপনাদের জন্য মোর দ্যান এনাফ। এখন আবিদ হোসেন মোল্লা স্যারের নতুন বইটা হচ্ছে 5th এডিশন, যেটাতে স্যার মানে সব টপিক যেগুলো বাকি ছিল 4th এডিশনে স্যার সব অ্যাড করে দিচ্ছেন। এই বইটা পড়লে আপনাদের জন্য একদম মোর দ্যান এনাফ, এটাই আপনারা পড়ে শেষ করতে পারবেন না। তো তারপরও আমরা জানি যে রেসিডেন্সিতে কোয়েশ্চেন অনেক বেশি রিপিটেশন হয়, যেমন আমরা আজকে যখন কোয়েশ্চেন সলভ করব তখন দেখবো যে অনেকগুলোই পুরাতন টপিক থেকে কোয়েশ্চেন আসছে, আর কিছু কোয়েশ্চেন আসবে একদম নতুন, যেগুলো আপনারা বই থেকেও কমন পাবেন না, আপনাদেরকে নেটে সার্চ দিয়ে
অ্যান্সার গুলো দেখতে হবে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আপনি 4-5টা অবশ্যই পাবেন। ওগুলা আপনার জন্য যেমন কঠিন, যে পুরা আবিদ মোল্লা স্যারের বই পড়ছে তার জন্য কঠিন। সো ওই 4-5টা কোয়েশ্চেন নিয়ে আপনাদেরকে মন খারাপ করার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আপনারা পুরাতন টপিকটা আগে ভালো করে সলভ করবেন। পুরাতন যে কোয়েশ্চেনগুলো আসছে ওগুলাই আমাদেরকে বারবার করে ভালো করে সলভ করতে হবে, এবং নতুন টপিক তো কিছু আসবে, এবং টপিক অনেক সময় সেমই থাকে, হয়তো কোয়েশ্চেনের স্টেম গুলা চেঞ্জ হয়ে যায়, প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে যায়। আর রেসিডেন্সিতে সুবিধা হচ্ছে হুবহু পুরাতন বছরের কোয়েশ্চেনও কয়েকটা চলে আসে। তো আপনার হাতে কি আছে? আপনার হাতে এখন হচ্ছে পুরাতন বছরের কোয়েশ্চেন গুলো আছে। এটা হচ্ছে আপনার এই ক্লিনিক্যাল পার্টটা ভালো করার মেইন অস্ত্র যেটাকে বলবো আমি। তো পুরাতন কোয়েশ্চেন কখনোই ভুল করা যাবে না, পুরাতন কোয়েশ্চেন ভালো মতো সলভ করবেন। প্রত্যেকটা বইয়ের মধ্যে কিন্তু কোয়েশ্চেন সলভের অ্যান্সার ভুল থাকে, সেটা আপনি যেই কোচিং এর আর কোয়েশ্চেন সলভ বই হোক না কেন সবখানে কিন্তু ভুল থাকে। সো আপনারা যেটা করবেন বই দেখে সেটা কারেকশন করে নেবেন। আপনারা এই কোয়েশ্চেন ব্যাংক গুলা, সেটা আমাদের যে কোচিং এরই হোক, কোয়েশ্চেন ব্যাংক গুলা ইউজ করবেন জাস্ট কোয়েশ্চেন গুলা দেখার জন্য, হ্যাঁ, কিন্তু অ্যান্সার গুলো আপনারা বই থেকে কারেকশন করে নেবেন। কোয়েশ্চেন প্রচুর আমরা মানে এটা আসলে ভুল হয়ে যায় অনেক সময়, আমাদের টিচারদেরও সলভ করতে ভুল হয়, আবার অনেক সময় হচ্ছে প্রিন্টিং মিস্টেক হওয়ার সময়ও ভুল হয়। সো ওইটার উপরে রিলাই করা যাবে না। আমরা আবিদ মোল্লা স্যারের 5th এডিশনের বইটা পড়বো, দেখবেন যে ওখান থেকেই বেশিরভাগ টপিকই আপনারা কমন পেয়ে গেছেন। তাহলে কথা না বাড়ায় শুরু করে, অনেক মানুষ জয়েন করছেন আমাদের সাথে, তাহলে আমরা কোশ্চেনে চলে যাই। আর আমরা ক্লাস শেষে আপনাদের যা যা কোশ্চেন আছে সেগুলো আমরা শুনবো, সাথে আপনাদের যদি আরো কোনো কোয়েরিজ থাকে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। কোথায় গেল? আমাদের যারা পেডিয়াট্রিক্স স্টুডেন্ট আছেন আমাদের সাথে পুরাতন, তারা মোটামুটি আমার পরিচয়টা একটু জানেন। আমি ডক্টর রনক জাহান রোশনি, আমি বিএসএমএমএ তে মেডিকেল অফিসার পোস্টে আছি। আর স্টুডেন্ট হিসেবে যদি বলেন, আমি ঢাকা শিশু হাসপাতালে ফেজ বি জেনারেল পেডিয়াট্রিক্স এর রেসিডেন্ট। আর আমার পার্ট 1 করা হচ্ছে, এফসিপিএস পার্ট 1 করা জেনারেল পেডিয়াট্রিক্সে। আর আমি হচ্ছে ওই যে এফসিপিএস পরীক্ষা দিলাম জানুয়ারিতে, আর নভেম্বরে রেসিডেন্সির মাঝখানে মার্চে আমি ডিপ্লোমা পরীক্ষা দিছিলাম 2016 সালে। সো ডিপ্লোমাতে আমি চান্স পেলাম, বাট আমি আর ঢুকি নাই, আমি হচ্ছে পরে রেসিডেন্সি পরীক্ষা দিয়ে রেসিডেন্সিতে ঢুকছি। এই আমার পরিচয়। আর আমি সিনাপসের সাথে আল্লাহর রহমতে মোটামুটি অনেক দিন থেকে আসি, সিনাপসের শুরু থেকে আসি পেডিয়াট্রিক্সের মেন্টর হিসেবে। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন যেটা আমাদের এবার রেসিডেন্সিতে আসছিল, ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সে এবার অনেকগুলো কোয়েশ্চেন আসছে, আপনারা দেখবেন আমি অনেকগুলো কোয়েশ্চেন পাইছি, মোটামুটি 41-42টার মতো কোয়েশ্চেন আমি পাইছি। তো সমস্যা হচ্ছে এই কোয়েশ্চেনগুলো তো আমরা সাথে করে আনতে পারি না, সো হুবহু যে কোয়েশ্চেনটা আসছে কোয়েশ্চেনটা আমরা সেম আসলে লিখতে পারি না, বাট টপিকটা আইডিয়া করে আমরা কোয়েশ্চেনগুলো আপনাদের জন্য হচ্ছে কম্পাইল করছি। প্রথম যে কোয়েশ্চেনটা আসছিল, হাই আলফা ফিটোপ্রোটিন কোথায় পাওয়া যায়, কোন কোন কন্ডিশনে আমরা পেডিয়াট্রিক্সে হাই আলফা ফিটোপ্রোটিন পাই। তো এটার অপশনগুলো ছিল নিউবর্ন বেবি, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, হেপাটিক টিউমার, টাইরিসেনোমিয়া, কনজেনিটাল সাইটোমেগালোভাইরাস ইনফেকশন বা কনজেনিটাল টর্চ ইনফেকশন। তাহলে এখানে দেখেন অ্যান্সারটা কি কি এখানে ট্রু হবে। নিউবর্ন বেবিতে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন হচ্ছে ফিটাসের আলফা ফিটোপ্রোটিন হাই থাকে, সেটা যখন জাস্ট বেবিটা বর্ন হয় তখন কিন্তু আলফা ফিটোপ্রোটিন লেভেল বেশি থাকে, যত দিন যায় ফিটোপ্রোটিন কমে যায়। আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সিতে নরমালি ফিটোপ্রোটিন হচ্ছে আপনার নরমাল থাকে, কিন্তু আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সিতে যদি বাচ্চার লিভার হচ্ছে ফেলিয়ার হয়ে যায়, অনেক সময় লিভারে আপনার হচ্ছে গ্রোথ হয়, আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সিতে অনেক সময় লিভার নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে তখন আপনি হচ্ছেন ফিটোপ্রোটিনটা বেশি পাবেন। এরপরে আসেন হেপাটিক টিউমার, এটা তো অবশ্যই ট্রু হবে, যে কোনো জেস্টেশনাল যে কোনো টিউমার লাইক হচ্ছে আপনার ওভারিয়ান টিউমার, টেস্টিকুলার টিউমার, হ্যাঁ, এই যে জার্ম সেল টিউমারগুলো সেগুলো সবগুলোতেই অ্যান্টিট্রিপসিন আলফা ফিটোপ্রোটিন বাড়ে। আবার হচ্ছে লিভারে যে কোনো টিউমার হইলেও ফিটোপ্রোটিন বাড়ে। টাইরোসিনেমিয়া এটা ফলস হবে। আর টর্চ ইনফেকশনেও কিন্তু বাচ্চাদের আলফা ফিটোপ্রোটিনটা বাড়ে। এখন আমরা একটু এক্সপ্লেনেশনটা দেখি, হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে আমরা জানি যে ফিটোপ্রোটিন জিনিসটা কি। আলফা ফিটোপ্রোটিন জিনিসটা হচ্ছে আপনার একটা আপনার হরমোনাল বা একটা হচ্ছে প্রোটিন মলিকুল, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডেভেলপিং ফিটাসের লিভার থেকে তৈরি হয়। তো এখন যখন বেবি ডেভেলপ করে এটা হচ্ছে মায়ের ব্লাডে অনেক সময় চলে আসে, বাচ্চার
হচ্ছে প্লাসেন্টা ক্রস করে মায়ের ব্লাডে চলে আসে। তো যে বাচ্চাটা মায়ের পেটে, সেই বাচ্চাটা যদি হচ্ছে কনজেনিটাল যদি কোনো হেপাটিক টিউমার কনজেনিটাল কন্ডিশন থাকে, তখন কিন্তু মায়ের ব্লাডেও আমরা ফিটোপ্রোটিন বেশি পাই, বিশেষ করে সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার আমরা পাই। হ্যাঁ, এছাড়া হচ্ছে যদি হচ্ছে মনে করেন যে আলফা ফিটোপ্রোটিন আপনি বেশি পাইছেন, মায়ের ব্লাডে বেশি পাইছেন, তাহলে আপনি কিছু কন্ডিশন আগে থেকে, বাচ্চা জন্মের আগে থেকে কিছু কন্ডিশন আপনি সাসপেক্ট করবেন, যেমন আপনার নিউরাল টিউব ডিফেক্ট, ডাউন সিনড্রোম, হ্যাঁ, আর মাল্টিপল প্রেগনেন্সিতে অনেক সময় ফিটোপ্রোটিন বেশি পাওয়া যায়। এখন হচ্ছে নিউবর্ন বেবিতে এটা হাই থাকে, এবং হচ্ছে বাচ্চার বয়স যখন 1 বছর হয়ে যায়, 1 বছর হইতে হইতে এই ফিটোপ্রোটিন লেভেলটা ফল করে। আর হচ্ছে হেলদি অ্যাডাল্ট যারা, নর্মালি ফিটোপ্রোটিন কি হয়, ব্লাডে যদি আপনাকে বলে যে ফিটোপ্রোটিন থাকে না, সে কথাটা সঠিক না। সব মানুষের শরীরেই ফিটোপ্রোটিন থাকে, কিন্তু খুবই অল্প অ্যামাউন্টে থাকে। হাই ফিটোপ্রোটিন আপনার হচ্ছে সাইন অফ লিভার কার্সিনোমা, কার্সিনোমা অফ ওভারি, টেস্টিস, অথবা হচ্ছে নন ক্যান্সারাস লিভার ডিজিজ লাইক সিএলডি, হেপাটাইটিস। ওই যেটা বললাম আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সিতে ইনিশিয়ালি এটা নর্মাল থাকবে, কিন্তু যখন ওখান থেকে আপনার লিভার সিরোসিস হয়ে যাবে, তখন কিন্তু আবার ফিটোপ্রোটিন লেভেল আপনি বেশি পাবেন। এছাড়াও জার্ম সেল যে টিউমারগুলো আছে, হেপাটোব্লাস্টোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা, এগুলো সবগুলাতেই আপনি এএফপি বেশি পাবেন। তাহলে এএফপি আমরা কোথায় কোথায় বেশি পাচ্ছি? সব ধরনের হচ্ছে হেপাটিক টিউমার, জেস্টেশনাল জার্ম সেল টিউমার, ওভারিয়ান টিউমার, টেস্টিকুলার টিউমার, লিভারের যে কোনো নন ক্যান্সারাস কন্ডিশন, এগুলাতে আমরা নর্মালি বাচ্চাদের বেশি পাই। নিউবর্ন বেবিতে আমরা বেশি পাই, 1 বছর বয়স হইতে হইতে সেটা কমে যায়। আর এছাড়াও কিছু কনজেনিটাল ডিফেক্ট লাইক নিউরাল টিউব ডিফেক্টে বেশি পাই, এবং বাচ্চা যদি ডাউন সিনড্রোম থাকে, তাহলে মায়ের ব্লাডে কিন্তু আমরা ফিটোপ্রোটিন বেশি পাচ্ছি। এটা গেল এএফপির কোয়েশ্চেনটা। এই কোয়েশ্চেনটা যেমন ধরেন এটা কোনো বই কিন্তু আসলে নাই, হ্যাঁ, এটা নতুন একটা কোয়েশ্চেন। সো এরকম একটা কোয়েশ্চেন যদি আসে, সেটা সবার জন্যই কঠিন, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এখন আসেন পরের কোয়েশ্চেনটা, সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন বা স্যাম। স্যাম থেকে কিন্তু প্রত্যেকবারই কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা দেখেন, এই টাইপের কোয়েশ্চেন আগেও আসছে, হয়তো স্টেমটা এবার চেঞ্জ হয়ে গেছে। এখানে বলছে স্যামে কি হয়, টোটাল বডি ওয়াটার কমে যায়। কথা ভুল, বডি ওয়াটার বেড়ে যায়। কারণ কি হয়, হাইপোপ্রোটিনেমিয়া হয়ে এক্সট্রা ভাস্কুলার স্পেসে ফ্লুইড চলে যায়, তাহলে টোটাল বডি ওয়াটারটা বেড়ে যাচ্ছে। তারপরে সোডিয়াম বলছে ইনক্রিজ করে, না, এটা যেটা হয় সোডিয়াম ডিক্রিজ করে। পটাশিয়াম বলছে বেড়ে যায়, সেটাও ফলস। পটাশিয়াম সোডিয়াম দুটোই ফল করে, কারণ হচ্ছে আপনার ওই যে ব্লাডের মধ্যে আপনার যেটা হয় ফ্লুইড সব বের হয়ে যায়, এবং একটা সময় হচ্ছে আপনার সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এখানে থাকে, এবং দুটোই কমে যায়। তারপরে হচ্ছে স্যাম হচ্ছে একটা স্ট্রেসফুল কন্ডিশন, তাই না? স্যাম হলে বিশেষ করে আপনার যদি সেটা হয় হচ্ছে ম্যারাসমাসে কিন্তু কর্টিসল লেভেল বেড়ে যায়, কারণ এটা একটা স্ট্রেসফুল কন্ডিশন। তাহলে ম্যারাসমাসে আপনার কর্টিসল লেভেল বেড়ে যাবে, তাই স্যামে আমরা বলবো যে কর্টিসল বাড়ে, এটা ট্রু। এবং স্যামে কি হয়, আমরা কিছু স্কিনে ম্যানিফেস্টেশন পাই না, বিভিন্ন ধরনের ডার্মাটোসিস পাই, ডার্মাটাইটিস পাই, তাই না? ডার্মিসে কিছু চেঞ্জ পাই, সেটা হচ্ছে ডার্মিসে ডিসফর্মেশন। তাহলে এই অ্যানসারটাও ট্রু হবে। আচ্ছা, পেডিয়াট্রিক্সে হচ্ছে ফিভার উইথ র্যাশ, তারপরে হচ্ছে র্যাশ উইদাউট ফিভার, এই টাইপের কিছু কন্ডিশন আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট। পেডিয়াট্রিক্সে প্রত্যেকটা র্যাশ সহ যে ডিজিজগুলো আছে, প্রত্যেকটা ডিজিজের র্যাশের প্যাটার্ন আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, যেমন ধরেন ফিভার উইথ র্যাশ, সেটাতে তো আপনার চিকেন পক্স, মিজেলস, ডেঙ্গু এরকম অনেক কিছু আছে, কাওয়াসাকি ডিজিজ আছে, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ আছে। আর ফিভার ছাড়া কিছু র্যাশ আছে, যেমন হচ্ছে আইটিপি, লিউকেমিয়া, এই টাইপের কিছু ডিজিজ আছে। তারপর মেনজোকক্কাল সেপ্টিসেমিয়া, এখানে হচ্ছে উইদাউট র্যাশ আমরা অনেক সময় ফিভার ছাড়া র্যাশ পাই। তাহলে সব ধরনের র্যাশের প্যাটার্ন আমাদেরকে জানতে হবে, কোন র্যাশটা ম্যাকুলো প্যাপুলার, কোনটা ভেসিকুলার, এই ধরনের প্যাটার্নগুলো আমাদেরকে জানতে হবে। তো কোয়েশ্চেনটা আমাদের আসছিল ভেসিকুলার র্যাশ আমরা কোন কোন ডিজিজে পাই। এখন আপনারা নিশ্চয়ই জানেন যে হচ্ছে ভেসিকুলার র্যাশ মানে কি। স্কিনে যদি প্রথমে যে ছোট একটা কালার চেঞ্জ হয়, সেটাকে আমরা বলি ম্যাকিউল, কিন্তু সেই কালার চেঞ্জ এরিয়াটা যদি রেইজড হয়ে যায়, আমরা হাত দিয়ে পালপেট করে ধরতে পারি, সেটার নাম হচ্ছে প্যাপিউল। তারপরে প্যাপিউলের ভিতরে যখন পানি জমা হয়, ফ্লুইড জমা হয়, সেটাকে আমরা বলি ভেসিকল। সেখানে যখন পাস জমা হয়, সেটাকে আমরা বলি পাস্টিউল। তাহলে এই জিনিসগুলা সবগুলাই একই সাথে আমরা পাই হচ্ছে চিকেন পক্সে, যে সব ধরনের র্যাশ একসাথে প্রেজেন্ট থাকে। আর শুধু ভেসিকুলার র্যাশ আমরা কোথায় পাই দেখেন, চিকেন পক্সে পাই, হ্যান্ড ফুট মাউথ ডিজিজে পাই, তারপরে হচ্ছে হারপিসে পাই। হ্যাঁ, হারপিস জস্টারে যে র্যাশগুলো উঠে সেগুলো হচ্ছে ভেসিকুলার র্যাশ। রুবেলার যে র্যাশটা, সেটা হচ্ছে ম্যাকিউলো প্যাপুলার র্যাশ, মানে ভিতরে ফ্লুইড জমা হয় না, জাস্ট কালার চেঞ্জ হয় আর ইলিভেশন হয়। স্কারলেট ফিভারের র্যাশগুলো ম্যাকুলো প্যাপুলার র্যাশ। ঠিক আছে, তাহলে চিকেন পক্স, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, হারপিস জস্টার, এই তিনটাতে আমরা ভেসিকুলার র্যাশ পাই। তাহলে ভেসিকুলার র্যাশ আর কোথায় কোথায় পাওয়া যায় আমরা একটু দেখি।
এই যে অ্যান্সার গুলো, এই যে আমি যে এক্সপ্লেনেশন গুলো দিছি, এগুলো আপনারা কোনো বইয়ে এক্স্যাক্টলি এভাবেই পাবেন না। আমি যেটা করছি 2-3টা বই একসাথে মানে খুঁজে বা ডিজিজ গুলো ধরে ধরে খুঁজে খুঁজে আমি এখানে একসাথে লিখছি যে কোথায় কোথায় ভেসিকুলার র্যাশ পাওয়া যায়। তো যে কোনো অ্যালার্জিক রিয়াকশন যদি হয়, মনে করেন একটা বাচ্চার অ্যালার্জিক কোন একটা, মনে করেন সে একটা বডিতে একটা লোশন বা একটা কোনো কসমেটিক্স ইউজ করছে, সেখান থেকে তার অ্যালার্জি হয়েছে, সেখান থেকে কিন্তু আপনার ভেসিকুলার র্যাশ হইতে পারে। ইকজিমাতে ভেসিকুলার র্যাশ হইতে পারে। কন্টাক্ট ডার্মাটাইটিস, যেটা হচ্ছে সাধারণত আপনার অ্যালার্জিক বেবিদের মধ্যে দেখা যায়, সেই সব কন্টাক্ট ডার্মাটাইটিস এর মধ্যে অনেক সময় ভেসিকুলার র্যাশ থাকে। তারপরে হচ্ছে অটোইমিউন ডিজিজ, যেমন হচ্ছে বুলাস পেমফিগয়েড। এর নামটা শুনলেই বোঝা যায় যে পেমফিগয়েড মানে এখানে অবশ্যই পানি জমা হয়েছে, বুলা মানে এখানে হচ্ছে পানি জমা হয়েছে, তাহলে বুলাস পেমফিগয়েডেও আপনি ভেসিকুলার র্যাশ পাবেন। চিকেন পক্স, যেটার আরেকটা নাম হচ্ছে শিঙ্গেলস, হ্যাঁ, মানে সেকেন্ডারি, মানে যেটা হচ্ছে সেকেন্ড টাইম ইনফেকশন হয়, সেটার নাম শিঙ্গেলস, সেখানে আপনি পাবেন। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, যেটা কক্সাকি বি ভাইরাস দিয়ে হচ্ছে, সেটাতে আপনি ভেসিকুলার র্যাশ পাবেন। তারপরে পুড়ে গেলে ব্লিস্টার হলে সেখানে তো ভেসিকুলার র্যাশই হয়, তাই না? তারপরে হচ্ছে আপনার বার্নে আর কি ভেসিকুলার র্যাশ হয়। আরেকটা আছে যেখানে স্কিনে ব্লিস্টার ফর্মেশন হয়, সেটার নাম হচ্ছে পরফাইরিয়া কিউটেনিয়াস স্টাডা। এই কন্ডিশনটাতেও আপনি ভেসিকুলার র্যাশ পাবেন। ইম্পেটাইগো, যেটা স্ট্রেপ্টোককাস বা স্ট্যাফিলোককাস দিয়ে স্কিনে ইনফেকশন হয়, সেই ইম্পেটাইগোতেও কিন্তু আপনি ভেসিকুলার র্যাশ পাচ্ছেন। আর হারপিসে তো আমি বললামই, হারপিসেও আপনি পাবেন ভেসিকুলার র্যাশ। তাহলে এই কন্ডিশনগুলোতে আমরা ভেসিকুলার র্যাশ পাই। আচ্ছা, এখন আসেন বোন এজ, ডিলেড বোন এজ, আর হচ্ছে আপনার বোন এজ ডিলেও হইতে পারে, বোন এজ অনেক সময় আর্লিও হইতে পারে, অ্যাডভান্সও হইতে পারে, ঠিক আছে? তাহলে বোন এজের এই কোয়েশ্চেনটা রেসিডেন্সিতে আগে আসে নাই, বাট এটা কিন্তু এফসিপিএস পরীক্ষার জন্য খুব একটা হাই ইয়েল্ডিং কোয়েশ্চেন। এফসিপিএস পরীক্ষায় পেডিয়াট্রিক্সে প্রায় বোন এজ থেকে কোয়েশ্চেন আসে, এটা হচ্ছে এন্ডোক্রাইনোলজির একটা কোয়েশ্চেন। এই অ্যান্সারটা আপনারা পাবেন হচ্ছে এম আর মোল্লা স্যারের বই, এটা আবিদ মোল্লা স্যারের বই নাই। এন্ডোক্রাইনোলজি আছে হচ্ছে আপনার চ্যাপ্টার, আচ্ছা যাই হোক, পেজ নাম্বার 709 থেকে হচ্ছে এন্ডোক্রাইনোলজি শুরু হয়েছে এম আর মোল্লা স্যারের বই, ওই 709 নাম্বার পেজে ডিলেড বোন এজের কজগুলো আপনারা পাবেন। এখন ডিলেড বোন এজ বলতে বোঝায় যে একটা বাচ্চার যা ক্রনোলজিক্যাল এজ, তার থেকেও তার বোনসটা ম্যাচুরেশন হতে সময় বেশি লাগতেছে, তাহলে বোন এজটা ডিলেড হচ্ছে। আর অ্যাডভান্স বোন বলতে বোঝায় যে বাচ্চার বোনস আগে ম্যাচিউরড হয়ে গেছে, তার ক্রনোলজিক্যাল এজের আগেই তার ইপিফাইসিস ফিউশন হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাডভান্স বোন এজ। তাহলে বোন এজ কখন ডিলে হইতে পারে? গ্রোথ হরমোন যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে ফিউশন হইতে দেরি হবে, তাহলে ডিলেড। কনস্টিপ হইতে পারে। জেনেটিক্যাল শর্ট স্ট্যাচার, এখানে হচ্ছে বোন এজের সাথে কোনো সম্পর্ক নাই। শর্ট স্ট্যাচার মানে সে নর্মাল স্ট্যাচারটাই শর্ট, কিন্তু বোন এজ তার ক্রনোলজিক্যাল এজের সাথে কোইনসাইড করতেছে। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, আপনারা জানেন যে হচ্ছে থাইরয়েড হরমোনের কাজ কি? বডির বোনস ম্যাচুরেশন, বডির বেজাল মেটাবলিক রেট বাড়ানো। তাহলে হচ্ছে থাইরয়েড হরমোনের যেহেতু ফাংশন আছে বোনের সাথে, তাহলে হাইপোথাইরয়েড হইলে আপনার কি হবে? বাচ্চার বোন এজটা ডিলেড হবে, তাহলে এটা ট্রু। আর ফ্যামিলিয়াল শর্ট স্ট্যাচারের সাথে ওই যে আপনার জেনেটিক শর্ট স্ট্যাচার, ফ্যামিলিয়াল শর্ট স্ট্যাচার, এগুলোতে বোন এজের সাথে কোনো সম্পর্ক নাই। এখন হচ্ছে আসেন আমরা দেখি আর কোথায় কোথায় আমরা পাই বোন এজ ডিলে। একটা তো বললাম কনস্টিটিউশনাল। এন্ডোক্রাইন কজ যদি বলেন তাহলে হচ্ছে আপনার হাইপোথাইরয়েডিজম, হাইপোপিটুইটারিজম, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আপনার অনেক কারণে হতে পারে, একটা হতে পারে কোনো কারণ ছাড়া মানে ইডিওপ্যাথিক, তারপরে হইতে পারে আপনার ক্র্যানিওফ্যারিঞ্জিওমা টিউমার, তারপরে হাইপোগোনাডিজম কিছু কজ আছে যেমন টার্নার সিনড্রোম, সেখানে হচ্ছে আপনার বোন এজ ডিলেড হতে পারে। এছাড়াও আপনার কুশিং ডিজিজ আপনারা জানেন যে হচ্ছে ইপিফাইসিস আর্লি ফিউশন হয়ে যায় স্টেরয়েডের কারণে, তাহলে হচ্ছে সেখানে সরি ইপিফাইসিস অনেক সময় ফিউশন হতে দেরি হয় কুশিং ডিজিজে, বা স্টেরয়েড থেরাপি দিলে ফিউশন হতে দেরি হয়, সেখানে হচ্ছে আপনার আপনি বোন এজ ডিলেড পাবেন। ডায়াবেটিস যদি থাকে বাচ্চার, অ্যাডিসন ডিজিজ যদি থাকে, এগুলাতে বোন এজ ডিলেড হতে পারে। সিস্টেমিক ডিজিজ যেগুলো আছে, ক্রনিক সিস্টেমিক ডিজিজ লাইক আপনার হার্ট ডিজিজ, রেনাল ডিজিজ, হ্যাঁ, লিভার ডিজিজ, এগুলাতে কিন্তু বাচ্চার বোন এজ ডিলেড হয়। কারণ একটা বাচ্চার বোন যখন ম্যাচুরেশন হবে তার জন্য যে ফ্যাক্টর গুলা, যেমন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর কোথা থেকে আসে? লিভার থেকে আসে। এরকম যে গ্রোথ ফ্যাক্টর গুলো সেগুলো কিন্তু অনেকগুলো লিভার থেকে তৈরি হয়, তাহলে লিভার, কিডনি এগুলাতে ইম্পেয়ারমেন্ট থাকলে বোন এজ কিন্তু ডিলেড হবে। তাহলে কি কি আছে দেখেন, কনজেনিটাল হার্ট ডিজিজ, ক্রনিক রেনাল ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এর মধ্যে পড়বে দুইটা, ক্রনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস। এছাড়াও হচ্ছে সিলিয়াক ডিজিজ, যেটা একটা অটোইমিউন সিস্টেমিক ডিজিজ। তারপরে ম্যালনিউট্রিশন থাকলেও বোন এজ ডিলেড হবে। ম্যালনিউট্রিশনের মধ্যে আবার রিকেটস, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে ডেফিনেটলি ডিলে হবে। আর যদি কোনো বাচ্চার আইইউজিআর থাকে তাহলে সে ন্যাচারালি অন্য বাচ্চাদের থেকে একটু পিছায় থাকবে বোন ফরমেশনে। কোনো বাচ্চা যদি সেরেব্রাল হাইপোপ্লাসিয়া থাকে তাহলে বোন এজ ডিলেড হবে।
আর ক্রোমোজোমাল কিছু ডিসঅর্ডার আছে যেগুলাতে হচ্ছে আপনার জেনেটিক্যালি বোন এজটা ডিলেট হয়, যেমন ডাউন সিনড্রোম, তারপরে হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম, ট্রাইজোমি 18 মানে এডওয়ার্ড সিনড্রোম, টার্নার সিনড্রোম, নুনান সিনড্রোম আর কর্নেলিয়া ডি লেঞ্জ সিনড্রোম। ঠিক আছে, এগুলো সবগুলোতেই বোন এজ ডিলেট হইতে পারে। এরপরে আসেন বোন এজ কখন আগায় যাবে, কখন অ্যাডভান্স হবে, মানে বাচ্চার যা বয়স তার তুলনায় বোন আপনার বেশি ম্যাচিউরড হয়ে গেছে। সেটা হইতে পারে ওবিসিটিতে, যে বাচ্চা হচ্ছে একটু টল স্ট্রাকচারের বাচ্চাদের প্রিকশনাস পিউবার্টিতে সেক্স স্টেরয়েড হরমোন বেশি সিক্রেশন হয়, আর্লি সিক্রেশন হয়, তখন বোন এজটা অ্যাডভান্স হয়ে যাবে। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, সেখানেও কিন্তু একই কথাই, প্রিকশনাস পিউবার্টি আর কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া দুইটারই হচ্ছে মেকানিজম একই, দুইটাতেই আপনার সেক্স হরমোনগুলো বেশি রিলিজ হয়, তাই বোন এজটা অ্যাডভান্স হয়ে যায়। আর জেনেটিক্যালি কিছু কন্ডিশন আছে বা জেনেটিক্যাল ওভারগ্রোথ সিনড্রোম বলা হয়, যেমন হচ্ছে সটোস সিনড্রোম, বেকউইথ হোয়াইটম্যান সিনড্রোম, মার্শাল স্মিথ সিনড্রোম। পিডিয়াট্রিক্সে অনেক সিনড্রোম আছে এবং সিনড্রোমের নামগুলো অ্যাকচুয়ালি মনে রাখা খুব কষ্ট, একটু মুখস্থ করতে হয়। আপনারা যখন এরপরে কোর্সে ঢুকে যাবেন তখন আস্তে আস্তে এই ডিজিজগুলো সবাই জানতে পারবেন, তখন আর কঠিন লাগবে না। এখন আপাতত কিছুদিনের জন্য কিছু কিছু ডিজিজ আপনাদেরকে নাম মুখস্থ করতে হবে। এগুলো হচ্ছে বোন এজ অ্যাডভান্স হওয়ার কারণ। এফসিপিএস পরীক্ষায় ডিলেড বোন এজও আসে, অ্যাডভান্স বোন এজও আসে। তাহলে এবার যখন রেসিডেন্সিতে ডিলেড বোন এজে কজ দিছে, এরপরে কিন্তু রেসিডেন্সিতে অ্যাডভান্স বোন এজ দিলেও দিতে পারে। তাহলে এই কজগুলো আমাদেরকে জানতে হবে। আচ্ছা, অবিসিটিতে একটা বাচ্চার কি কি কমপ্লিকেশন বা কি কি সাইড ইফেক্ট হয়, এটা এটা এর আগেও পরীক্ষায় আসছে। ওবেসিটি সাইড ইফেক্ট এর আগে পরীক্ষায় 2-3 বার আসছে, সো এটা হচ্ছে আমাদের পুরাতন কোশ্চেন। তাহলে এই ধরনের পুরাতন কোশ্চেনগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ থাকতে হবে, ভুল করা যাবে না। তাহলে দেখি অবেসিটির সাথে কি কি থাকে। হাইপারটেনশন ট্রু, ডায়াবেটিস মেলাইটাস ট্রু, ইন্টারলিউকিন 6 এটা তো একটা সাইটোকাইন, এটার সাথে অবেসিটির কোনো সম্পর্ক নাই, তাহলে এটা হচ্ছে ফলস। ঠিক আছে, নরমাল সিআরপি এটা হচ্ছে ফলস, কারণ একটা ওবেস বাচ্চার সিআরপি লেভেল বেশি থাকে, একটু নরমালের থেকে বেশি থাকে, তাহলে এটা ফলস। আর লো অ্যাডিপোনেকটিন, হ্যাঁ লো অ্যাডিপোনেকটিন এটা হচ্ছে ট্রু। ওবেসিটিতে আপনার অ্যাডিপোনেকটিনের কাজটা হচ্ছে একটু আপনার কাইন্ড অফ লিপিড মেটাবলিজমের সাথে রিলেটেড, সো হচ্ছে অ্যাডিপোনেকটিন কম থাকে, দ্যাটস ওয়াই আপনার দেখা যায় যে হচ্ছে লিপিডগুলো বডিতে স্টোর হয়, তাহলে এটা ওবেসিটির সাথে রিলেটেড। এই যে অবেসিটির ইফেক্ট, এই জিনিসটা আমি তুলছি হচ্ছে আবিদ মোল্লা স্যারের বইয়ে, যে নিউট্রিশন স্যামের যে চ্যাপ্টারটা, স্যামের চ্যাপ্টারের একদম লাস্ট পাতায় ওবেসিটির কজ এবং সাইড ইফেক্ট গুলা দেওয়া আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একবার রিডিং দিলেই আপনারা পারবেন, মুখস্থের কিছু নাই, যে একটা ওবেস বাচ্চার কি কি সমস্যা হয়। নর্মাল কতগুলো আমরা জানি যে ওবেস বাচ্চার কি হয়, হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপরে হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, হ্যাঁ এক্সারসাইজ ইনটলারেন্স, ইটিং ডিসঅর্ডার, এই জিনিসগুলো তো আমরা নর্মালি জানি। এখন একটা বাচ্চা যখন মোটা হবে তার ক্লাসে কিন্তু সে বুলিং এর শিকার হবে, তখন তার সেলফ এস্টিম পোর থাকবে। তারপরে অনেক সময় ওবেসিটির কারণে আপনার বেনাইন রেজড ইন্টারক্রেনিয়াল হাইপারটেনশন হয়, যেটার অপর নাম সিরোটিউমার সেরিব্রি, এটা হইতে পারে। তারপরে একটা মোটা বাচ্চার অ্যাকান্থোসিস নিগ্রিকান্স বা ঘাড়ের মধ্যে বা এক্সিলারি ফোল্ডগুলো কালো কালো হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এটা হয়, এটার নাম অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। এই বাচ্চাগুলো সাসেপ্টেবল টু ইনফেকশন থাকে। তারপর ওবেস বাচ্চার কি হয়, তার হচ্ছে যেহেতু বডিতে হচ্ছে ট্রাইগ্লিসারাইড বা হচ্ছে লিপিড ইমব্যালেন্স থাকে, হচ্ছে এটাকে কি বলে, লিপিড ডিসলিপিডেমিয়া থাকে, দ্যাটস ওয়াই সেখান থেকে কিন্তু ফ্যাটি লিভার ডিজিজ হইতে পারে, গলস্টোন ফর্মেশন হইতে পারে। তারপরে হচ্ছে এই বাচ্চাগুলার হচ্ছে পরবর্তীতে ইন ফিউচার কার্ডিওভাস্কুলার রিস্ক অনেক বেড়ে যায়। তারপরে কিডনিতে হচ্ছে আপনার গ্লোমেরুলোস্ক্লেরোসিস হইতে পারে। বাচ্চাগুলার হচ্ছে ফ্ল্যাট ফিট থাকবে, কারণ তাদের ফুটের মধ্যে অনেক বেশি ফ্যাট জমা থাকবে, সেই কারণে তাদের হচ্ছে ফ্ল্যাট ফিট হবে। এছাড়াও একটা কন্ডিশন আছে যেটা নাম স্লিপড ক্যাপিটাল ফিমোরাল ইপিফাইসিস। ঠিক আছে, এটাতে যেটা হয় হিপ জয়েন্টে ইপিফাইসিস, যেটা ফিমোরাল ইপিফাইসিস, সেটা ডিসলোকেশন হয়ে যায়, স্লিপড হয়ে যায়। ব্লাউন্স ডিজিজ, তারপরে হচ্ছে হাতের মধ্যে মোটা বাচ্চা ফ্র্যাকচার হতে পারে, এবং মোটা বাচ্চাগুলো কিন্তু পড়ে গেলে ফ্র্যাকচার হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এন্ডোক্রাইন কি হয়, ডায়াবেটিস হয় বাচ্চাগুলার, প্রিকশনাস পিউবার্টি হয়, ওবেস যেটা বললাম একটু আগে, পিসিওএস হইতে পারে মেয়ে বাচ্চা হলে, এবং হাইপোগোনাডিজম হইতে পারে। এগুলো সবই হচ্ছে ওবেসিটির সাথে রিলেটেড, ওবেসিটির ইফেক্ট। এই জিনিসগুলো আবিদ মোল্লা স্যারের বই আছে, আমরা সেখান থেকে পড়ে ফেলবো। এখন আসেন এসএলই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এসএলই আগে আবিদ মোল্লা স্যারের বই ছিল না, 5th এডিশনে এসএলই অ্যাড করা হয়েছে। এসএলই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কিন্তু আপনারা সবাই পড়ছেন, তাই না? আপনারা মেডিসিনে সবাই কিন্তু 5th ইয়ারে এসএলই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া পড়ছেন। সেখানে হচ্ছে তাহলে দেখেন, আপনারা দেখলেই চিনতে পারবেন, ম্যালার র্যাশ এটা ট্রু, ওরাল আলসার ট্রু, তারপরে হচ্ছে হেপাটোমেগালি থাকে না,
তারপরে যেটা হয় মানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কিন্তু সবগুলো না, ক্লিনিক্যাল ফিচার আর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া সব এক না, আমি দেখাচ্ছি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কোনগুলা। আর হচ্ছে কি থাকে, ফটো সেন্সিটিভিটি থাকে, তাহলে ম্যালার র্যাশ, ওরাল আলসার, ফটো সেন্সিটিভিটি এই তিনটা ট্রু হবে, ফিভার আর হেপাটোমেগালি এই দুটো ফলস হবে। এখন আসেন এসএলই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা যেটা হচ্ছে করে সেই ওদের ওই ফর্মটার নাম হচ্ছে SLICC। হ্যাঁ, ওদের হিসাব অনুযায়ী 4টা ক্রাইটেরিয়া, 11টা ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে 4টা ক্রাইটেরিয়া থাকলে সেটাকে আমরা এসএলই বলছি, এবং এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে অবশ্যই একটা ক্লিনিক্যাল এবং একটা ইমিউনোলজিক্যাল হইতেই হবে। যতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা ইমিউনোলজিক্যাল ক্রাইটেরিয়া ফুলফিল হইতে হবে। তাহলে দেখি ক্রাইটেরিয়াগুলো কি কি। কিউটিনিয়াস কিছু ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে ওই যে মেলার র্যাশ, তারপরে হচ্ছে অ্যালোপেশিয়া, এই জিনিসগুলো আছে। হ্যাঁ, আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা একবার করে রিডিং দিয়ে ফেলবেন। বুলাস লুপাস মানে বডির মধ্যে হচ্ছে বুলার মতো ফরমেশন হয়, যে ভেসিকুলার র্যাশের মতো হয়। তারপর টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস হয়, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ হয়, ফটোসেনসিটিভিটি হয়, কিউটিনিয়াস লুপাস হয়। তারপরে হচ্ছে ডিস্কয়েড র্যাশ, এখানে অনেক কঠিন কঠিন নাম, মিউকোসাল লুপাস। আপনাদের এই কঠিনগুলো আপনাদেরকে দিবে না, আপনাদেরকে কমন গুলা দিবে, দিলে যে মেলার র্যাশ, ডিস্কয়েড র্যাশ, ফটোসেনসিটিভিটি, তারপরে এই যে এখানে কি হয় ন্যাজোলেবিয়াল ফোল্ডের মধ্যে বাটারফ্লাই র্যাশ যেগুলো হয়, মেলার র্যাশই বলে সেটাকে, কমন জিনিসগুলো আপনাদের দিবে। তাহলে কিউটিনিয়াস ম্যানিফেস্টেশন দুই ধরনের আছে, অ্যাকিউট এবং ক্রনিক। এছাড়াও ওরাল এবং নেজাল আলসার, এটা একটা সিঙ্গেল ক্রাইটেরিয়া। তারপরে অ্যালোপেশিয়া, নন স্কেরিং অ্যালোপেশিয়া। সাইনোভাইটিস মানে মোর দ্যান 2 জয়েন্টে ইনফ্লামেশন, সাইনোভিয়াল ইয়াতে জয়েন্টে ইনফ্লামেশন হবে। এখন আসলে যে বললো ইমিউনোলজিক্যাল ক্রাইটেরিয়া, ইমিউনোলজিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে এনা পজিটিভ, অ্যান্টি-ডিএস ডিএনএ পজিটিভ, অ্যান্টি-স্মিথ অ্যান্টিবডি পজিটিভ, অ্যান্টি-ফসফোলিপিড অ্যান্টিবডি পজিটিভ, এগুলো হচ্ছে ইমিউনোলজিক্যাল ক্রাইটেরিয়া। মানে ইমিউনোলজিক্যালের মধ্যে একটা থাকতে হয়, ক্লিনিক্যালের মধ্যে একটা মাস থাকতে হয়, আর বাকি যে দুইটা যে কোনোখান থেকে হইতে পারে। সেরোসাইটিস মানে বডি যে সেরোসাল লেয়ার গুলো আছে, যেমন আপনার পেরিকার্ডিয়াল হইতে পারে, পেরিকার্ডাইটিস হইতে পারে, প্লুরাইটিস হইতে পারে, পেরিটোনাইটিস হইতে পারে, এবং সেখান থেকে ইফিউশনও হয়ে যেতে পারে, এটা হচ্ছে সেরোসাইটিস। রেনালের মধ্যে কি পাবেন আপনি, প্রোটিনিউরিয়া, হেমাচিউরিয়া পাবেন। নিউরোলজিক্যালের মধ্যে কনভালশন, সাইকোসিস, এই জিনিসগুলো পাবেন। তারপর হচ্ছে ক্র্যানিয়াল নার্ভের প্রবলেম হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, হিমোলাইটিক অ্যানিমিয়া পাবেন। এসিলিতে যেহেতু অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডিগুলো গিয়ে আরবিসি কে ডিস্ট্রয় করে হিমোলাইটিক অ্যানিমিয়া করে। এছাড়া আপনার কমপ্লিমেন্ট লেভেল লো পাবেন, জানেন যেহেতু অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স ফর্মেশন হয়, কমপ্লিমেন্ট লেভেল লো পাবেন। হ্যাঁ, এবং কুম টেস্ট যেটা ডিরেক্ট কুম টেস্ট পজিটিভ পাবেন। তাহলে এই যে এখানে টোটাল যে কয়টা ক্রাইটেরিয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 15 ধরনের ক্রাইটেরিয়া আছে, এখান থেকে 4টা যদি পজিটিভ থাকে তাহলে আপনি এটাকে এসিলি বলতে পারতেছেন। এগুলাই বলতে গেলে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে বললেও এগুলাই বলা যাবে। আচ্ছা, তাহলে এখন আসেন হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিস থেকে মাস্ট আপনারা একটা কোয়েশ্চেন পাবেন। পেডিয়াট্রিক্সে যে কোনো পরীক্ষা বলেন, আপনারা টিবি থেকে অবশ্যই কোয়েশ্চেন পাবেন, কারণ বাংলাদেশ হচ্ছে অনেক বেশি টিবি পেশেন্ট আছে, তাই না? বাংলাদেশ একটা হচ্ছে ডেভেলপিং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এগুলোতে হচ্ছে টিবি অনেক বেশি হয়, ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলোতে আপনি যে কোনো পরীক্ষা দিলে টিবি কোয়েশ্চেন অবশ্যই পাবেন, টিবি ছাড়া আপনার পরীক্ষা হবে না। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার এই যে প্রাইমারি টিউবারকুলোসিস, এখন টিবি হচ্ছে কি করে, টিবির জীবাণু আমাদের বডিতে প্রাইমারি টিউবারকুলোসিস হিসেবে 4টা সাইট দিয়ে ঢুকে, কি কি, লাং, ইন্টেস্টাইন, স্কিন, টনসিলে, 4টা জায়গায় হচ্ছে প্রাইমারি সাইট অফ টিউবারকুলোসিস। এই 4টা সাইটের বাইরে এই 4টাতে ঢোকার পরে এখান থেকে পরে ডিসেমিনেশন হয়ে টিবি কিন্তু অন্যান্য সব অর্গানে ম্যানিফেস্টেশন করতে পারে, তাই না? তাহলে প্রাইমারি টিউবারকুলোসিস যখন হবে তাহলে এই 4টা অর্গানের ম্যানিফেস্টেশন গুলোকে আমরা প্রাইমারি টিবি বলবো। আচ্ছা, ইরাথেমা নোডোসাম এটা ফলস হবে এই কারণে, কারণ এটা হচ্ছে টিবির একটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, এটা প্রাইমারি টিবি না, ঠিক আছে? এটা টিবির হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন দুইটা আছে, একটা হচ্ছে ইরাথেমা নোডোসাম, একটা হচ্ছে ফ্লিকটেনিউলার কনজাংটিভাইটিস, এই দুইটা টিবির হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। প্লুরাল ইফিউশন এটা ট্রু, কারণ লাংসে প্রথম যখন ইফেক্ট করবে লাং দিয়েও তো ঢুকে, লাং, ইন্টেস্টাইন, স্কিন, টনসিলে 4টার ম্যানিফেস্টেশনকে আমরা প্রাইমারি টিবি বলতেছি। সাস্টেইন পাইরেক্সিয়া, টিবি আপনার প্রাইমারি যখন ইনফেকশন হয় তখন আমরা ক্রাইটেরিয়ার মধ্যে কি কি বলি, জ্বর 14 দিনের বেশি, কাশি 14 দিনের বেশি, ওয়েট লস ফর মোর দ্যান 3 মান্থস, আর বাচ্চার ডিক্রিজ প্লেফুলনেস, এই 4টা হচ্ছে আপনার ডায়াগনস্টিক সিমটম ক্রাইটেরিয়া আর কি। তাহলে ওখানে সাস্টেইন পাইরেক্সিয়া আছে, এটা ট্রু হবে। হাইলার লিম্ফাডিনোপ্যাথি, লাংসে যখন ঢুকে তখন কি হয়, গন্স কমপ্লেক্স তৈরি করে, তারপরে যখন হাইলার লিম্ফ নোড ইনভলভ করে তখন কি হয়, গন্স ফোকাস, তাহলে হাইলার লিম্ফাডিনোপ্যাথিও ট্রু হবে। আর নন রিঅ্যাক্টিভ এমটি টেস্ট এটা প্রাইমারি টিবির ক্রাইটেরিয়া না, তাহলে এটা হবে হচ্ছে ফলস। টিবি আমরা আবিদ মোল্লা স্যারের বই যতটুকু আছে পুরোটাই পড়ে ফেলবো, ওখানে কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে, যেমন হচ্ছে আইসোনায়াজাইড প্রিভেন্টিভ থেরাপি বা আইপিটি, ওটা পড়বেন, ওটা পরীক্ষায় দেখবেন দিয়ে দিছে, কারণ ওটা নতুন ভাবে অ্যাড করা হয়েছে, কিন্তু এই প্র্যাকটিসটা বাংলাদেশ অনেক আগে থেকে চলে আসতেছে, যে আমরা ছোট বাচ্চাদের যারা হচ্ছে টিবির এক্সপোজারে গেছে কিন্তু টিবি হয়নি, বাচ্চাগুলোকে আমরা শুধু আইসোনায়াজাইড 6 মাসের একটা থেরাপি দেই, ওটা হচ্ছে আইসোনায়াজাইড প্রিভেন্টিভ থেরাপি।
তাহলে ওই জিনিসটা আপনারা পড়বেন। টিবির ট্রিটমেন্ট গুলাও আপনাদেরকে পড়তে হবে, তারপরে ইনভেস্টিগেশন গুলাও পড়তে হবে, আর ক্লিনিক্যাল ফিচার তো পড়তেই হবে টিবির। একটা জিনিস মনে রাখবেন, রেসিডেন্সি পরীক্ষায় কোয়েশ্চেন আসে হচ্ছে আপনার সব ক্লিনিক্যাল ফিচার, আচ্ছা প্রথম থেকে রিস্ক ফ্যাক্টর, কজ, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, এগুলো সবগুলো থেকে রেসিডেন্সিতে কোয়েশ্চেন আসে, কারণ এগুলো থেকে ছোট ছোট স্টেম দেওয়া যায়। আর এফসিপিএস পরীক্ষার কোয়েশ্চেন মেইনলি আসে হচ্ছে আপনার প্যাথো ফিজিওলজি এবং প্রগনোসিস, এই দুটা থেকে কোশ্চেন আসে। ক্লিনিক্যাল ফিচার থেকেও আসে, কিন্তু প্যাথোফিজিওলজি, প্রগনোসিস এগুলা থেকে বেশি কোশ্চেন আসে, কারণ ওইখান থেকে আমরা একটু লম্বা লম্বা স্টেম তৈরি করতে পারি। এখানে সময় অনেক কম। এফসিপিএস পরীক্ষা আপনার 1 ঘন্টা 40 মিনিটে আপনি 50টা কোশ্চেন দাগাচ্ছেন, আর এখানে আপনি হচ্ছে 3 ঘন্টার মধ্যে 200টা কোশ্চেন দাগাচ্ছেন। তার মানে প্রতি মিনিটে যদি একটা করে দাগান তাও 180টা কোশ্চেন আসে, এখানে 180 জায়গায় আপনারা 200টা কোশ্চেন দাগাচ্ছেন। তো স্যাররা এমন কোনো কোশ্চেন দিবে না যেটা আপনাদেরকে বসে বসে পুরোটা স্টেম পড়ে চিন্তা করে অ্যান্সার করতে হবে, এরকম না। বেশিরভাগই আসবে যে আপনি দেখলেই চিনতে পারবেন, এমন টাইপের ছোট ছোট স্টেমওয়ালা কোশ্চেন গুলো আসবে। সো এই ধরনের কোশ্চেন গুলো করা যায় হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট এগুলো থেকে করা যায়। সো এগুলো থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, এই যে টিবির প্যাথোফিজিওলজি, এটা আমি জাস্ট একটু দেখাইছি, এটা আমাদের আবিদ মোল্লা স্যারের বই থেকেই তোলা, কিছুই না। ফার্স্টে লাংসে হচ্ছে আপনার ব্যাসিলাইটা ইনফেকশাস ড্রপলেট হিসেবে ঢোকার পরে লাংস প্যারেনকাইমা ইনফ্লামেশন করবে, মাল্টিপ্লিকেশন করবে, সেই জায়গায় যেই লাংস প্যারেনকাইমাটা ইনভলভ হবে সেটার নাম হচ্ছে গন্স ফোকাস। তারপরে যে কাছাকাছি যে লিম্ফ নোডটা আছে, হাইলার লিম্ফ নোড, সেখানে যখন অ্যাটাক করে আপনার লাং প্যারেনকাইমা আর ওই লিম্ফ নোড দুইটা এরিয়া মিলে আমরা বলতেছি গন্স কমপ্লেক্স বা প্রাইমারি কমপ্লেক্স। এইটা যদি সেম কাহিনীটা আপনার ইন্টেস্টাইনে হয় তাহলে কি হবে? বাচ্চা হচ্ছে আনপাস্টুরাইড মিল্ক খাইলো, মনে করেন মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস যেটা, হ্যাঁ মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস বাচ্চা হচ্ছে দুধের সাথে খেলো, তাহলে ইন্টেস্টাইনের আপনার কি হবে? ইন্টেস্টাইনে প্রথমে ইন্টেস্টাইনের ইপিথেলিয়ামে ইনফ্লামেশন হবে, হওয়ার পরে সেটা হবে হচ্ছে আপনার প্রাইমারি কমপ্লেক্স ফোকাস। এরপরে যখন আপনার মেসেন্টেরিক লিম্ফ নোড গুলো ইনভলভ হবে তখন সব মিলাই হবে হচ্ছে কমপ্লেক্স। তাহলে সেম ঘটনাটা ইন্টেস্টাইনে হইতে পারে। প্রাইমারি যে যে জায়গায় টিবি হয় সবখানে এই আপনার গন্স ফোকাস আর গন্স কমপ্লেক্স তৈরি হয়, লাং, ইন্টেস্টাইন, স্কিন, টনসিল, এই 4টা জায়গা। এরপরে টিবির বাচ্চা যদি তার ইমিউনিটি ভালো থাকে তাহলে সে এই ব্যাসিলাই গুলাকে সাপ্রেস করে ফেলতে পারবে। ইমিউনিটি যদি খারাপ হয়, বিশেষ করে 5 বছরের নিচে বাচ্চা হয় বা অন্যান্য ইমিউনোসাপ্রেসিভ কোনো এজেন্ট সে খাচ্ছে বা তার নিওপ্লাসিয়া আছে, তখন সেই বাচ্চাটার কি হবে? টিবির জীবাণুটা এরপরে ডিজেমিনেট করে অন্যান্য অর্গানে গিয়ে ম্যানিফেস্টেশন হবে। আচ্ছা, আইসোলেটেড স্প্লিনোমেগালির কারণ জানতে চাইছে, মানে যেখানে শুধু স্প্লিনটা আমরা পালপেট করতে পারি। আইসোলেটেড স্প্লিনোমেগালি মানে এমন না যে শুধু আপনার স্প্লিন বড় হয়েছে লিভার বড় হয়নি, ব্যাপারটা তা না। আইসোলেটেড স্প্লিনোমেগালি মানে স্প্লিনটা আপনার এত বড় হবে যে আপনি স্প্লিনটাই আগে পালপেট করতে পারবেন, লিভারটা ইমপালপেবল অথবা জাস্ট পালপেবল থাকবে, সেটাই হচ্ছে আইসোলেটেড স্প্লিনোমেগালি। পোর্টাল হাইপারটেনশন, এটা সত্যি, কারণ হচ্ছে সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, এখানে কি হয়? লিভারে ফাইব্রোসিসে লিভার ছোট হয়ে যায়, আপনার স্প্লিন বড় হয়ে যায়। গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ ফস, এখানে হেপাটোস্প্লিনোমেগালি দুটোই হয়, হিউজ হেপাটোমেগালি হয়। ম্যালেরিয়া, কালাজ্বর, ট্রু, আমরা জানি ম্যালেরিয়া এবং কালাজ্বরে কিন্তু অনেক বড় স্প্লিন পাওয়া যায়, অনেক সময় লিভার নাও পাওয়া যেতে পারে, তাহলে এটা আইসোলেটেড স্প্লিনোমেগালির কজের মধ্যে এটা ট্রু হবে। আর হেপাটোব্লাস্টোমাতে স্প্লিনের কোনো কাহিনী নাই, শুধু আপনার লিভারটা বড় হয়, তাহলে এটা ফলস। তাহলে আমরা দেখি কিছু কমন কজ অফ আইসোলেটেড স্প্লিনোমেগালি, যেমন হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, এটা সবসময় শুরুতেই আসবে, প্রথম কমন কজ, সবচেয়ে কমনেস্ট কজ, যেটা হয় হচ্ছে আপনার এপস্টেইন বার ভাইরাস দিয়ে, সেটা হচ্ছে আইসোলেটেড স্প্লিনোমেগালি সবচেয়ে কমনেস্ট কজ। সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, সিস্টিক ফাইব্রোসিস, অটোইমিউন ডিজিজ যেমন হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে আপনার ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া অথবা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। সিএমএল, সিএলএল এ কিন্তু আপনার হেপাটোস্প্লিনোমেগালি হইলেও হেপাটোমেগালিটা অত বড় হয় না, স্প্লিনোমেগালি আপনার স্প্লিন একেবারে অপোজিট সাইডের আইলিয়াক ফোসাতে চলে আসতে পারে। হেয়ারি সেল লিউকেমিয়া, ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালাজ্বর, তারপরে হচ্ছে মাইলোফাইব্রোসিস, আর হচ্ছে সিকেল সেল ডিজিজ। এই ডিজিজ গুলাতে আপনি স্পেশালি আইসোলেটেড স্প্লিনোমেগালি পাবেন। এগুলাতে যে হেপাটোমেগালি হয় তা হয় না, তা না, হইলেও সেটা খুব ছোট থাকে, তাই আমাদের এখানে স্প্লিনটাই ইম্পর্টেন্ট। বিশেষ করে সিএমএল, সিএলএল, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, এগুলাতে স্প্লিন অনেক বেশি বড় হয়। ক্রনিক ম্যালেরিয়া, ক্রনিক কালাজ্বর, এগুলাতে স্প্লিন অনেক বড় হয়। তাহলে এগুলো হচ্ছে আইসোলেটেড স্প্লিনোমেগালির কজ। আচ্ছা, এরপর আসেন আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়ার কজ। এটা বছর বছর প্রত্যেকবার রেসিডেন্সিতে আসে, এই কোয়েশ্চেনটা প্রত্যেকবারই রেসিডেন্সিতে আসে, আইদার কনজুগেটেড নাইলে আনকনজুগেটেড, নাইলে আর্লি জন্ডিসের কারণ, নাইলে প্রলং জন্ডিসের কারণ, নাইলে অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণ, কোনো না কোনো একটা হাইপার বিলিরুবিনেমিয়ার কজ আপনি প্রত্যেক বছর রেসিডেন্সি পরীক্ষায় পাবেন। হ্যাঁ,
তাহলে এটা আমরা কোথা থেকে পড়বো আমি একটু বলে দিই, আপনাদেরকে দেখাই দিই। এইটা আপনারা আবিদ মোল্লা স্যারের বই কজ গুলো অল্প আছে, এই যে দেখেন আমি এখানে পেজ নাম্বার দিয়ে দিছি, এটা হচ্ছে নিওনাটোলজি চ্যাপ্টার, এমআর মোল্লা স্যারের বই 186 নাম্বার পেজ। এখানে দেখেন আপনার সব ধরনের জন্ডিসের ক্লাসিফিকেশন, মানে কজ অনুযায়ী ক্লাসিফিকেশন সুন্দর করে স্যার দিয়ে দিছে। এটা আপনারা অবশ্যই অবশ্যই এই পাতাটা থেকে পড়বেন, এমআর মোল্লা স্যারের বই থেকে এই পাতাটা থেকে পড়বেন আপনারা, কারণ এখানেই স্যার ভাগ করে দিচ্ছে যে হচ্ছে আপনার যদি প্রথম 48 ঘন্টার মধ্যে জন্ডিস হয় তাহলে কি কি কারণ, 3 থেকে 10 দিনের মধ্যে জন্ডিস হলে কি কি কারণ, প্রলং জন্ডিস মানে 14 দিনের পরেও যদি জন্ডিস থাকে সেটাকে আবার দুই ভাগ কোশ্চেন স্যার, সেটা হচ্ছে আনকনজুগেটেড কনজুগেটেড, দুই ভাগে স্যার ভাগ করে দিচ্ছেন। তাহলে এই পাতাটা যদি পড়েন, এই কজগুলা পড়েন, তাহলে আপনার কখনোই এই কোয়েশ্চেনটা ঠেকবে না। এবং মনে রাখবেন এই কোয়েশ্চেনটা আপনি নেক্সট রেসিডেন্সিতেও পাবেন, আইদার কনজুগেটেড নাহলে আনকনজুগেটেড, কিছু একটা নেক্সট রেসিডেন্সিতেও পাবেন। এবং নিওনাটাল জন্ডিস এটা হচ্ছে নিওনাটোলজির সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা আপনি রেসিডেন্সি পরীক্ষায় প্রতিবার এখান থেকে একটা অথবা দুইটা কোয়েশ্চেন পাবেন। সেটা কজোলজি আসতে পারে, ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্রাইটেরিয়া আসতে পারে, এবিও ইনকম্প্যাটিবিলিটি, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, প্যাথোজেনেসিস আসতে পারে, যে কোনো কিছুই আসতে পারে। আচ্ছা, এখন মনে রাখবেন আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া তখনই হবে যখন অনেক বেশি হিমোলাইসিস হবে, কিন্তু সেই অনুযায়ী বিলিরুবিন কনজুগেশন লিভারে হইতে পারতেছে না, কারণ এত কনজুগেটিং এনজাইম নাই যেটা দিয়ে আপনার এতগুলা হিমোলাইসিস হওয়া বিলিরুবিন লিভার ক্যাচ করতে পারতেছে, অথবা লিভারে কোনো একটা প্রবলেম আছে যার কারণে লিভারে কনজুগেশন হচ্ছে না এবং বিলিরুবিন গুলা আনকনজুগেটেড থেকে যাচ্ছে। এই দুইটা কজেই আনকনজুগেটেড আপনি হাইপারবিলিরুবিনেমিয়া পেতে পারেন। বিলিয়ারি অ্যাট্রিশিয়া এটাতে হচ্ছে আপনার কনজুগেটেড হয়, এটা ফলস। ব্রেস্ট মিল্ক জন্ডিস, ব্রেস্ট মিল্ক জন্ডিসটা কি জিনিস, এখানে ব্রেস্ট মিল্কে বিটা প্রেগনিন নামে একটা এনজাইম থাকে মায়ের দুধে, যেটা কি করে বাচ্চার হচ্ছে ইসে করে বাচ্চার বিলিরুবিনটাকে কনজুগেশন হইতে বাধা দেয়, দ্যাটস ওয়াই ব্রেস্ট মিল্ক জন্ডিস হচ্ছে আনকনজুগেটেড। তারপর G6PD ডেফিসিয়েন্সিতে কি হয়, হিমোলাইসিস হয়, তাহলে এটা আনকনজুগেটেড। RH ইনকম্প্যাটিবিলিটিতে হিমোলাইসিস হয়, এটা আনকনজুগেটেড। কোলেডোকাল সিস্টে হয় হচ্ছে আপনার অবস্ট্রাকটিভ জন্ডিস, বিলিয়ারি অ্যাট্রিশিয়া, কোলেডোকাল সিস্ট, নিওনেটাল হেপাটাইটিস সিনড্রোম, এগুলো হচ্ছে সব অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচারের মধ্যে পড়ে এবং এগুলো সব কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া। এখানে আপনাদেরকে কিছু আছে মুখস্থ করতে হবে, কিছু জিনিস আপনারা চাইলেই বুঝে পড়তে পারেন। যেমন ধরেন এই যে আর্লি জন্ডিসের কজ, হ্যাঁ, তার মধ্যে দেখেন আনকনজুগেটেড যেগুলো কজ সেখানে সব হিমোলাইসিস, এবিও, আরএইচ, G6PD, সেপসিস, ফেরোসাইটোসিস, এগুলাতে কি হয় হিমোলাইসিস হচ্ছে, বিলিরুবিন বের হচ্ছে, কিন্তু লিভার এতগুলা বিলিরুবিন কনজুগেট করতে পারতেছে না, তাহলে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া হচ্ছে। এমন করে কজগুলা যদি একটু বুঝে বুঝে পড়েন, সবটুকু আপনাদেরকে মুখস্থ করতে হবে না, দেখবেন যে বুঝে পড়লেও অনেক কিছু মনে রাখা যায়। তাহলে এটা আমরা এমআর মোল্লা স্যারের বই 186 নম্বর পেজ থেকে এটা পড়ে ফেলবো। এই যে দেখেন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ স্যাম, এটাও আপনাদের পুরাতন কোশ্চেন। আমি লাস্টে গিয়ে আপনাদেরকে বলতেছি যে কতগুলো আপনারা পুরাতন কোশ্চেন এবার পাইছেন আর কতগুলো নতুন কোশ্চেন পাইছেন। স্যামের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এটা আপনাদের আগে পরীক্ষায় আসছে। স্যাম থেকে কি কি আসে, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আসে, স্যামের হচ্ছে ক্লিনিক্যাল ফিচার আসে, তারপরে হচ্ছে স্যামের স্কিন চেঞ্জ কি কি পাওয়া যায়, স্যামের ট্রিটমেন্টে আমরা কি কি দিব না, কি কি দিতে পারবো না সেটা পরীক্ষায় আসে, আর হচ্ছে এই জিনিসগুলোই আসে, স্যামের কমপ্লিকেশন আসে, রিস্ক ফ্যাক্টরও আসে, এই জিনিসগুলো পরীক্ষায় আসে। তাহলে আসেন এই যে স্যামের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমরা পড়ি। দেখেন স্যামের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমরা দুই ভাগে ভাগ করি, একটা 6 মাসের নিচে বাচ্চা, 6 মাসের উপরে বাচ্চা, 6 মাস থেকে 5 বছর একটা যেটা। তো তিনটা করে ক্রাইটেরিয়া আছে, যে কোনো একটা প্রেজেন্ট থাকলে আপনি স্যাম বলতে পারবেন। 6 মাসের নিচে বাচ্চা হলে ওয়েট ফর লেন্থ Z² যদি -3 এর কম হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর বাচ্চা যদি ভিজিবলি খুব ওয়াস্টেড হয় এবং দুই পায়ে যদি ইডিমা থাকে, তিনটার একটা থাকলেই স্যাম বিলো 6 মান্থ। আর 6 মাস থেকে 5 বছর 60 মাস তো 5 বছর পর্যন্ত এই তিনটার মধ্যে একটা থাকলে স্যাম। এখানে হচ্ছে ওয়েট ফর হাইট Z² লেস দ্যান 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওখানে যেটা ভিজিবল সিভিয়ার ওয়াস্টিং ছিল 6 মাসের নিচে সেটা এখানে হয়ে যাবে মিড আপার আর্ম সার্কামফারেন্স, সেটা হচ্ছে 11.5 সেন্টিমিটার অথবা 115 মিলিমিটারের কম যদি হয় তাহলে এটা স্যামের একটা ক্রাইটেরিয়া। আর বাইপেডাল ইডিমা যেটা ছিল এটা হচ্ছে বায়োল্যাটারাল ইডিমা, তাহলে এই তিনটার মধ্যে একটা থাকলে সেটা হয়ে যায় স্যাম। তাহলে আসেন আমরা এখন সলভ করি। তাহলে স্যামের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বাইপেডাল ইডিমা ট্রু, এখানে যেহেতু বয়স বলে দেয়নি, কিন্তু এই কোশ্চেনটা একটু কমপ্লেক্স করতে পারতো স্যাররা যদি বলে দিত যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর অফ স্যাম বিলো 6 মান্থ অথবা অ্যাবাভ 6 মান্থ, এরকম করে কোশ্চেনটাকে একটু কমপ্লেক্স করা যেত, স্যাররা সেটা করেন নাই, খালি হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ স্যাম বলে দিয়েছেন। বাইপেডাল ইডিমা ট্রু, ওয়েট ফর হাইট Z² বিলো 3 ট্রু, মুয়াক বিলো 11.5 ট্রু, তারপর ওয়েট ফর এজ এটা কিন্তু কোনো স্যামের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ওয়েট ফর এজ এখানে আসে না, তারপর হাইট ফর এজ এটাও আসে না, তাহলে লাস্টের দুইটা হবে হচ্ছে ফলস, প্রথম তিনটা হবে ট্রু। এখন আসেন প্রি ভ্যাকসিনেশন টেস্ট ফর হেপাটাইটিস, ক্রাইটেরিয়া ছিল না? জি আপু
স্লাইডে যেটা দেখাচ্ছিলেন ওটা তো WHO ক্রাইটেরিয়া ছিল, সেমের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আপু কোশ্চেনে তো। আচ্ছা, আপনি যেটা বলতেছেন ডাব্লিউএইচও স্যামের ওটা ক্লাসিফিকেশন, দ্যাট ইজ নট ক্রাইটেরিয়া। হ্যাঁ, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আপনি এই দুইটাই পড়বেন। আর স্যামের কিন্তু অনেকগুলা ক্লাসিফিকেশন আছে। স্যামকে আমরা ডাব্লিউএইচও দিয়ে ক্লাসিফাই করি, ওয়েলকাম ক্লাসিফিকেশন আছে, গোমেজ ক্লাসিফিকেশন আছে, ওয়াটারলু ক্লাসিফিকেশন আছে, ওগুলো হচ্ছে স্যামের ক্লাসিফিকেশন। হ্যাঁ, স্যামের গ্রেডিং বা ক্লাসিফিকেশন, মাইল্ড, মডারেট, সিভিয়ার স্যাম, তারপরে হচ্ছে আপনার উইথ ইডিমা, উইদাউট ইডিমা, কোয়াশিওরকর, ম্যারাসমাস, ওগুলো হচ্ছে সব ক্লাসিফিকেশন। কিন্তু স্যাম যে ডায়াগনোসিস করবেন, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আপনাকে এই দুইটাই পড়তে হবে, এর বাইরে কোনো কিছু না। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে হেপাটাইটিস বি এর প্রি ভ্যাকসিনেশন টেস্টিং। এই কোশ্চেনটা এবার নতুন আসছে, বাট এই জিনিসটা আপনারা মাইক্রোবায়োলজিতে অনেকেই পড়ছেন, তাই না? কিন্তু এটা এবার হচ্ছে আমরা ধরে নিছি এটা অ্যাকচুয়ালি মাইক্রোবায়োলজির সাথেও যায়, ক্লিনিক্যাল হিসেবে না বললেও চলে। তো প্রি ভ্যাকসিনেশন টেস্টিং হেপাটাইটিস বি তে আপনি কি কি করবেন? মনে রাখবেন, একটা বাচ্চাকে যখন আপনি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিন দেওয়ার আগে জানতে হবে বাচ্চাটা এর আগে ভ্যাকসিন দিছে কিনা, বাচ্চাটার এর আগে হেপাটাইটিস বি হয়েছে কিনা, তারপরে আমরা ভ্যাকসিনের জন্য প্রসিড করব। এখন আপনি যদি অ্যান্টি এইচবিএস অ্যান্টিবডি মাপেন, মানে হেপাটাইটিস বি এর এগেইনস্টে যে অ্যান্টিবডি মাপেন, তাহলে আপনি বুঝতে পারবেন যদি অ্যান্টিবডি তার থাকে, তাহলে বুঝতে হবে আইদার তার এর আগে ইনফেকশন হয়েছিল, নাইদার এর আগে সে ভ্যাকসিন নিছিল। ঠিক আছে? আরেকটা হচ্ছে এখন বর্তমানে বাচ্চাটার হেপাটাইটিস বি অ্যাক্টিভ ইনফেকশন আছে কিনা সেটা জানতে হলে আমাদেরকে করতে হবে এইচবিএস এজি। ঠিক আছে? আর টোটাল যে অ্যান্টি এইচবিসি টোটাল, এটা যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো এই বাচ্চাটা হচ্ছে ইনফেকশন এর আগে হয়েছিল কিনা। সেটা যদি হয় হচ্ছে আপনার রিসেন্ট ইনফেকশন, তাহলে আইজিএম পজিটিভ পাবেন, আর যদি পাস্ট ইনফেকশন পান তাহলে আইজিজি পজিটিভ পাবেন। তাহলে আমরা ভ্যাকসিন দেওয়ার আগে এই তিনটা জিনিস আমরা চেক করি। এইচবিএস এজি দেখবো যে এখন অ্যাক্টিভ ইনফেকশন আছে কিনা। অ্যাক্টিভ ইনফেকশন থাকলে তো আপনি এখন অ্যান্টিবডি মানে ভ্যাকসিন আপনি দিবেন না, কারণ তার ইনফেকশন হয়ে ভালো হয়ে গিয়েও তার অ্যান্টিবডি তৈরি হতে পারে। তাহলে কেন তাকে আমরা এখন ভ্যাকসিন দিব? এখন দিব না। সেটার জন্য আমরা এইচবিএস এজি করব। অ্যান্টি এইচবিএস করে দেখবো যে এর আগে তার হচ্ছে ইনফেকশন হয়ে ভালো হয়ে গেছে কিনা, বা এর আগে তার ভ্যাকসিন দিছিল সেই ভ্যাকসিনটা ইফেক্টিভ আছে কিনা, এটা দিয়ে এটা চেক করব। আর অ্যান্টি এইচবিসি টোটাল আমরা করে দেখবো যে বাচ্চাটা এর আগে ইনফেকশন থেকে সে ইমিউনিটি পাইছে কিনা। তাহলে আমরা এই তিনটা এখানে টেস্ট করি, লাস্টের দুইটা এই দুটো আমরা করি না। এইচবিই অ্যান্টিজেন যেটা, সেটা আমরা করি ভাইরাল রেপ্লিকেশন দেখার জন্য বা অ্যাক্টিভ ইনফেকশন দেখার জন্য। হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ দেখি আমরা, যদি বাচ্চাটা এখন ইনফেক্টিভ কন্ডিশনে থাকে, তার ভাইরাল লোড কতটুকু বেশি, বাচ্চাটা অন্যকে ইনফেক্ট করবে কিনা সেটা দেখার জন্য আমরা ডিএনএটা করি। ঠিক আছে? তাহলে প্রথম তিনটা হচ্ছে ট্রু হবে। তাহলে আমরা দেখেন কি কি টেস্ট করি। নর্মালি আমরা হচ্ছে রুটিন প্র্যাকটিসে আমরা ভ্যাকসিনেশনের আগে কখনোই অ্যাকচুয়ালি এগুলো চেক করি না, বাংলাদেশে এগুলো করা হয় না নর্মালি। হ্যাঁ, তারপরও আমরা কি কি করতে পারি? সেরোলজিক্যাল স্ক্রিনিং, এটা হচ্ছে আননেসেসারি ভ্যাকসিনেশনটা প্রিভেন্ট করে। যে বাচ্চার ইমিউনিটি আছে তাকে আপনি ভ্যাকসিন কেন দিবেন? অকারণ বডিতে একটা ইনজেকশন কেন দিবেন, তাই না? সেজন্য আমরা এই টেস্টটা করে দেখতে পারি। তাহলে প্রি ভ্যাকসিনেশন টেস্ট কি কি আছে? এইচবিএস এজি আর হচ্ছে অ্যান্টি এইচবিএস। যখন একটা সিঙ্গেল টেস্ট আপনাকে বলবে যে না তুমি এত কিছু করতে পারবা না, একটা টেস্ট করতে পারবা, তখন আপনি অ্যান্টি এইচবিসি করবেন। কারণ হচ্ছে এর আগে তার ইনফেকশন হয়েছিল কিনা, বা যার হচ্ছে ক্রনিক ইনফেকশন আছে, এটা আমরা অ্যান্টি এইচবিসি দিয়ে পুরোটাই বুঝতে পারি, পুরো প্যানেলটাই আমরা বুঝতে পারি অ্যান্টি এইচবিসি দিয়ে। সেজন্য যদি বলে একটা টেস্ট করেন, যদি আপনি এফসিপিএস ক্যান্ডিডেট হন, আপনার যদি পরীক্ষা একটা এসবিএ আসে, সিঙ্গেল বেস্ট আসে যে একটা টেস্ট আমরা করব, প্রি ভ্যাকসিনেশন টেস্টিং আমরা একটা করব, কোনটা সবচেয়ে ইফেক্টিভ, তখন সেটার অ্যান্সার হবে হচ্ছে অ্যান্টি এইচবিসি। এই তো এই জিনিসটাই হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনেশনের আগে আমরা এগুলোই চেক করি। আচ্ছা, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় আসছে। ইপিআই এ আমরা কি কি ভ্যাকসিন দেই, কি কি ডিজিজের এগেইনস্টে আমরা ভ্যাকসিন দেই ইপিআই এ, অথবা হোয়াট আর দ্য ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজেস। এই দুইটা কোশ্চেনই আপনাদের এই মানে ইমিউনাইজেশন থেকে দুইটা কোশ্চেনই পরীক্ষা আসে। ইমিউনাইজেশন থেকে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে একটা তো বললাম ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ কি কি আছে, ইপিআই এর শিডিউলটা ভালো করে পড়তে হবে, টিটেনাসের শিডিউলটা ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে ইপিআই যে টিকাগুলো আমরা দেই সেগুলো টাইমিংটা জানতে হবে, কোনটার কয়টা ডোজ, কোনটার রুট হচ্ছে কি কি রুট। ঠিক আছে? এই জিনিসগুলো সবই জানতে হবে। ইপিআইটা অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ান হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে ইপিআইটা নিজ দায়িত্বে পড়ে নেওয়া। ঠিক আছে? ইপিআই শিডিউল সবাইকে ভালো মতো জানতে হবে। তাহলে আমরা দেখি ইপিআই তে কি কি ডিজিজের এগেইনস্টে ভ্যাকসিন দেওয়া হয়। হেপাটাইটিস বি দেওয়া হয়, তাই না? এটা ট্রু, কারণ হচ্ছে আমরা যখন পেনটা দেই, পেনটা যেটা আছে সেটার মধ্যে আছে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, ডিপিটি টিকা, সাথে হচ্ছে আপনার হেপাটাইটিস বি ভ্যাকসিন, আর হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি ভ্যাকসিন। এই পাঁচটা মিলাই বলা হয় পেনটা। তাহলে হেপাটাইটিস বি ট্রু। রোটাভাইরাল আমরা প্রাইভেট টিকা, ইপিআই তে নাই, ফলস। টাইফয়েডও প্রাইভেট টিকা, ইপিআই তে নাই,
ফলস, কিন্তু রোটাভাইরাল টাইফয়েড এগুলো সবই ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন বা আইপিভি, এটা এখন 6 সপ্তাহে একটা দেওয়া হয়, 14 সপ্তাহে একটা দেওয়া হয়, 2টা ডোজ দেওয়া হয়, ইন্ট্রাডার্মাল ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ট্রু। নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটার অপর নাম হচ্ছে পিসিভি, সেটাও দেওয়া হয়, এটাও হচ্ছে আপনার ইপিআই তে দেওয়া হয়। তাহলে এখানে ট্রু কোনটা কোনটা? হেপাটাইটিস, আইপিভি আর পিসিভি, এই তিনটা হচ্ছে ট্রু। এই যে ইপিআই শিডিউলটা এখন দেখি আমরা, জন্মের সময় আমরা বিসিজি ভ্যাকসিন দেই, টিবির এগেইনস্টে, তাহলে এখানে গেল টিবি। পেন্টাতে কি কি ডিজিজ? ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস বি। ওরাল পোলিও ভ্যাকসিন, পিসিভি হচ্ছে কনজুগেটেড নিউমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিন, যেটা নিউমোনিয়া প্রিভেন্ট করে। ইন্ট্রাডার্মাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে? আর এমআরএ হচ্ছে মিজলস আর রুবেলা, নট মামস এন্ড রুবেলা। এখানে কিন্তু মিজলস এন্ড রুবেলা, মামসের টিকা আলাদা প্রাইভেট ভাবে দিতে হয়, ওটা হচ্ছে এমএমআর। তাহলে এই ডিজিজগুলো ইপিআই কভার করতেছে। আর এই কোশ্চেনটা রেসিডেন্সির খুব একটা হাই ইয়েল্ডিং কোশ্চেন, আগেও আসে। ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ বাংলাদেশে কি কি আছে? টিবি, মিজলস, মামস, চিকেন পক্স, যেটা আমরা ভ্যাকসিন আলাদাভাবে প্রাইভেট ভাবে দেই। টিটেনাস ডিপিটির মধ্যে আছে, পার্টুসিস, ডিপথেরিয়া, তিনটা মিলায় ডিপিটি। আর কি কি আছে? নিউমোনিয়া, নিউমোনিয়া তো হচ্ছে আপনি দিচ্ছেনই, এই যে পিসিভির মধ্যে আছে। তারপর টাইফয়েডের ভ্যাকসিন 2 বছর বয়সে দেওয়া হয়। পোলিওমাইলিটিসের ভ্যাকসিন ওপিভি, আইপিভি। মেনিনজাইটিসের জন্য আপনি আলাদা ভ্যাকসিন দেন, 3 বছরের বাচ্চাকে প্রাইভেট ভাবে দেওয়া যায়। ডায়রিয়ার জন্য রোটাভাইরাল ভ্যাকসিন দেওয়া হয়। হেপাটাইটিস এটা হচ্ছে প্রাইভেট টিকা, হ্যাঁ, এটা ডাক্তারদের চেম্বারে আলাদাভাবে দেওয়া হয়। আর হেপাটাইটিস বিটা হচ্ছে ইপিআই এর সাথে চলে যায়। তাহলে এগুলো সবই হচ্ছে বাংলাদেশে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজেস, এবং এই কোশ্চেনটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। এখন আসেন হেপাটাইটিস এ ইনফেকশন। হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এগুলো আপনারা আবিদ মোল্লা স্যারের বইয়ে এই হেপাটোলজি চ্যাপ্টারে পাবেন। আবিদ হোসেন মোল্লা, যে এইচ এ মানে আবিদ হোসেন মোল্লা স্যারের বই 263 নাম্বার পেজে আপনারা হেপাটাইটিস এ ইনফেকশন একটু লেখা আছে ছোট করে, ওটা একবার রিডিং দিয়ে ফেলবেন। এটা আপনাদের জন্য নতুন কোশ্চেন, ঠিক আছে? এর আগেরগুলো যেগুলো দেখালাম পুরাতন, এই কোশ্চেনটা আপনাদের জন্য নতুন। হেপাটাইটিস এ ইনফেকশনটা এবার নতুন আসছে পরীক্ষায়, স্যারের বইও নতুন অ্যাড হয়েছে, পরীক্ষায় এবার এটা প্রথমবারের মতো আসছে। হেপাটাইটিস এ ভাইরাস ইনফেকশন ক্যান কজ অ্যাকুট লিভার ফেলিওর, ট্রু। আপনারা জানেন হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এ আর ই, এই দুটো হচ্ছে ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর করতে পারে। হেপাটাইটিস বি আর সি করে ক্রনিক লিভার ডিজিজ করে। তারপর মে হ্যাভ প্রলং কোলেস্ট্যাটিক কোর্স, ট্রু। কোলেস্ট্যাটিক মানে অবস্ট্রাকটিভ, তার মানে হেপাটাইটিস এ থেকে অনেক সময় অবস্ট্রাকটিভ জন্ডিসও হতে পারে। ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায় না, ফলস। একটু আগে আমরা বললাম যে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ হচ্ছে আপনার হেপাটাইটিস এ, তাহলে এটা হচ্ছে ফলস হচ্ছে। নেভার কজ ক্রনিক লিভার ডিজিজ, ইটস ট্রু। হেপাটাইটিস বি আর সি হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ করে, ইভেন হেপাটাইটিস ডিও ক্রনিক লিভার ডিজিজ করতে পারে, কিন্তু এ এবং ই হচ্ছে আপনার অ্যাকুট লিভার ফেলিওর, ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর, এগুলো করে। কোনো প্রোড্রোমাল পিরিয়ড না, এটা ফলস। যে কোনো ভাইরাল ডিজিজে অবশ্যই প্রোড্রোমাল পিরিয়ড থাকবে, অবশ্যই প্রোড্রোমাল কিছু সিমটম থাকবে, জ্বর, সর্দি, কাশি, রানি নোজ, এগুলো থাকবে, হ্যাঁ, শরীর ব্যথা, ম্যালেজ, এসব থাকবে। তাহলে হচ্ছে আপনার হেপাটাইটিসের এই এতে আপনার প্রোড্রোমাল পিরিয়ড নাই, কথাটা হচ্ছে ফলস। তাহলে এটা আমরা একটু আবিদ মোল্লা স্যারের বই থেকে পড়ে ফেলবো। আমি এটার এক্সপ্লেনেশন লিখি নাই, যেহেতু এটা বইয়ের মধ্যেই আছে, আপনারা পড়বেন। নতুন কোয়েশ্চেন, দ্যাট মিনস এটা নতুন থাকলো না, এখন এটা পুরাতন কোয়েশ্চেন হয়ে গেল, সবসময় আসবে। আচ্ছা, অলিগোহাইড্রামনিওস। অলিগোহাইড্রামনিওসের এটা বলছে যে কন্ডিশন কি কি অ্যাসোসিয়েটেড এটার সাথে। এটা হইতে পারে অলিগোহাইড্রামনিওসের কজ, অ্যাসোসিয়েশন মিন্স এটা অলিগোহাইড্রামনিওসের কজও হইতে পারে, অলিগোহাইড্রামনিওসের ইফেক্টও হইতে পারে। তাহলে কি কি কন্ডিশন অ্যাসোসিয়েটেড? পালমোনারি হাইপোপ্লেশিয়া, যদিও অলিগোহাইড্রামনিওস থাকে ওই বাচ্চাটার কিন্তু পরবর্তীতে লাং ডেভেলপমেন্টে সমস্যা হয়, পালমোনারি হাইপোপ্লেশিয়া হয়, ট্রু। রেনাল অ্যাজেনেসিস, রেনাল অ্যাজেনেসিস যদি একটা বাচ্চার থাকে তাহলে বাচ্চা কি হবে? ইউরিনেশন হবে না, তার পেটের ভিতরে ইউরিনেশন হবে না। আপনারা জানেন যে অ্যামনিওটিক ফ্লুইডের একটা বড় অংশ আসে বাচ্চার ইউরিন থেকে, তাহলে রেনাল অ্যাজেনেসিস থাকলে বাচ্চার ইউরিনেশন হবে না, তখন অলিগোহাইড্রামনিওস হবে। তাহলে এটাও অ্যাসোসিয়েশন, ট্রু। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের সাথে এটার কোনো সম্পর্ক নাই, সো এটা ফলস। মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোমের সাথে সম্পর্ক আছে। মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম কোন বাচ্চাগুলোর হবে? যে বাচ্চাগুলো মায়ের পেটের ভিতরে ফিটাল ডিস্ট্রেস হয়, তাদেরই মেকোনিয়াম অ্যাসপিরেশন হবে। এখন যে বাচ্চাটার অলিগোহাইড্রামনিওস কন্ডিশনের মধ্যে সে বড় হচ্ছে পেটের ভিতরে, তার কিন্তু ফিটাল ডিস্ট্রেস হয়ে মেকোনিয়াম অ্যাসপিরেশন হইতে পারে, তাহলে এটা হচ্ছে ট্রু। আর ক্যাটারাক্টের সাথে অলিগোহাইড্রামনিওসের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তাহলে আমরা এখন অলিগোহাইড্রামনিওসের সাথে কি কি অ্যাসোসিয়েটেড আমরা দেখি। যে কোনো ফিটাল ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি থাকলেই অলিগোহাইড্রামনিওস আপনি পাইতে পারেন। ট্রাইপ্লয়েডি বলতে আপনার এটা হইতে পারে ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, পাতাউ সিনড্রোম, যে কোনো একটা ট্রাইপ্লয়েডি হইতে পারে। 3টা ক্রোমোজোমাল কন্ডিশনে অলিগোহাইড্রামনিওস পাবেন আপনি। এরপরেও যদি টর্চ ইনফেকশন হয়, তারপর মায়ের যদি হচ্ছে প্রম হয়, আগে মেমব্রেন রাপচার হয়ে যায়, অবশ্যই আপনার অলিগোহাইড্রামনিওস হবে, তাই না? মা যদি কোনো এসি ইনহিবিটর, স্পেশালি যদি মা কক্স ইনহিবিটর গুলা খায়,
তাহলে অলিগোহাইড্রাম নিউজ হবে। বাচ্চার যদি কোনো ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন লাইক পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, তারপর বায়োল্যাটারাল পিইউজি অবস্ট্রাকশন মানে হচ্ছে পেলভি ইউরেটারিক জাংশন অবস্ট্রাকশন যদি বায়োল্যাটারাল হয়, বা বাচ্চা যদি রেনাল অ্যাজেনেসিস হয়, বাচ্চা যদি কনজেনিটাল হাইড্রোনেফ্রোসিস হয়, তাহলে বাচ্চা ইউরিনেশন হবে না, সেখান থেকে মায়ের অলিগোহাইড্রাম নিউজ হবে। তারপরে বাচ্চা যদি আইইউজিআর হয় সেখানে কি হবে, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকে। প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে, প্লাসেন্টা থেকেও তো আপনার হচ্ছে প্লাসেন্টার সেল থেকেও তো আসে তাই না অ্যামনিওটিক ফ্লুইড, তাহলে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকলেও আপনার অলিগো হবে। অ্যামনিয়ন নোডোসাম, এটা হচ্ছে আপনার, এটা একটা কন্ডিশন, এটা রিলেটেড উইথ গাইনোকোলজি। এটা হচ্ছে ফেলিয়ার অফ সিক্রেশন বাই দ্য সেলস অফ অ্যামনিয়ন কাভারিং দ্য প্লাসেন্টা। প্লাসেন্টার যে অ্যামনিয়ন যে সেলগুলো আছে সেখান থেকে ফ্লুইড সিক্রেশন হচ্ছে না, তখন আপনার যেটা হবে অলিগোহাইড্রাম নিউজ হবে। তারপরে বাচ্চা যখন পোস্ট ম্যাচিউর হয়ে যাবে তখন কি হবে, আস্তে আস্তে প্লাসেন্টাটা ম্যাচিউর হয়ে যাবে, অ্যামনিওটিক ফ্লুইডটা রিঅ্যাবজর্পশন হয়ে যাবে। পোস্ট ম্যাচিউর চাইল্ড যাদের ওই বাচ্চাগুলোরই মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম হয়, বিশেষ করে পোস্ট ম্যাচিউর চাইল্ডের। পটার সিনড্রোম এটা একটা কনজেনিটাল কন্ডিশন, হ্যাঁ, এই কন্ডিশনটাতেও অলিগোহাইড্রাম নিউজ পাওয়া যায়। পটার সিনড্রোম কি আপনাদেরকে জানতে হবে না, হ্যাঁ, খালি নামটা একটু মাথায় রাখবেন। এটা কি, এখানে হচ্ছে বাচ্চার পালমোনারি হাইপোপ্লাসিয়া, হাত পায়ে হচ্ছে লিম্বে ডিফর্মিটি থাকে এবং হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক ফেস পাওয়া যায়, বাচ্চার ফেসিয়াল কিছু স্পেশাল ফিচার পাওয়া যায়, এটা হচ্ছে পটার সিনড্রোম। পটার সিনড্রোমে অলিগোহাইড্রাম নিউজ থাকে, তাহলে এগুলো সবই হচ্ছে অলিগোহাইড্রাম নিউজের কজ। আচ্ছা, এই কোশ্চেনটা এটা কাইন্ড অফ একটা জেনারেল নলেজ টাইপেরই, যে হচ্ছে হিট লস প্রিভেন্ট করার জন্য জন্মের সময় কি করতে হবে। এই কোশ্চেনটার অ্যাকচুয়াল অ্যান্সারটা কোনো বইয়ে কোনো স্যারের বই ভাবে করে আসলে লেখা নাই, হ্যাঁ, এটা হচ্ছে নিওনাটোলজি চ্যাপ্টারে এদিক সেদিক করে একটা দুটা লাইন লেখা আছে এটা সম্পর্কে। তো এই জিনিসটা আপনাদের পুরাতন পরীক্ষাতেও আসে যে কিভাবে হিট লস প্রিভেন্ট করা যায় জন্মের সময়। তাহলে এই কোশ্চেনটা আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে এই কোশ্চেনটা এবার রিপিটেশন হয়েছে। হিট লস প্রিভেন্ট করার জন্য কি করব, আমরা এয়ার কন্ডিশনার বন্ধ করে দিব, ট্রু, কারণ এয়ার কন্ডিশনার চালু থাকলে বাচ্চার বডি থেকে হিটটা বের হয়ে যাবে। তারপরে হচ্ছে বাচ্চাকে সবসময় রেডিয়েন্ট ওয়ার্মারের নিচে দিয়ে রাখতে হবে, এই কথাটা ফলস। আমরা কি সব বাচ্চাকে রেডিয়েন্ট ওয়ার্মারের নিচে দিয়ে রাখি না, আমরা প্রিটার্ম বেবিগুলোকে আমরা দিয়ে রাখি, টার্ম বেবিদের রেডিয়েন্ট ওয়ার্মার লাগে না। প্রিটার্ম বেবির কি হয়, সাবকিউটেনাস ফ্যাটটা কম থাকে, দ্যাটস ওয়াই তাদের ইনসুলেশন যে মেকানিজম, থার্মাল কন্ডিশন মেইনটেইন করার যে ক্যাপাসিটি সেটা প্রিটার্ম বেবিদের থাকে না, তখন তাদের রেডিয়েন্ট ওয়ার্মার লাগে। তাহলে অলওয়েজ প্লেস দ্য বেবি আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার, দ্যাট ইজ ফলস। বেবিকে ড্রাই রাখতে হবে, আপনি বাচ্চাকে ভিজা রাখলে বাচ্চার কি হবে, আমরা জানি হিট লসের প্রসেস কি কি আছে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। হ্যাঁ, কন্ডাকশন মানে হচ্ছে আপনার বাচ্চা যদি মনে করেন গরম আছে, সে একটা ঠান্ডা সারফেসের সাথে তার বডিটা হচ্ছে লেগে আছে, তাহলে তখন ঠান্ডা সারফেস তার বডি থেকে হিট টেনে নিবে, সেটা হচ্ছে কন্ডাকশন। কনভেকশন হচ্ছে প্রসেসে যদি আপনি বাচ্চাকে একটা ভিজা টাওয়েল দিয়ে পেঁচায় রাখেন তাহলে কিন্তু বাচ্চা ঠান্ডা হয়ে যাবে, হিট লস হয়ে যাবে, এটা হচ্ছে কন্ডাকশন, যেটার মাধ্যমে বেবির হিট লস হয়। এই জন্য বাচ্চাকে আমরা সবসময় শুকনা রাখবো, ভিজা কাপড় পরাবো না। আরেকটা যেটা বললাম কনভেকশন, এটাও এরকম সারফেস থেকে হিট লস হয়। রেডিয়েশন মানে দূর থেকে হিট লস হচ্ছে বাচ্চার বডি থেকে। তাহলে এগুলো সব প্রসেসেই হিট লস হইতে পারে, তাহলে সবগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে বাচ্চাকে প্রি ওয়ার্ম টাওয়েল দিয়ে আমরা র্যাপ করে রাখবো, এটাও ট্রু। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, একটা বাচ্চা যখন সিজারিয়ান ওটি হয় একটা, হ্যাঁ, তখন কি করে নানি দাদিরা আগে থেকে কিছু টাওয়েল নিয়ে ভিতরে দিয়ে দেয়, তখন সিস্টাররা কি করে ওটির বাইরে একটা ওয়ার্মার আছে, ওয়ার্মারের সামনে টাওয়েল গুলা রেখে দেয়। বেবিটা যখন ডেলিভারি হয়, প্লাসেন্টা হচ্ছে যে কট ক্ল্যাম্প করার পরে বাচ্চাটাকে ক্লিন করে ওই প্রি ওয়ার্ম টাওয়েলের মধ্যে আমরা পেঁচায় রেখে দেই, কারণ নিউবর্ন বেবিদের অনেক বেশি হিট লস হয় শরীর থেকে, বিশেষ করে মাথা দিয়ে অনেক হিট লস হয়, জন্য মোজা টুপি পরায় রাখতে বলি আমরা। তাহলে প্রি ওয়ার্ম টাওয়েল দিয়ে মুড়ায় রাখা, এটাও হিট লস করার একটা প্রসিডিউর। আর ইউজ হট ওয়াটার বোতল, এটা দিলে তো আপনার বাচ্চার শরীর পুড়ে যাবে, এটা দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এয়ার কন্ডিশনার বন্ধ রাখবো, বাচ্চাকে শুকনা রাখবো, প্রি ওয়ার্ম টাওয়েল দিয়ে মুড়ায় রাখবো, বাচ্চাকে মোজা টুপি পরাবো, ক্যাঙ্গারু মাদার কেয়ার দিব, আর বাচ্চাকে ঘন ঘন ফিডিং করাতে হবে। ফিডিং করলে তার মেটাবলিজম যে বিএমআর মেইনটেইন হবে, তখন বডিতে হিট প্রোডাকশন হবে। বাচ্চা যদি আপনার ডিহাইড্রেশন হয় বা বাচ্চা যদি ফিডিং কম হয়, সেখান থেকে বাচ্চা কিন্তু ঠান্ডা হয়ে যেতে পারে। এই জিনিসটা আপনি যদি কোথাও থেকে পড়তে চান তাহলে আপনাকে নিওনেটাল গাইডলাইন পড়তে হবে। কিছু হচ্ছে বিএসএমএমইউ এর কিছু নোট আছে, নিওনেটাল গাইডলাইন্স আছে, সেখান থেকে ইদানিংকালে আমি দেখছি যে কিছু প্রশ্ন চলে আসে এফসিপিএস এমডিতে। আপনারা বিএসএমএমইউ যে নিওনেটাল প্রোটোকলগুলো আছে ওগুলোর একটা থেকে পড়ে ফেলতে পারেন নিওনেট, যদি আপনার হাতে অনেক সময় থাকে তাহলে। কিন্তু এটা একটা পুরাতন পরীক্ষা কোশ্চেন দেখে এটা এবার রিপিট হয়েছে। আচ্ছা, নিওনেটাল রিসাসিটেশন, এই জিনিসটা এটাও আপনার ওই যে আমি বললাম নিওনেটাল প্রোটোকল থেকে এই কোশ্চেনটা আসছে। ইদানিংকালে নিওনেটাল একটু কঠিন কঠিন কোশ্চেন আসে পরীক্ষায়, তো এটাও নতুন কোশ্চেন। বাচ্চাদেরকে নিওনেটকে আমরা কিভাবে সিপিআর দিব,
এটা হচ্ছে আপনার যদি বাচ্চার লাংস ইনফ্লেট না হয়, বাচ্চা শ্বাস নিতে পারে নাই, বাচ্চার ব্র্যাডিকার্ডিয়া, আপনি বাচ্চাকে সিপিআর দিতে পারবেন। লাংস ইনফ্লেট করার আগেই সিপিআর আমরা শুরু করতে পারি, তাহলে এটা ট্রু। হার্ট রেট যখন 60-এর নিচে থাকে তখন আমরা সিপিআর শুরু করব, 100-র নিচে থাকলে না। 60-এর নিচে চলে গেলে হার্ট রেট, তখন আমরা সিপিআর শুরু করব। ডান বেস্ট ডান বাই সিঙ্গেল পার্সন, এটা ফলস। একটা নিওনেটকে সিপিআর দেওয়ার জন্য সবচেয়ে ভালো 2 জন বা মাল্টিপল পার্সন থাকা হেল্প করার জন্য, সিঙ্গেল পার্সন এটা ফলস। শুড কম্প্রেস দ্য চেস্ট অ্যাট লিস্ট 1/3 টুয়ার্ড ব্যাক, এটা হচ্ছে ফলস। কারণ হচ্ছে এটাকে চেস্ট কম্প্রেশন আমরা কোথা থেকে, সামনে থেকে দেই, হ্যাঁ, ব্যাক থেকে কিন্তু দেই না। তারপরে হচ্ছে দুইটা টেকনিক আছে, 2 ফিঙ্গার এবং 2 থাম্ব। 2 ফিঙ্গার হচ্ছে আপনি বাচ্চাকে দুইটা আঙ্গুল ইন্ডেক্স আর মিডল ফিঙ্গার দিয়ে আপনি হার্টের উপরে কম্প্রেস করতে পারেন, সেটা হচ্ছে 2 ফিঙ্গার মেথড। আর 2 থাম্ব হচ্ছে বাচ্চার পুরো চেস্ট ক্যাভিটিতে আপনি হাত দিয়ে এমন করে সারাউন্ড করে ধরে দুইটা হচ্ছে থাম্ব দিয়ে কম্প্রেস করবেন, এটা হচ্ছে 2 থাম্ব মেথড। এই দুটা মেথডই মেইনলি ফলো করা হয়, তাহলে এটা হচ্ছে ট্রু। এখন এই রিসাসিটেশনের পয়েন্টগুলো আপনারা, আমি যেটা বললাম বিএসএমএম এর যে নিউনেটাল প্রোটোকলটা আছে সেই নোটটা আপনারা ওই যে ইয়াতে পাবেন, আজিজের নিচে বৈশাখী একটা দোকান আছে যেখান থেকে পেডিয়াট্রিক্সের সব নোট আমরা কিনে থাকি, ওখানে বৈশাখীতে গেলে আপনারা নিউনেটাল প্রোটোকলটা পাবেন বিএসএমএম এর, সেখান থেকে আপনারা এই জিনিসগুলা চাইলে পড়তে পারেন। আর যদি মনে হয় যে অন্য পড়া শেষ করি, তাহলে আমার মনে হয় যে নতুন নোট আপনাদের জন্য পড়ার দরকার নাই, কিন্তু কেউ যদি সময় থাকে এটা পড়তে পারেন। আচ্ছা দেখেন, আমরা বলছি যে হচ্ছে কম্প্রেশনটা এমন ভাবে দিব যাতে 1/3 ডেপথ চেস্ট ক্যাভিটি দেবে যায়। হার্ট রেট হচ্ছে এবং আপনারা প্রতি মিনিটে 100 থেকে 120টা কম্প্রেশন দিবেন। তারপরে হচ্ছে অ্যাটলিস্ট প্রতি সেকেন্ডে আমাদেরকে 2টা কম্প্রেশন দিতে হবে। তারপরে হচ্ছে 3টা করে কম্প্রেশন দিয়ে একটা করে ব্রিদিং দিতে হবে, সেটা মাউথ টু মাউথ ব্রিদিংও হতে পারে, সেটা হতে পারে হচ্ছে আপনার আম্বু ব্যাগ দিয়ে, ঠিক আছে। তারপরে 2টা ভার্সন আমরা জানি, 2 থাম্ব আর একটা হচ্ছে 2 ফিঙ্গার, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে মাউথ টু মাউথ ব্রিদিং যদি আপনারা দেন তাহলে হচ্ছে আপনার কম্প্রেশন হবে হচ্ছে 30টা, তারপরে ব্রিদিং হবে হচ্ছে 2টা, 30:2। তারপরে হচ্ছে নিউবর্ন বেবি যদি শ্বাস নাও নেয়, পোর ব্রিদিংও থাকে, তাকে আমরা রিসাসিটেশন সাথে সাথে শুরু করব। তার মানে লাংস ইনফ্লেট হওয়ার আগে আমরা সিপিআর দেওয়া শুরু করতে পারি। তারপরে হার্ট রেট যখন 60-এর নিচে থাকবে তখন আমরা সিপিআর দেওয়া শুরু করব। তাহলে এগুলো হচ্ছে ওভারঅল একটা গ্রস আইডিয়া নিওনেটাল রিসাসিটেশন আপনি কিভাবে করবেন, মানে কখন আপনি নিওনেটাল রিসাসিটেশন কিভাবে শুরু করতেছেন। নিওনেটাল সেপসিসের মার্কার, এটা পুরাতন পরীক্ষার প্রশ্ন, পুরাতন আগেও আসছে। সেপসিসের মার্কার বলতে হচ্ছে, এটা আপনারা পড়বেন, দেখেন আমি একটু দেখাই, এটা নিওনেটোলজি চ্যাপ্টারে আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ে আছে, কি কি ইনভেস্টিগেশন আছে তার মধ্যে দেখেন সেপসিসের মার্কারের মধ্যে কি কি আছে। টোটাল লিউকোসাইট কাউন্ট, অ্যাবসোলুট নিউট্রোফিল কাউন্ট, আইটি রেশিও মানে ইম্যাচিউর টু টোটাল নিউট্রোফিল রেশিও, সিরিঅ্যাক্টিভ প্রোটিন, মাইক্রো ইএসআর, হ্যাপ্টোগ্লোবিন, প্রোক্যালসিটোনিন, এগুলো হচ্ছে সেপসিস স্ক্রিনিং আমরা এই জিনিসগুলো দেখি, কালচার করি আর হচ্ছে সিএসএফ স্টাডি যদি নিউনেটাল মেনিনজাইটিস সাসপেক্ট করি, তাহলে এগুলো হচ্ছে সব সেপটিক স্ক্রিনিং। হ্যাঁ, মনে রাখবেন যে একটা নিউবর্ন বেবি যদি সেপসিস হয়, সেপসিসটা যে কোনো ফর্মে হতে পারে, ব্লাডে ইনফেকশন, নিউমোনিয়া, মেনিনজাইটিস, যে কোনোটাকে আমরা সেপসিস বলতেছি। তাহলে একটা বাচ্চা যখন হচ্ছে আপনার সেপসিস হবে, তার লিউকোসাইট কাউন্ট কমে যাবে, সেটা বাড়তেও পারে কমতেও পারে, বাট ইনভ্যারিয়েবলি কমে যাবে। সাউন্ড ক্লিয়ার না? ম্যাম ক্লিয়ার আছে তো, সমস্যা নাই। হ্যাঁ, একজন কমেন্ট করছে সাউন্ড ক্লিয়ার না। আপু, যিনি সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন না, আপনি একটু কষ্ট করে আপনার নেট কানেকশনটা চেক করবেন, হ্যাঁ। কারণ হচ্ছে নেট কানেকশন ভালো না হলে সাউন্ড ক্লিয়ার আসে না। অসুবিধা নেই, ভিডিওটা কিন্তু পেজে থেকে যাবে, আপনি যখন ভালো নেট পাবেন তখন দেখলে আপনি ক্লিয়ার সাউন্ড পাবেন। অ্যাজ ফার অ্যাজ আই নো, আমার বাসার নেটটা ভালো, সাউন্ড মানে আনক্লিয়ার হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ দীপ ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। ঠিক আছে, এরপরে হচ্ছে তাহলে আপনার লিউকোসাইট কাউন্ট যেটা টোটাল, সেটা আপনার কমতেও পারে বাড়তেও পারে, কিন্তু আমরা দেখি যে নিওনেটাল সেপসিসে সাধারণত লিউকোসাইট কাউন্ট কমে যায়। নিউট্রোফিল কাউন্ট যেটা হয় অ্যাবসোলুট নিউট্রোফিল কাউন্ট, মানে মেইনলি নিউট্রোপেনিয়া হয়, নিউট্রোপেনিয়া বেশি হয় এখানে। তারপরে আপনার এখানে যেটা হয়, যদি নিউট্রোফিল কোনো কারণে লিউকোসাইট কাউন্ট বেড়ে যায়, মনে করেন যদি কোনো কারণে লিউকোসাইট কাউন্ট বেড়ে গেল, একটা তো বললাম লিউকোপেনিয়া হয়, কিন্তু যদি লিউকোসাইটোসিস হয় সেক্ষেত্রে দেখা যায় যে ইম্যাচিউরড লিউকোসাইট কাউন্ট আবার ইম্যাচিউরড নিউট্রোফিল কাউন্ট বেশি। হ্যাঁ, এখানে এই জন্য রেশিওটা দেখা যায় যে ইম্যাচিউরড টু টোটাল নিউট্রোফিল যে রেশিওটা, সেই রেশিওটা বেড়ে যায়, কারণ ইম্যাচিউরড নিউট্রোফিলই আমরা বেশি পাই। যে নিউট্রোফিলটা কোনো ফাংশন করতে পারতেছে না, দ্যাট ইজ ইম্যাচিউরড নিউট্রোফিল, সেটা আমরা বেশি পাই, তাই আইটি রেশিওটাও
বেড়ে যায়। সিআরপি পজিটিভ, প্রোক্যালসিটোনিন পজিটিভ, মাইক্রো ইএসআর পজিটিভ, হেপ্টোগ্লোবিন এটা একটা ইনফেকশনের মার্কার, সেটাও বেড়ে যায়। এগুলার বাইরে আরো কিছু নিওনেটাল সেপসিসের মার্কার আছে, সেগুলো আমরা একটু দেখি। দেখেন, পিসিটি মানে প্রোক্যালসিটোনিন, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 8, তারপরে CD11B, হ্যাঁ, CD64, এগুলো হচ্ছে আর্লি সেনসিটিভ মার্কার ফর নিওনেটাল সেপসিস। আর সিআরপিটা হচ্ছে লেট সেনসিটিভ মার্কার। CD64 এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউজফুল মার্কার ফর ডায়াগনোসিস অফ নিওনেটাল সেপসিস ডিউ টু নসোকোমিয়াল ইনফেকশন, মানে হচ্ছে আপনার হসপিটাল বর্ন ইনফেকশন গুলাতে CD64 আপনি বেশি পাবেন। তাহলে চলে যাই কোয়েশ্চেনে। দেখেন প্রোক্যালসিটোনিন এখানে হচ্ছে মার্কারস অফ নিওনেটাল সেপসিস। আমি এটা ভুল করছি, হ্যাঁ, এটা ঠিক করে নেন। প্রোক্যালসিটোনিন কিন্তু ফলস হবে না, প্রোক্যালসিটোনিন ট্রু হবে। আমি খুব সরি, এটা কোয়েশ্চেনটা ভুল, মানে এটা ভুল আমি করছি। ঠিক আছে, তাহলে প্রোক্যালসিটোনিনটা হচ্ছে আপনার ট্রু হবে। ইন্টারলিউকিন 15 কোথাও লেখা নেই, ইন্টারলিউকিন 6 এবং 8 এই দুইটা হচ্ছে হইলে ট্রু হইতো। সিআরপি ট্রু, তারপরে আইটি রেশিও ট্রু, CD4 ফলস, CD64 হইলে ট্রু হইতো। তাহলে নিওনেটাল সেপসিসের মার্কার আপনাদের এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে। নিওনেটাল সেপসিস একটা অনেক ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, আচ্ছা, নিওনেটাল কনভালশনের কজ জানতে চাইছে উইদিন 4 আওয়ার্স। তাহলে আমরা ফার্স্টে আগে নিওনেটাল কনভালশনের কজগুলো জানি। হ্যাঁ, নিওনেটাল কনভালশন কিন্তু অনেক কারণে হতে পারে। সবচেয়ে কমন যে কজটা সেটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। সেখান থেকে যদি এইচআই হয়ে যায় বাচ্চার আপনার কনভালশন হবে। নিওনেটাল মেনিনজাইটিস থেকে কনভালশন হবে। তারপরে হচ্ছে আপনার টর্চ ইনফেকশন থেকে হবে। বাচ্চা যদি ব্রেনের ভিতরে কোনো ইনজুরি হয়ে হেমোরেজ হয়, লাইক অবস্ট্রাক্টেড লেবার ছিল, ফোর্সেপ অথবা ভ্যাকুয়াম ডেলিভারি করতে গেছেন, তখন মাথার ভিতরে ব্লিডিং হয়েছে। তারপরে বাচ্চা যদি কোনো কনজেনিটাল অ্যাট্রোভেনাস ম্যালফরমেশন থাকে, তখনও আপনার বাচ্চার কনভালশন হবে। আর মেটাবলিক কজগুলোও খুব কমন। সিএনএস কজের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। মেটাবলিক কজের মধ্যে সবচেয়ে কমন হাইপোগ্লাইসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, এই দুটো সবচেয়ে কমন। এছাড়াও সোডিয়াম বেড়ে যেতেও পারে, সোডিয়াম কমে যেতেও পারে, সেখান থেকেও কনভালশন হয়। পাইরিডক্সিন বা ভিটামিন B6 ডেফিসিয়েন্সিতেও কনভালশন হয়। আর ইনবর্ন এরর্স অফ কিছু মেটাবলিজম আছে যেগুলোতে, যেমন হচ্ছে ফিনাইলকিটোনিউরিয়া, গ্যালাক্টোসেমিয়া, এগুলাতে হচ্ছে ফিডিং শুরু করার পরে কনভালশন হয়। এছাড়া নিওনেটাল টিটেনাস, যেটা খুব এখন রেয়ার হয়ে গেছে, যেহেতু ডিপিটি ভ্যাকসিন সব বাচ্চাদেরকে দেওয়া হয়। মারা যেহেতু এখন রিপ্রোডাক্টিভ এজে সবাই টিটি 5টা ভ্যাকসিন নেয়, বা না নিলেও প্রেগনেন্সির সময় সবাই 2টা ডোজ টিটি ভ্যাকসিন নেয়। এই কারণে নিওনেটাল টিটেনাস এখন মোটামুটি পোলিওর মতোই অবলিটারেটেড হয়ে গেছে। তারপরও কিছু কেস আমরা পাই, যেমন আমি আমার ফেজে 2 বছরের মধ্যে একটা মাত্র কেস পাইছিলাম নিওনেটাল টিটেনাসের। খুব রেয়ার। তাহলে এগুলো হচ্ছে সব কনভালশনের কজ। এখন বলছে প্রথম 4 ঘন্টার মধ্যে কোনটা কোনটা হবে। 4 ঘন্টার মধ্যে কিন্তু সবগুলা হবে না। মেটাবলিক যে কজগুলা সেগুলা হচ্ছে আর্লি কনভালশন হয়। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া যেটা, সেটাতে একটু আপনার হচ্ছে দেখা যায় যে সাধারণত লেট কনভালশন হয়, কিন্তু যদি হচ্ছে খুব বেশি অ্যাসফিক্সিয়া হয় তাহলে আর্লি কনভালশনও হতে পারে। এখন দেখেন এখানে যে কয়টা দেওয়া আছে সবগুলো ট্রু হবে। পাইরিডক্সিন ডিপেন্ডেন্ট সিজার বা পাইরিডক্সিন ডেফিসিয়েন্ট সিজার, সেটা ট্রু। হাইপোক্যালসিমিয়া হইলে ট্রু। পেরিনেটাল অ্যাসফিক্সিয়া হয়ে যদি খুব বেশি অ্যাসফিক্সিয়া হয়, খুব বেশি হাইপোক্সিয়া হয়, তাহলে আর্লি কনভালশন হবে, ট্রু। ফিনাইলকিটোনিউরিয়া, বাচ্চাকে জন্মের পরেই তো আমরা ফিডিং দেই, তাই না? জন্মের সাথে সাথেই ফিডিং দেওয়া শুরু করি, ফিডিং দিলেই ফিনাইলকিটোনিউরিয়া বাচ্চার কনভালশন শুরু হবে। আর নিওনেটাল, এটা নিওনেটাল ডুরাল সাইনাস থ্রম্বোসিস, এটা হচ্ছে আপনার একটা কনজেনিটাল কন্ডিশন। তাহলে কনজেনিটাল কজগুলোতেও কিন্তু বাচ্চা জন্মের পর থেকেই কনভালশন হবে, তাহলে এটাও ট্রু। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সবই ট্রু। এখন আসেন রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভার থেকে এর আগে আপনাদের মানে অনেকবার প্রশ্ন আসছে। কি কি আসছে রিউমেটিক ফিভার থেকে? আমরা পাইছি হচ্ছে মেজর ক্রাইটেরিয়া কি কি আছে, মাইনর ক্রাইটেরিয়া কি কি আছে, রিউমেটিক ফিভারের ক্লিনিক্যাল ফিচার, প্যাথোজেনেসিস, হ্যাঁ, ট্রিটমেন্ট অপশন কি কি আছে, অ্যাসপিরিন দেই না আমরা, ওই জিনিসগুলা, এগুলো সবই আপনাদের পরীক্ষার আগে আসছে। এবারকার কোয়েশ্চেনটা আসছে কিরকম, গ্রস রিউমেটিক ফিভারের ইন জেনারেল একটা কোয়েশ্চেন আসে, কিন্তু এর আগের বার আসছিল মেজর ক্রাইটেরিয়া কি কি আছে রিউমেটিক ফিভার, ওইটা আসলো। তার মানে রিউমেটিক ফিভার আমাদের একটা খুব হাই ইয়েল্ডিং টপিক, ভালো করে পড়তে হবে। আবিদ মোল্লা স্যারের বই 169 নাম্বার পেজে এটা আছে। রিউমেটিক ফিভার কি? একটা অ্যাকোয়ার্ড ডিজিজ, ট্রু। এটা তো কোনো কনজেনিটাল ডিজিজ না, তাই না? অ্যাকোয়ার্ড ডিজিজ, তাহলে এটা ট্রু। তারপরে হচ্ছে 5 থেকে 15 বছর বয়সী বাচ্চাদের হয়, এটাও ট্রু। পালমোনারি ভালভকে ইনভলভ করে, ফলস। রিউমেটিক ফিভারের কমপ্লিকেশনে দেখবেন মাইট্রাল ভালভ আর অ্যাওর্টিক ভালভ, এই দুটো মেইনলি হচ্ছে আপনার ইনভলভ হয়। তাহলে পালমোনারি ভালভ যেটা লিখা এটা হচ্ছে ফলস। তারপরে লাইফ লং প্রোফাইল্যাক্সিস লাগে, এটা সত্যি, কারণ লাইফ লং এই বাচ্চাটাকে রিউমেটিক ফিভার হলে আমরা লাইফ লং তাকে পেনিসিলিন দেই, তাহলে এটা ট্রু। আর রিউমেটিক ফিভার সাব ক্লিনিক্যাল কখনোই হয় না, রিউমেটিক ফিভার হলে সবসময় ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আপনি পাবেন, তাহলে সাব ক্লিনিক্যাল কথাটা ফলস।
এই কোয়েশ্চেনটা অনেকবার রিমেটিক ফিভার থেকে আপনারা অনেকবার পরীক্ষায়, ইনফ্যাক্ট প্রত্যেকবারই কোয়েশ্চেন আসে রিমেটিক ফিভার থেকে। তাহলে রিমেটিক ফিভারটা আমরা আবিদ মোল্লা স্যারের বইয়ে 169 নাম্বার পেজ থেকে পড়ে ফেলবো। আচ্ছা, এই যে আরেকটা কোয়েশ্চেন, সায়ানোটিক হার্ট ডিজিজ কি কি আছে, অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ কি কি আছে। সায়ানোসিসের দুই ধরন আছে, একটা হচ্ছে সেন্ট্রাল পেরিফেরাল, সেগুলোর কজ কি কি, সেগুলোর হচ্ছে ফিচার কি কি, মারমারের ক্লাসিফিকেশন, কোন ডিজিজে কি ধরনের মারমার পাওয়া যায়, ইনোসেন্ট মারমারের ক্রাইটেরিয়া, তারপরে ক্যারোটিড পালস, জুগুলার ভেনাস পালস, এই দুটার ক্রাইটেরিয়া। এগুলো হচ্ছে আপনার কার্ডিওলজি থেকে কোয়েশ্চেন। ওইদিকে আরো আছে হার্ট ফেলিওরের ক্লিনিক্যাল ফিচার, হার্ট ফেলিওরের কজ, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ক্লিনিক্যাল ফিচার, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের রিস্ক ফ্যাক্টর। ওভারঅল কার্ডিওলজি থেকে এই কোয়েশ্চেন গুলাই আসে। আর যদি কোয়েশ্চেন স্যাররা একটু কঠিন করতে চায় তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে কোয়েশ্চেন দিবে, যেমন আপনাদের এর আগে ভিএসডি থেকে কিছু কোয়েশ্চেন আসছিল, টফ থেকে কোয়েশ্চেন আসছিল। তাহলে আপনারা আমি যে জিনিসগুলো বললাম কার্ডিওলজি থেকে এই জিনিসগুলো পড়বেন, সাথে ডিজিজ যদি পড়তে চান টফ আর ভিএসডি পিডিএ টফ, এই তিনটা ডিজিজ পড়বেন এবং সবটুকুই আবিদ মোল্লা স্যারের বই থেকে পড়বেন। আর কিছু জিনিস আছে এমআর মোল্লা স্যারের বই, যেমন সায়ানোসিস, মারমার, ক্যারোটিড পালস, জুগুলার ভেনাস প্রেসার, এই চারটা টপিক আপনারা হচ্ছে এমআর মোল্লা স্যারের বই থেকে পড়বেন। ও আরেকটা কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসে, হোয়াট আর দ্য কজেস অফ ভলিউম ওভারলোড, হোয়াট আর দ্য কজেস অফ প্রেসার ওভারলোড। এই কোশ্চেনটা আপনারা পাবেন হার্ট ফেলিওরের কজ, যেটা এমআর মোল্লা স্যারের বইয়ে দেওয়া আছে কার্ডিওলজিতে। সেইখানে আপনারা ওই হার্ট ফেলিওরের কজোলজির মধ্যে প্রেসার ওভারলোড, ভলিউম ওভারলোড এরকম করে ভাগ ভাগ করে কিছু কন্ডিশনের নাম লেখা আছে। ঠিক আছে, তাহলে আসেন আমরা দেখি কনজেনিটাল অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ কি কি আছে। আর আগের বার আসছিল কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ কি কি আছে। যেগুলো সায়ানোটিক সেগুলো সবগুলোর নাম টি দিয়ে শুরু হয়। দেখেন, টফ, টিজিএ, টিএপিভিসি, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, এপস্টেইন অ্যানোমালি, সব কিন্তু টি দিয়ে নাম, যেগুলো সায়ানোটিক। আর অ্যাসাইনোটিক তো সব যতগুলো ছিদ্র আছে বা কনস্ট্রিকশন আছে, লাইক ডিএসডি, এএসডি, পিডিএ, কোয়ার্টেশন, পালমোনারি স্টেনোসিস, অ্যাওরটিক স্টেনোসিস, এগুলো হচ্ছে অ্যাসাইনোটিক। তাহলে এটা আপনারা ইজিলি সলভ করতে পারবেন, এটা জাস্ট ট্রু ফলস দাগানো। এখানে ট্রাঙ্কাস যেটা, এটা ফলস, সিঙ্গেল ভেন্ট্রিকল ফলস, তারপর ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারি বা টিজিএ এটা ফলস। তাহলে পিডিএ আর ভিএসডি এই দুটো হচ্ছে ট্রু। এটা খুবই হাই ইয়েল্ডিং কোশ্চেন, প্রত্যেকবার এখান থেকে একটা কোশ্চেন আসে, এটা পড়ে ফেলবেন ভালো করে। এরপর আসেন ওয়েস্ট সিনড্রোম। ওয়েস্ট সিনড্রোম হচ্ছে ইনফ্যান্টাইল স্পাজম, যেটার অপর নাম ওয়েস্ট সিনড্রোম। এবার আপনাদের নতুন টপিক আর থাকলো না, এখন এটা পুরাতন টপিক হয়ে গেল। তার মানে পরের বারের জন্য আমরা ওয়েস্ট সিনড্রোম পড়বো। ওয়েস্ট সিনড্রোমটা আপনারা এইটা আমরা এমআর মোল্লা স্যারের বই থেকেও পড়তে পারি, অথবা এমআর খান স্যারের বই যদি কারো কাছে থাকে, এমআর খান স্যারের বই ওয়েস্ট সিনড্রোমটা আরো ছোট করে সুন্দর করে দেওয়া আছে, এমআর খান স্যারের বই। আমি বলতেছি না যে এমআর খান স্যারের বই কিনতে হবে, যদি কারো কাছে এমআর মোল্লা থাকে মোল্লা থেকেও পড়ে ফেলতে পারবেন, অসুবিধা নেই। ওয়েস্ট সিনড্রোম জিনিসটা কি, এটা হচ্ছে একটা ইনফ্যান্টাইল স্পাজম। আমরা একটু আগে এক্সপ্লেনেশনটা পড়ি। দেখেন আমি পেজ নাম্বার দিয়ে দিছি, ওয়েস্ট সিনড্রোম এমআর মোল্লা স্যারের বই 860 নাম্বার পেজে আছে, ওখান থেকে আমি জিনিসগুলো তুলছি। এটা হচ্ছে এমন একটা সিমটম যেখানে হচ্ছে বাচ্চার ইপিলেপটিক কতগুলো স্পাজম হবে। কেন হবে? কারণ বাচ্চার ব্রেইনে কতগুলো অ্যাবনর্মাল ওয়েভ প্যাটার্ন তৈরি হয়, যেটার নাম হচ্ছে হিপস অ্যারিথমিয়া, এবং এটার সাথে বাচ্চার ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকতে পারে। এটা হচ্ছে বাচ্চার যে স্পাজম গুলা হয় সেগুলো খুব ভায়োলেন্ট ফর্মেও হইতে পারে। এবং বাচ্চা এমনও হইতে পারে যে স্পাজম হইতে তো মনে হবে যে বাচ্চা যে আমরা মাথা নিচু করে এমন করে সালাম দিই না, এরকম সালামের মতো মাথা এরকম করে বেন্ড করতে থাকতে পারে কন্টিনিউয়াসলি। অথবা শুধু মাথার বেন্ডিং না, এমনকি হোল বডিও বেন্ড হইতে পারে, হোল বডিতে আপনার ফ্লেকশন এক্সটেনশন হইতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এত কিছুই হয় না, শুধু একটু ফেসিয়াল টুইচিং, মানে মুখটা একটু টুইচিং হইতে পারে, অথবা চোখের মধ্যে একটু দেখতে পারবেন যে চোখের আইবলটা এমন করে লাফাচ্ছে, আইবল টুইচিং এরকমও হইতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে এরকম আপনার ইনফ্যান্টাইল স্পাজম আপনি খুব সিভিয়ার ফর্মেও পেতে পারেন, খুব অল্প ফর্মেও পেতে পারেন, আবার অনেক সময় অ্যাবসেন্ট সিজারের মতো পেতে পারেন, মানে বাচ্চা হঠাৎ করে একদম মূর্তি হয়ে গেছে, মূর্তির মতো, যেটাকে আমরা বলি যে একদম স্টিফ হয়ে গেছে, আবার একটু পরে নর্মাল হয়ে গেছে, এরকমও পেতে পারেন। এখন হচ্ছে সাধারণত প্রথম বছরই হয়, ইনফ্যান্সিতেই হয়, তারপরে হচ্ছে 6 মাসের পরে ইউজুয়ালি হয়, অ্যারাউন্ড দ্য 6 মান্থ। হ্যাঁ, ওই উইনিং এর টাইমটাতে বাচ্চাদের এটা বেশি হয়। প্রত্যেকটা ইনভলন্টারি স্পাজম টিপিক্যালি খুব হঠাৎ করে শুরু হয়, সাডেনলি শুরু হয়, ফিউ সেকেন্ডস থাকে, তারপরে কয়েকটা ক্লাস্টারে আপনার হইতে পারে। দেখা যায় যে বারবার করে কনভালশন হচ্ছে, এরকম 10 থেকে 20 মিনিট চলতেছে, তারপরে ভালো হয়ে গেল। তারপরে হচ্ছে দেখা যায় যে বাচ্চা হচ্ছে খাওয়ার পরে বা ঘুম থেকে উঠার পরে হুট করে শুরু হয়ে গেল, এবং এটা এত সাডেন হবে যে আপনি মানে জিনিসটা অনেক সময় আমরা বলি যে মাদেরকে, মা আপনারা ভিডিও করে আমাদেরকে দেখাবেন যে ইয়াটা স্পাজমটা কেমন হয়, মারা ভিডিও করার সময়টুকু পায় না, এত হচ্ছে র্যাপিডলি এবং সাডেনলি এটা হইতে পারে। ঠিক আছে,
তারপরে ওয়েস্ট সিন্ড্রোমের বাচ্চাগুলার ইজি যখন করব আমরা সেখানে দেখব যে হচ্ছে হিপস অ্যারিথমিয়া বা হচ্ছে অ্যাম্পলিটিউড বেশি, ওয়েভগুলার অ্যাম্পলিটিউড বেশি এবং অনেক স্পাইক বেশি। তারপরে এই বাচ্চাগুলোর ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকতে পারে, যে বাচ্চাগুলোর ডেভেলপমেন্টাল রিগ্রেশন হতে পারে, কথা বলা শিখছে এখন কথা বলা কমাই দিচ্ছে। তারপরে বাচ্চা মনে করেন হাতে খেলনা নিয়ে খেলা শিখছে, এরপরে একটা জিনিস আর সে হাত দিয়ে ধরতেছে না, মানে রিগ্রেশন অফ ডেভেলপমেন্টও হতে পারে। তারপরে যে বাচ্চাগুলোর ওয়েস্ট সিনড্রোম হয় তাদের মধ্যে 1/3 বাচ্চারই পরবর্তীতে ইপিলেপসি ডেভেলপ করে। 1/3 বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে ভালো হয়ে যায়, আর 1/3 বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে এইটা হচ্ছে ভালো হয়ে গিয়ে আবার পরবর্তীতে ইপিলেপসি হইতে পারে, যে কোনোটাই হইতে পারে। এই হচ্ছে ওভারঅল ওয়েস্ট সিনড্রোম। আমার মনে হয় যে আপনারা যদি বই পড়তে না চান এই স্লাইডগুলো পড়লেই যথেষ্ট। ওয়েস্ট সিনড্রোম সম্পর্কে যতটুকু বলছি এটা আপনাদের জন্য মোর দ্যান এনাফ। তাহলে আসেন আমরা এখন এটা সলভ করি। ফিচার্স অফ ওয়েস্ট সিনড্রোম কি হবে? হাইপোঅ্যারিথমিয়া না, এটার অ্যান্সারটা হবে হিপস অ্যারিথমিয়া, মানে অ্যাবনর্মাল কেওটিক প্যাটার্ন অফ ব্রেন ওয়েভ, দ্যাট ইজ কল্ড হিপস অ্যারিথমিয়া, হাইপো না। হ্যাঁ, মেন্টাল রিটার্ডেশন এটা ট্রু, নর্মাল না, আমরা বললাম না অ্যাবনর্মাল ইজি পাবো, তাহলে এটা ফলস। কনভালশন অবশ্যই ট্রু, 10 বছরের পরে হয়, এটা ফলস। আমরা এটা অ্যারাউন্ড দ্য 6 মান্থ অফ এজ পাই, তাই না? 3 থেকে 5 মাসে বেশি পাওয়া যায়, মানে অ্যারাউন্ড 6 মান্থ পাওয়া যায়, তাহলে লাস্টেরটা ফলস। তাহলে আমরা এখন এটা একটা নতুন টপিক পেলাম, রেসিডেন্সির জন্য ওয়েস্ট সিনড্রোম পড়ে ফেলবো। কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম, কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম এই টপিকটাও আপনাদের নতুন আসছে, কিন্তু নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে আপনারা সবাই জানেন, তাই না? তাহলে যদি কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে নাও জানেন, এই 5টার মধ্যে দেখা যাবে 3 থেকে 4টা স্টেম আপনারা এমনিতে অ্যান্সার করতে পারবেন, কারণ নেফ্রোটিক সিনড্রোম থেকে তো আপনারা পড়েনি, কোশ্চেন তো আসেই, তাই না? আচ্ছা, হ্যাঁ, কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোমে আলফা ফেটোপ্রোটিন লেভেল প্রেগন্যান্সির সময় বেড়ে যায়, কমে না, তাহলে প্রথমটা ফলস। টর্চ ইনফেকশন থেকে আমাদের নেফ্রোটিক সিনড্রোম হতে পারে বাচ্চাদের, নিওনেটাল, ট্রু। প্লাসেন্টা এখানে হচ্ছে ছোট থাকে না, প্লাসেন্টা বড় থাকে, হ্যাঁ, স্মল প্লাসেন্টা না, লার্জ প্লাসেন্টা হবে। হেভি প্রোটিনিউরিয়া, এটা ট্রু, কারণ হচ্ছে কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোমে যেমন প্রোটিনিউরিয়া হেভি হয়, নরমাল নেফ্রোটিক সিনড্রোমের মতোই সবকিছু আপনি ক্লিনিক্যাল ফিচার পাবেন এখানে। তারপরে এই নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টদের পরবর্তীতে বারবার করে ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়ে পরে কিন্তু রেনাল স্টোন হতে পারে, তাহলে লাস্টেরটাও ট্রু। এখন আসেন আমরা এক্সপ্লেনেশন দেখি। কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোমটা আপনাকে পড়তে হবে হচ্ছে কোন বই থেকে পড়বেন? এটা আবিদ মোল্লা স্যারের বইয়ে নাই, আমি ইমান মোল্লা স্যারের বইও খুঁজে পাইনি। আমি এক্সপ্লেনেশন গুলা লিখছি হচ্ছে ইয়া থেকে, নেলসন থেকে। নেলসনে আপনি কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম পাবেন, কিন্তু আমার মনে হয় এত কষ্ট করে নেলসন পড়ার দরকার নেই, আপনারা আমার এই স্লাইডটা পড়ে ফেললেই হবে। আচ্ছা, এটা এমন একটা কিডনি কন্ডিশন যেটা শুরু হয় হচ্ছে ইনফ্যান্সিতে, মানে জন্মের পরে 1 বছরের মধ্যে অবশ্যই ক্লিনিক্যাল ফিচারগুলো শুরু হতে হবে, এবং এটা একসময় এন্ড স্টেজ রেনাল ডিজিজ আর্লি এজেই শুরু করে। মানে কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোমের ফেট অ্যাকচুয়ালি খুব খারাপ, যেগুলো অ্যাকওয়ার্ড নেফ্রোটিক সিনড্রোম দেরি করে হয়, 3 থেকে 5 বছর বয়সে হয়, সেগুলোর ফেট ভালো। তারপরে হচ্ছে জন্ম থেকে জন্মের 3 মাসের মধ্যেই নেফ্রোটিক সিনড্রোমের ফিচার বাচ্চা ডেভেলপ করে, বাচ্চা ফুলে যায়, প্রস্রাব ঘোলা হয়ে যায়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে, নিউমোনিয়ার ফিচার হবে, কারণ নেফ্রোটিক সিনড্রোমে বাচ্চা তো ইমিউনিটি সাপ্রেসড হয়, সেখান থেকে নিউমোনিয়া হতে পারে, এরকম অনেক ধরনের ফিচার নিয়ে আপনার কাছে আসতে পারে। তারপরে হচ্ছে the features of congenital nephrotic syndrome are caused by failure of the kidneys to filter waste products from the blood and remove them in the urine. তাহলে এটা কেন হচ্ছে? আপনার কিডনি ফিল্টার করতে পারতেছে না। কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোমে যেটা হচ্ছে কিডনি যে ফিল্ট্রেশন পাওয়ার সেটা নষ্ট হয়ে যাচ্ছে, নরমাল নেফ্রোটিক সিনড্রোমের মতোই। সাইন সিমটম গুলো কি? এক্সেসিভ প্রোটিন ইন দ্য ইউরিন, মানে প্রোটিনেরিয়া, হাইপার কোলেস্টেরলেমিয়া, তারপরে হচ্ছে আপনার অ্যাসাইটিস এবং ইডিমা, নরমাল নেফ্রোটিক সিনড্রোমের যা ফিচার তাই। যে বাচ্চাগুলার হবে সেই বাচ্চাগুলার হেমাচুরিয়া হইতে পারে। মনে রাখবেন যে হেমাচুরিয়া আমরা টিপিক্যাল যেটা নেফ্রোটিক সিনড্রোম সেখানে হেমাচুরিয়া পাই না, কিন্তু অ্যাটিপিক্যাল নেফ্রোটিক সিনড্রোম যেমন 10 বছরের উপরে যেগুলো আরপিজিএন, তারপরে হচ্ছে এফএসজিএস, ওই ধরনের নেফ্রোটিক সিনড্রোম গুলোতে আমরা হেমাচুরিয়া পাই। সো কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোম একটা অ্যাটিপিক্যাল কন্ডিশন, এখানেও আমরা হেমাচুরিয়া পাই। হেমাচুরিয়া হওয়ার কারণে বাচ্চার দেখা যায় যে হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে অথবা ব্লাড ক্লটিং ইম্পেয়ারমেন্ট হচ্ছে। তারপর লো হোয়াইট ব্লাড সেল কাউন্ট ক্যান লিড টু উইকেন্ড ইমিউনিটি সিস্টেম, মানে হচ্ছে বাচ্চা দেখা যায় যে নিউট্রোপেনিয়া হয়ে ইমিউনিটি সিস্টেম সাপ্রেসড হয়ে যাচ্ছে। কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চাগুলোর পরবর্তীতে হচ্ছে এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয় 2 থেকে 8 বছরের মধ্যে। হ্যাঁ, এই তো এগুলাই। এই দেখা যায় যে কনজেনিটাল নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চাদের পরবর্তীতে রেনাল ট্রান্সপ্লান্টেশন লাগে, হ্যাঁ, নাহলে স্বাভাবিকভাবে এগুলো ভালো হয় না ট্রিটমেন্টে। এরপর আসেন ভিএসডি। এই যে আমি বলতেছিলাম ভিএসডি থেকে প্রশ্ন আসে, এবারও ভিএসডি থেকে প্রশ্ন আসছে। আবিদ মোল্লা স্যারের বই 180 নাম্বার পেজে ভিএসডি আছে, আমরা ওখান থেকে পড়ে ফেলবো।
ভিএসডি কি? অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ, আমরা জানি এটা ট্রু। এটা একটা কনজেনিটাল হার্ট ডিজিজ, তাহলে এটা অ্যাকওয়ার্ড লেখা আছে, এটা ফলস হবে। 5 থেকে 10% অফ টোটাল কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যেই হচ্ছে ভিএসডি আমরা পাই, এটাও ট্রু। এই ডাটাটা লেখা আছে এমআর মোল্লা স্যারের বইয়ের মধ্যে। ভিএসডি হচ্ছে 4 ধরনের হয়, 2 ধরনের ভিএসডি হয়, এটা ফলস। যদি বলেন যে হচ্ছে ভিএসডির ছিদ্র অনুযায়ী, ছিদ্র সাইজ অনুযায়ী, তাহলে স্মল, মিডিয়াম, লার্জ 3 ধরনের ভিএসডি পাওয়া যায়। আর লোকেশন অনুযায়ী যদি ভিএসডি ভাগ করেন তাহলে হচ্ছে আপনার মাসকুলার, মেমব্রেনাস, ইনফান্ডিবুলার আর হচ্ছে সুপ্রাক্রিস্টাল, এই 4 ধরনের ভিএসডি পাওয়া যায়। তারপরে হচ্ছে শান্ট হয় হচ্ছে লেফট থেকে রাইট সাইডে ব্লাড ফ্লো করে, তাই না? ভিএসডি দিয়ে আপনার লেফট হার্ট থেকে রাইট হার্টে ব্লাড যাচ্ছে, তাহলে লেফট টু রাইট শান্ট হয়, এটা ট্রু। ভিএসডি আমরা পড়বো আবিদ মোল্লা স্যারের বই থেকে। হিমোফিলিয়া, হিমোফিলিয়া থেকে এর আগেও প্রশ্ন আসছে, এটা পুরাতন প্রশ্ন। হিমোফিলিয়া আমরা আবিদ মোল্লা স্যারের বই থেকে পড়বো। কি কি পড়বো এই চ্যাপ্টারটা থেকে? হিমোফিলিয়া, আইটিপি, ভন উইলবেন ডিজিজ, এই 3টা জিনিস খুব ভালো করে পড়তে হবে। এগুলাতে আপনি ক্লটিং প্রোফাইলে কি কি পাবেন, কোনটাতে বিটি প্রলং, কোনটাতে সিটি প্রলং, এই জিনিসগুলো পড়তে হয়। হ্যাঁ, কোনটাতে এপিটিটি পাওয়া যায়, এগুলো পড়তে হয়। হিমোফিলিয়াতে কি হয়? হিমোফিলিয়া এ সম্পর্কে জানতে চাইছে, তাহলে এটা ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি। হিমোফিলিয়া এ মানে ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি। তাহলে ফ্যাক্টর 8 এর অপর নাম কিন্তু ক্রিসমাস ফ্যাক্টর না, ক্রিসমাস ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর 9 এর অপর নাম। তাহলে হিমোফিলিয়া বি যদি হয় তাহলে হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর কমে যাচ্ছে বা ফ্যাক্টর 9 কমে যাচ্ছে, তাহলে প্রথমটা ফলস। হিমোফিলিয়াতে ব্লিডিং টাইম নরমাল থাকে, ট্রু। হিমোফিলিয়াতে বাড়ে হচ্ছে ক্লটিং টাইম আর এপিটিটি, সিটি আর এপিটিটি এই দুইটা বাড়ে। প্লেটলেট কাউন্ট নরমাল থাকে, ট্রু। এখানে প্লেটলেটের সাথে কোনো সম্পর্ক নেই, এটা ক্লটিং ফ্যাক্টর ডিসঅর্ডার, নট ব্লিডিং ডিসঅর্ডার। হ্যাঁ, প্রলং এপিটিটি, ট্রু। প্রলং পিটি, ফলস। পিটি বেশি হয় হচ্ছে আপনার আইটিপি তে, পিটি বেশি হয় যেটাতে প্লাটিলেট ডিফেক্ট থাকে, সেখানে হচ্ছে আপনার পিটি বাড়ে। কিন্তু এখানে প্লাটিলেটে কোনো ডিফেক্ট নাই, এখানে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি, দ্যাটস ওয়াই এখানে আপনি এপিটিটি আর সিটি এই দুটা বেশি পাবেন। হ্যাঁ, এটা আপনি, এটা পুরাতন কোশ্চেন, এর আগেও আসছে পরীক্ষায় হিমোফিলিয়া থেকে, আমরা এটা আবিদ মোল্লা স্যারের বই থেকে সুন্দর করে পড়ে ফেলবো। আচ্ছা, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যারা আমার সাথে এইবার রেসিডেন্সি পরীক্ষার আগে আমাদের সাথে ক্লিনিক্যাল ক্লাস করছেন তাদেরকে হচ্ছে আমি বলছিলাম যে আপনারা, জি আপু বলেন। আপু হিমোফিলিয়াতে কি কি বাড়ে আরেকবার বললে ভালো হতো, আমি বুঝি আচ্ছা আপু আমি বলে দিচ্ছি। হিমোফিলিয়াতে বাড়ে হচ্ছে সিটি, এপিটিটি মানে ক্লটিং টাইম আর এপিটিটি, এই দুটা বাড়ে। ভন উইলবেন ডিজিজে বাড়বে হচ্ছে বিটি, এপিটিটি এই দুটা। আর হচ্ছে যদি আইটিপি হয় তাহলে শুধু বিটি বাড়ে, ঠিক আছে? আইটিপি তে বিটি বাড়ে মানে ব্লিডিং টাইম বাড়ে, ভন উইলবেন ডিজিজে বিটি আর এপিটিটি বাড়ে, আর হচ্ছে হিমোফিলিয়াতে সিটি আর এপিটিটি বাড়ে। এইটা একটা খুব সুন্দর করে বক্স আকারে আবিদ মোল্লা স্যারের বই ওই চ্যাপ্টারেই দেওয়া আছে, আপনি ওখানে একটা বক্স আছে, 3টা ডিজিজের পার্থক্যের একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে এটা কিন্তু আপনারা পাবেন। আচ্ছা, এবার রেসিডেন্সি পরীক্ষার আগে আমি একটা এক্সাম নাইট টপিক দিছিলাম আপনাদেরকে, 25-30টার মতো টপিক দিয়ে বলছিলাম যে এখান থেকে কোয়েশ্চেন, আমি না 25-30টা, আপনি 40টা টপিক দিছিলাম। আল্লাহর রহমতে আমি দেখলাম যে কোয়েশ্চেনের যে টপিকগুলো দিছিলাম ওই টপিক থেকে অনেক কমন আসছে। তার মধ্যে একটা টপিক আমি দিছিলাম যে অটিজম থেকে এবার কোয়েশ্চেন আসবে, কারণ বাংলাদেশে এখন অটিজম নিয়ে অনেক কাজ হচ্ছে। অটিস্টিক চাইল্ডদেরকে নিয়ে এখন অনেক বাংলাদেশে প্রোগ্রেস হচ্ছে। তো অটিজম, তারপরে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এই দুইটা হচ্ছে পরীক্ষার জন্য খুব হাই ইয়েল্ডিং প্রশ্ন। যেবার এসেই গেছে অটিজম, আপনারা এখন মাঝে মাঝে অটিজম থেকে কোয়েশ্চেন পাবেন। আচ্ছা, হ্যাঁ, অটিজম সম্পর্কে আমি তাহলে আপনাদেরকে একটু বলি। অটিজমটা হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এখানে বাচ্চার সোশ্যাল ইন্টারাকশন এবং কমিউনিকেশনের সমস্যা থাকে এবং বাচ্চা একই কাজ বারবার করে করতে থাকে। সে প্রথম কথা তার ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার থাকে, মানে সে অন্য মানুষের সাথে সোশ্যালি ইন্টারাক্ট করতে পারে না, নর্মালি কথা বলতে পারে না, এবং সে যেই কাজটা করে সেটা বারবার করে করতে থাকে এবং তার অ্যাক্টিভিটিস গুলো খুবই অদ্ভুত এবং বিরক্তিকর, রিপিটেটিভ টাইপের হইতে থাকে। কেন হয় অটিজম? হয় হচ্ছে একটা হইতে পারে কোনো কারণ আমরা জানি না, হইতে পারে জেনেটিক্যাল, ফ্যামিলি থেকে আসছে, হইতে পারে মায়ের কিছু রিস্ক ফ্যাক্টর, যেমন মায়ের যদি টর্চ ইনফেকশন হয়, মায়ের যদি বয়স বেশি হয়, মায়ের যদি জেস্টেশনাল ডায়াবেটিস হয়, আর যদি মা কোনো সাইকিয়াট্রিক ড্রাগ খেয়ে থাকে প্রেগনেন্সির সময়, বা মা যদি অ্যাডিক্টেড হয় কোনো কোকেইন, মরফিন, হিরোইন এসবে অ্যাডিক্টেড হয়, তখনও অটিজম হইতে পারে। তাহলে অটিস্টিক বাচ্চারা কি করবে? মনে রাখবেন, অটিস্টিক বাচ্চারা হচ্ছে সোজা ভাষায় যেটাকে বলে আনসোশ্যাল বাচ্চা, মিশতে পারে না, হ্যাঁ, নিজের জগতে নিজের মতো করে থাকে, তারা হচ্ছে অটিস্টিক চাইল্ড। প্রথমে আপনার যেটা হবে, আমি সিকোয়েন্সিয়ালি বলি, বইয়ের মতো না। বাচ্চাটা যখন ছোট থাকবে, একটা বাচ্চার প্রথম সোশ্যাল মাইলস্টোন কি? ডেভেলপমেন্টাল। সে মাকে দেখে হাসবে, মায়ের সাথে আই কন্ট্যাক্ট করবে, মাকে দেখে হাসবে। এই অটিস্টিক চাইল্ডরা ছোটবেলায় মায়ের সাথে ইন্টারাকশন করে না, একদম সোশ্যাল স্মাইলও দেয় না, মা তাকে ডাকলে সে বুঝতে পারে না যে তাকে তার মা ডাকতেছে, বা মাকে দেখে সে এক্সাইটেড হয়ে যায় না। আরেকটু যখন বড় হয় তখন তার নাম ধরে ডাকলে সে বুঝে না যে তাকে তার নাম ধরে ডাকা হচ্ছে। তাকে যখন আদর করা হয়, একটা বাচ্চা যতই কান্না করুক
বাচ্চাকে আদর করলে কিন্তু বাচ্চা বুঝে যায় আমাকে আদর করা হচ্ছে, বাচ্চা চুপ হয়ে যায়। অটিস্টিক চাইল্ড দেখে আপনি কান্না থামাইতে পারবেন না। তারপরে এই যে রেজিস্ট, কাডলিং এন্ড হোল্ডিং, মানে আমরা আমাদের বাচ্চাদেরকে আদর করলে কি তারা শান্ত হয়ে যায়, তাই না? তারা আমাদের আদরটা তারা বুঝতে পারে। অটিস্টিক চাইল্ড এটা বুঝতে পারে না। সে হচ্ছে কারো ফেসিয়াল এক্সপ্রেশন বুঝতে পারে না। আমি হাসতেছি মানে আমি খুশি, আমি কাঁদতেছি মানে আমি দুঃখী। এই যে ফেসিয়াল এক্সপ্রেশন থেকে ইমোশন বোঝা, এই ক্ষমতাটা তাদের থাকে না। এই বাচ্চাগুলো একলা একলা খেলতে পছন্দ করে, অন্য বাচ্চাদের সাথে মিশে না। তারপরে কথা বলা একটু দেরিতে হয়। তারপরে হচ্ছে আপনার ওই যে বললাম আই কন্ট্যাক্ট করতে পারে না, তাদের কথাগুলো খুব মনোটোনাস ভয়েসে আসে। আমরা কি করি, আমাদের কথার মধ্যে এত ইন্টোনেশন কেন আসে? কারণ আমরা কথার মাধ্যমে আমাদের এক্সপ্রেশনটা বা আমাদের ইমোশনটা এক্সপ্রেস করতে পারি কথার মাধ্যমে। কিন্তু অটিস্টিক চাইল্ডের ওর নিজের কোনো ইমোশনই নাই, তাহলে ওর কথার ভয়েসে কোনো ইন্টোনেশন ফ্ল্যাকচুয়েশন কখনোই হবে না, তার ভয়েসটা রোবটের মতো মনোটোনাস হবে। তারপরে এই বাচ্চাটা কনভারসেশন শুরুও করতে পারে না কারোর সাথে। কেউ যদি তার সাথে কথা বলতে চায়, সে সঠিকভাবে কনভারসেশনটা চালায় যেতে পারে না। এক কথা যেটাকে বলবো আনসোশাল বাচ্চা। তারপরে একই কথা সে বারবার করতে থাকে, একই কথা একই কাজ সে বারবার করতে পারে। যেমন হচ্ছে রেস্ট্রিকটিভ প্যাটার্ন এন্ড রিপিটেটিভ প্যাটার্ন, মানে এই বাচ্চাটা তার যে নির্দিষ্ট খেলনা সেটা দিয়ে প্রতিদিন খেলবে। তার খেলনাগুলো সে যেভাবে সাজায় রাখবে ওভাবেই রাখতে হবে। কেউ তার খেলনা এখান থেকে সেখানে সরাইলেই বাচ্চা বিরক্ত হয়ে যাবে। তারপরে তার একটা কাজের একটা স্পেসিফিক রুটিন থাকে, প্রতিদিন সকালে উঠে সে যে কাজটা করে ওইটাই করতে হবে তাকে। তার রুটিন যদি আপনি হচ্ছে হ্যাম্পার করেন, তখন সে দেখা যাবে রেগে গেছে, কান্না করতেছে, মাথার মধ্যে দেয়ালে বাড়ি মারতেছে, এই টাইপের। তারপরে হচ্ছে স্পেসিফিক একটা খেলনার প্রতি তার যদি একটা ফ্যাশন, তার একটা গাড়ি আছে, ওই গাড়িটা নিয়ে সে প্রতিদিন খেলবে। তার বাসায় একটা গ্লোব আছে, হ্যাঁ, পৃথিবীর গ্লোব, ওটা নিয়ে এসে খেলবে, অন্য কোনো খেলনা নিয়ে এসে খেলবে না। এবং এই বাচ্চাগুলো শব্দ, আলো এগুলাতে একটু সেনসিটিভ হয়, মানে অতিরিক্ত শব্দ, মানে তাকে আপনি বেশি ক্রাউড, বিয়ে বাড়ির প্রোগ্রাম, তারপরে কোনো স্টেজ পারফরমেন্স, এগুলো জায়গায় তাকে নিয়ে যেতে পারবে না, তখন সে খুব আপনাকে বিরক্ত করবে। এগুলা হচ্ছে সবই অটিজমের ফিচার। আমার মনে হয় আমি বাংলা ভাষায় যেভাবে বুঝাই বললাম আপনাদেরকে, তাতে আর অটিজম ভুলার কথা না। এখন অটিস্টিক চাইল্ড দেখলে আপনাদের চিনে ফেলার কথা। আবিদ মোল্লা স্যারের বই 314 নাম্বার পেজে আছে অটিজম, ওখান থেকে আমি সাইটগুলো তুলছি। তাহলে রিগার্ডিং অটিজম কোনটা ট্রু? সোশ্যাল ইন্টারাকশন ইম্পেয়ারমেন্ট থাকে, এটা হচ্ছে কোর ক্লিনিক্যাল ফিচার, ট্রু। স্পিচ নর্মাল না, আমি বললাম না স্পিচ অ্যাবনর্মাল থাকে, স্পিচ রিগ্রেশনও থাকে বা স্পিচ ডিলেও থাকে, তাহলে এটা ফলস। স্টেরিওটাইপড মোটর ম্যানারিজম ইজ অবজার্ভড ইন চিলড্রেন। স্টেরিওটাইপ মানে একই ধরনের মোটর ফাংশন প্রতিদিনই সে করে, মানে সে একই কাজ বারবার করতে থাকে। সে একটা গ্লোব সামনে পাইলে ওটা ঘুরাইতে থাকবে ঘুরাইতে থাকবে, হ্যাঁ, পেন্ডুলাম পাইলে দুলাইতে থাকবে, এটা হচ্ছে স্টেরিওটাইপ মোটর ম্যানারিজম, এটা ট্রু। এই বাচ্চাগুলোর মধ্যে হাইপার অ্যাক্টিভিটি না, এরা হাইপো অ্যাক্টিভিটি হয়। এডিএইচডি তে বাচ্চারা হাইপার অ্যাক্টিভ হয়, হ্যাঁ, তাই এটা ফলস। তারপর বয়সের ইউজুয়াল অনসেট হচ্ছে 1 থেকে 2 বছর বা অ্যারাউন্ড 3 ইয়ার্স। মোর দ্যান 4 ইয়ার্স এই কথাটা হচ্ছে ফলস। বুঝে পড়লে অটিজম খুব সহজ। আচ্ছা, এখন আসেন ডায়রিয়া। ডায়রিয়া থেকে প্রতিবারই কোশ্চেন পাবেন, এই কোশ্চেনটাও আপনার আগের পরীক্ষায় আসা কোশ্চেন। ডায়রিয়া থেকে আপনার পরীক্ষায় আসে কোশ্চেন কি কি? অ্যাকিউট ডায়রিয়ার অর্গানিজম, পারসিস্টেন্ট ডায়রিয়া, রিস্ক ফ্যাক্টর অর্গানিজম, ক্রনিক ডায়রিয়ার অর্গানিজম, ডিসেন্ট্রির অর্গানিজম, তারপরে সাম আর সিভিয়ার ডিহাইড্রেশনের ক্লিনিক্যাল ফিচার, তারপরে হচ্ছে রোটাভাইরাল ডায়রিয়া আর কলেরার প্যাথোফিজিওলজি, আরেকটা হচ্ছে ইন্ডিকেশন অফ অ্যান্টিবায়োটিক ইন ডায়রিয়া। এই যে কয়টা বললাম এই কয়টাই আপনাদের রেসিডেন্সি কোশ্চেন, ঘুরে ফিরে এই কোশ্চেনগুলো আপনাদের ডায়রিয়াতে আসে। এই কোশ্চেনটা একটু ঘুরাই দিছে এবার, কিন্তু কাছাকাছি আছে। যেমন হচ্ছে আপনার ডায়রিয়াটা পড়বেন হচ্ছে আবিদ মোল্লা স্যারের বই 128 নাম্বার পেজ থেকে, হ্যাঁ। অসমোটিক ডায়রিয়ার ক্ষেত্রে কোনটা সত্য? অসমোটিক গ্যাপ হাই থাকে, সত্য। অসমোটিক গ্যাপ হাই থাকার কারণেই কিন্তু আপনার ডায়রিয়া হচ্ছে। অসমোটিক ডায়রিয়া বলতে এটা বোঝাচ্ছে, যেমন ধরেন আপনারা রোটাভাইরাল ডায়রিয়াতে কি হয়, এখানে ওই ইন্টেস্টাইনের ভিলাইগুলো ব্লান্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই ভিলাই যখন ব্লান্ট হয়ে যায় তখন ওই ভিলাই থেকে ল্যাকটেজ যে এনজাইমটা সেটা সিক্রেশন হয় না। ফুডের সাথে আমরা যে ল্যাকটোজটা খাচ্ছি সেই ল্যাকটোজটা ল্যাকটেজ দিয়ে ব্রেকডাউন হতে পারতেছে না, তাহলে ল্যাকটোজ পুরাটাই আপনার গাট দিয়ে পাস করতেছে। পাস করার সময় সে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, যেহেতু সে গাট থেকে পানি টেনে নিয়ে এসে সেটা স্টুল দিয়ে পাস করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক ধরনের অসমোটিক ডায়রিয়া। রোটাভাইরাল ডায়রিয়াতে অসমোটিক প্রসেসেও ডায়রিয়া হয়, সিক্রেটরি মেকানিজমেও ডায়রিয়া হয়। তাহলে এখানে অসমোটিক গ্যাপ আপনার হাই থাকে, মানে স্টুলের অসমোলারিটি আর হচ্ছে ব্লাডের অসমোলারিটি, এই দুটার মাঝখানে যে গ্যাপ সেটাই হচ্ছে অসমোটিক গ্যাপ, এবং সেটা হচ্ছে হাই থাকতেছে। স্টুল সোডিয়াম হাই থাকে না, স্টুল সোডিয়াম লো থাকে, যেহেতু পানি বেশি বের হচ্ছে, তাহলে হচ্ছে স্টুলের সোডিয়ামটা কম থাকে। কলেরা অসমোটিক ডায়রিয়ার এক্সাম্পল না, কলেরা হচ্ছে সিক্রেটরি ডায়রিয়া। রোটাভাইরাল ডায়রিয়া হচ্ছে অসমোটিক ডায়রিয়া। ফুড উইথহোল্ডিং সিজাস ডায়রিয়া, এটা ট্রু। মনে করেন আপনার বাচ্চাটাকে আপনি খাওয়া বন্ধ করে দিলেন, তাহলে তো সে আর ল্যাকটোজ খাচ্ছে না, তাহলে কি তার ওই ল্যাকটেজ থাকলো না না থাকলো সেটার উপর কিছু ডিপেন্ড করতেছে না। খাওয়া বন্ধ করলে আপনার পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখানে অসমোটিক প্রসেসই আর হচ্ছে না। তাহলে খাওয়া বন্ধ করলে ডায়রিয়া ভালো হয়ে যায়, এটা অসমোটিক ডায়রিয়ার একটা ক্রাইটেরিয়া, দ্যাট ইজ ট্রু।
রিডিউসিং সাবস্টেন্স নেগেটিভ ইন দ্য স্টুল, ফলস। অসমোটিক ডায়রিয়াতে আপনি তো স্টুলে রিডিউসিং সাবস্টেন্স বেশি পাবেন। আমি বুঝাই বললাম না যে অসমোটিক ডায়রিয়াতে কি হবে, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বা সুগার গুলা স্টুল দিয়ে পাস করতেছে, তাহলে আপনি স্টুলে যখন রিডিউসিং সাবস্টেন্স করবেন সেটা আপনি পজিটিভ পাবেন, নট নেগেটিভ। আচ্ছা, একটা মানুষের ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট কিসের উপরে ডিপেন্ড করে? এটা হচ্ছে বেসিক্যালি বায়োকেমিস্ট্রির কোশ্চেন, কিন্তু মনে হয়েছে ক্লিনিক্যাল তাই আমি এখানে দিয়ে দিছি। এটা বায়োকেমিস্ট্রির মধ্যে আপনারা পাবেন। হ্যাঁ, তাহলে ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট ডিপেন্ড করতেছে কিসের উপরে? আপনার লাইফস্টাইল, মানে আপনি কি কাজ করতেছেন নাকি সেডেন্টারি, আপনি, আপনার বয়স কত, আপনার সেক্স কি, যেমন ছেলেদের ক্যালোরি রিকোয়ারমেন্ট বেশি। তারপরে আপনার হচ্ছে টেম্পারেচার কিরকম, মানে আপনার বডি টেম্পারেচার না, এনভায়রনমেন্টের টেম্পারেচার কিরকম, আপনার বিএমআর কিরকম। তারপরে একটা খাবারের যে থার্মাল ইফেক্ট অফ ফুড, হ্যাঁ সেটা যেটা, সেক্ষেত্রের উপরে ক্যালোরি রিকোয়ারমেন্ট ডিপেন্ড করতেছে। আপনি যদি থার্মাল ইফেক্ট অফ ফুড যদি কম থাকে, একটা খাবারের থার্মাল ইফেক্ট কম, তাহলে আপনার ওই খাবারের রিকোয়ারমেন্ট আপনার বেড়ে যাচ্ছে, তাহলে ওই খাবারটা আপনাকে বেশি পরিমাণে খেতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরে ক্যালোরি রিকোয়ারমেন্ট ডিপেন্ড করতেছে। তাহলে আমি একটু আগে এক্সপ্লেনেশনটা পড়ে নিই। আমাদের বডি এনার্জি যেটা দরকার হয় সেটার অ্যামাউন্টটা ডিপেন্ড করতেছে কি কি ফ্যাক্টরের উপরে? বয়স, যেমন হচ্ছে গ্রোয়িং চিলড্রেন এবং টিনেজার, এদের এনার্জি বেশি লাগে কারণ ওদের বডি গ্রোথ হচ্ছে, তাহলে তাদের আমাদের ক্যালোরি রিকোয়ারমেন্ট বেশি। কতটুকু আপনি অ্যাক্টিভ সেটার উপর ডিপেন্ড করতেছে ক্যালোরি রিকোয়ারমেন্ট। আপনার হাইট ওয়েট যদি বেশি হয় আপনার এনার্জি বেশি লাগবে। থাইরয়েড হরমোনের উপরে ডিপেন্ড করতেছে, যেমন হচ্ছে যে বাচ্চাটার হাইপারথাইরয়েডিজম আছে, থাইরোটক্সিকোসিস আছে, সেই বাচ্চাটার কিন্তু আপনার ক্যালোরি রিকোয়ারমেন্ট বেশি। কিছু ড্রাগস আছে যেমন গ্লুকোকর্টিকয়েড, হ্যাঁ এই টাইপের ড্রাগগুলো যেগুলো আপনার ইনফ্লামেশনকে আমরা প্রিভেন্ট করার জন্য দিই, এই ধরনের ড্রাগ খাইলে ক্যালোরি রিকোয়ারমেন্ট বেড়ে যায়। আর আপনি অসুস্থ থাকলেও সে সময় আপনার হিলিং মেকানিজমের জন্য ক্যালোরি রিকোয়ারমেন্টটা বেশি থাকতেছে। তাহলে আসেন দেখি, বডি টেম্পারেচারের উপরে কিছু ডিপেন্ড করে না, এনভায়রনমেন্টাল টেম্পারেচারের উপরে অনেক সময় ডিপেন্ড করতে পারে, তাহলে এটা ফলস। বিএমআর এর উপর ডিপেন্ড করে, ট্রু। ভিটামিনের সাথে সম্পর্ক নাই। থার্মিক ইফেক্ট অফ ফুড, ট্রু। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ট্রু। এটা আসলে হচ্ছে বায়োকেমিস্ট্রি কোশ্চেন, এটা আপনারা যদি বায়োকেমিস্ট্রি কোথাও খুঁজে পান সেখান থেকে পড়বেন। অ্যাজ ফার অ্যাজ আই নো এটা বায়োকেমিস্ট্রির শিটে নাই, এটা আপনারা হচ্ছে মোজাম্মেল হক স্যারের বইয়ের মধ্যে পাবেন এই টপিকটা। এটা নতুন টপিক। আচ্ছা, কোন কোন নিউট্রিয়েন্টের অভাবে আমাদের স্কিনে চেঞ্জ হয়? এটা একটা ওয়াইড স্পেকট্রাম কোশ্চেন, এটা আপনাদের একটা জেনারেল নলেজের মতো। আমরা বিভিন্ন ডিজিজের মধ্যে পড়ছি যেটাতে স্কিন চেঞ্জ হয়, জিঙ্ক ডেফিসিয়েন্সিতে হয়, স্যামে হয়, এরকম আমরা অনেকগুলো ডিজিজের মধ্যে একটু একটু করে পড়ছি যে স্কিন চেঞ্জ হয়। তাহলে সবগুলো নলেজ আপনাকে একসাথে কম্পাইল করলে তখন এই কোশ্চেনটার অ্যান্সার আপনি করতে পারবেন। আসেন দেখি কোন কোন নিউট্রিয়েন্টের উপরে ডিপেন্ড করে। অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারভিতে স্কিন চেঞ্জ হয়, হিমোরেজ হয়, তাই না, স্কিনে পেটে চিপারপুরা হয়। ভিটামিন এ কি হয়, আপনার স্কোয়ামাস ইপিথেলিয়াম গুলা হচ্ছে ড্রাই, মানে ডিজেনারেশন হয়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়, তাই না। প্রোটিনের উপর স্কিন চেঞ্জ ডিপেন্ড করে। সায়ানোকোভালামিন বা ভিটামিন বি12। ফাইটোমেনাডিয়ন হবে, এটা বানান ভুল লিখছি। ভিটামিন কে একটু ঠিক করে দেই, ফাইটোমেনাডিয়ন। ওরে আল্লাহ, তো ছোট হয়ে গেল কেন? আচ্ছা, ফাইটোমেনাডিয়ন যদি হয় তাহলে ভিটামিন কে এটার উপরও ডিপেন্ড করতেছে স্কিন কন্ডিশন। তারপরে হচ্ছে আপনার বায়োটিন, ভিটামিন বি, রিবোফ্লাভিন, ভিটামিন বি2, বায়োটিন হচ্ছে ভিটামিন বি5। তারপরে হচ্ছে আপনার হচ্ছে পাইরিডক্সিন, ভিটামিন বি6, নায়াসিন হচ্ছে ভিটামিন বি1। বি1 কি নাকি বি3? নায়াসিন আছে বি1 মনে হয়। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, আয়োডিন। নায়াসিন হচ্ছে বি3 আপু, হ্যাঁ। তার বায়োটিন হচ্ছে বি7, ভুল বলছি, পেন্টাথেনিক অ্যাসিড হচ্ছে বি5। হ্যাঁ, বায়োটিন হচ্ছে বি7। তো দেখেন ভিটামিন বি কমপ্লেক্স যদি ওভারঅল বলা থাকে এটার উপর স্কিনের অনেক কিছু ডিপেন্ড করে, তাহলে ভিটামিন বি কমপ্লেক্স পুরোটার উপরে স্কিনের কন্ডিশন ডিপেন্ড করতেছে। এছাড়াও এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন সি, তারপরে হচ্ছে প্রোটিন, আর মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আছে হচ্ছে কপার, তারপরে হচ্ছে আয়োডিন, জিঙ্ক, এগুলা। আর ট্রিপ্টোফ্যান যে এনজাইমটা, সেটার উপরে আমাদের স্কিনের যেগুলাতে আমরা স্কিনে কোনো ম্যানিফেস্টেশন পাবো। তাহলে আমরা চলে যাই কোশ্চেনে। স্কিন চেঞ্জ কিসের উপরে ডিপেন্ড করতেছে? ভিটামিন এ ট্রু, জিঙ্ক ট্রু, আয়োডিন ট্রু। ভিটামিন কে আমি এখানে ফলস লিখছি, কিন্তু ভিটামিন কে আমি এক্সপ্লেনেশনে পাইছিলাম না, তাহলে এটা ট্রু দিব আমরা। হ্যাঁ, ফাইটোমেনাডিয়ন তো ভিটামিন কে, তাহলে ভিটামিন কেটা আমরা ট্রু দিব। ফলিক অ্যাসিডের সাথে স্কিনের কোনো সম্পর্ক নাই। এই যে দেখছেন
আমি আপনাদের সলভ ক্লাস বানাইছি তার মধ্যে কিন্তু আমি অলরেডি 2টা ভুল পাইছি। তার মানে দেখবেন যে কোনো কোশ্চেন সলভ যেখানেই থাকবে সেখানে কিন্তু আপনারা ভুল পাবেন। সো যে কোনো কোশ্চেন ব্যাংকের উপর ব্লাইন্ডলি ডিপেন্ড করা যাবে না। আপনি বই খুঁজে নিজে ঘেটে সবসময় কোশ্চেন ব্যাংকগুলো সলভ করে নেবেন। কোনো কোচিং এ আপনাকে এমন একটা বই দিতে পারবে না যেখানে পুরোপুরি সবকিছু 100% কারেকশন করা থাকে। আচ্ছা, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কজ, এটা আপনাদের পুরাতন পরীক্ষার প্রশ্ন। রিকেটস থেকে, যে নিউট্রিশন চ্যাপ্টার থেকে কোথা থেকে প্রশ্ন আসে, রিকেটস, স্কারভি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, অবেসিটি, এ কটা থেকে কোশ্চেন আসে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে কি কি আসে, কজ, ক্লিনিক্যাল ফিচার, প্যাথোজেনেসিস, এক্স-রে ফাইন্ডিং, ভিটামিন ডি এর ফাংশন, আর হচ্ছে বায়োকেমিক্যাল ফিচার কি কি পাই, ভিটামিন ডি কমে গেলে ক্যালসিয়াম কমে, ফসফেট কমে, আবার অপরদিকে প্যারাথাইরয়েড হরমোন আর হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ এগুলো বাড়ে। ঠিক আছে, তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কজগুলো আমরা দেখি। ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক, ট্রু। তারপরে যদি কিডনিতে আপনার যে হাইড্রোক্সিলেশন একটা হয় কিডনিতে, তাই না, তাহলে কিডনিতে যদি কোনো প্রবলেম থাকে তখন হয় হচ্ছে রেনাল রিকেটস, কারণ ফাইনাল যে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি বা D3 সেটাকে আমরা বলি ক্যালসিট্রাল, সেটা তৈরি হতে পারে না। তারপরে হচ্ছে সানলাইটে এক্সপোজার যদি কম থাকে তাহলে হচ্ছে ইনঅ্যাডিকুয়েট এক্সপোজার টু সানলাইট হলে ট্রু হইতো, আমি এখানে লিখছি অ্যাডিকুয়েট এক্সপোজার, তাহলে এটা হবে হচ্ছে ফলস। জিআইটি যদি কোনো প্যাথোলজি থাকে তাহলেও আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে। তারপরে হচ্ছে অ্যাডিকুয়েট ইনটেক অফ কার্বোহাইড্রেট, প্রোটিন বাট ইনএফিশিয়েন্ট ফ্যাট। এখন এই কথাটার মানে হচ্ছে ভিটামিন ডি কিন্তু একটা ফ্যাট সলিউবল ভিটামিন, তাহলে আপনি সবই খাইলেন কিন্তু ফ্যাটি ফুড খাইলেন না, তাহলে ভিটামিন ডি কে আপনার বডি স্টোর করতে পারতেছে না, তাহলে ফ্যাট ডেফিসিয়েন্সি হলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও হবে। তাহলে এটা আমরা বুদ্ধি করে অ্যান্সার করবো, এটা বায়োকেমিস্ট্রির সাথেও যায়, কোশ্চেনটা ক্লিনিক্যালের সাথেও যায়, এবং রিকেটস কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কজগুলো দেখি। ইনঅ্যাডিকুয়েট সানলাইট এক্সপোজার, ইনঅ্যাডিকুয়েট ডায়েটারি ইনটেক, যারা স্ট্রিক্টলি ভেগান, মাছ মাংস ডিম দুধ খায় না তাদের, ওবেসিটি, স্মোকিং, স্টেরয়েড, তারপরে হচ্ছে কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট যেমন হচ্ছে অ্যাটোভাস্ট্যাটিন, সিমভাস্ট্যাটিন, ওগুলা। তো ক্রনস ডিজিজ, সিলিয়াক ডিজিজ, লিভার ডিজিজ। লিভার ডিজিজ হলে কেন হবে, কারণ 25 হাইড্রোক্সিলেশন যেটা সেটা লিভারে হয়, মানে ভিটামিন D2 তৈরি হয় লিভারে, ভিটামিন D3 হয় কিডনিতে, তাহলে লিভার ডিজিজ, কিডনি ডিজিজে আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে। প্রেগনেন্সি, ব্রেস্ট ফিডিং এ কি হয়, ভিটামিন ডি এর ডিমান্ড বেড়ে যায়, ঠিক আছে, এই কারণে তখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে। তাহলে আমাদের কোয়েশ্চেন সলভের পার্টটা এখানে শেষ। এখন আমি ওভারঅল একটু ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স নিয়ে আপনাদেরকে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা দেখেন যতগুলো কোয়েশ্চেন আজকে আমরা সলভ করলাম না, সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে দেখেন তো আমরা সবচেয়ে কমন টপিক কি কি পাইলাম। সবচেয়ে কমন আমরা কোন কোয়েশ্চেনগুলো পাইলাম, নিউট্রিশন, জিআইটি, নিওনাটোলজি, তাই না, আর হচ্ছে সিস্টেমিকে যদি ঢুকেন তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আপনাদের আসে অনেক কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে আমরা রেসিডেন্সির জন্য কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়বো, রেসিডেন্সির জন্য তাহলে আমাদেরকে ভালো করে পড়তে হবে হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে নিওনাটোলজি, নিউট্রিশন, আর হচ্ছে জিআইটি। এই 4টা টপিক ভালো করে পড়বেন। নিউট্রিশনের মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলা এবার আসে নাই কিন্তু সবসময় আসে, যেমন ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং থেকে সবসময় কিন্তু রেসিডেন্সিতে কোয়েশ্চেন থাকে, এবার কোন একটা কারণে আসে নাই। ব্রেস্ট মিল্কের কম্পোজিশন, ব্রেস্ট ফিডিং এর কন্ট্রাইন্ডিকেশন, ব্রেস্ট ফিডিং এর পজিশন অ্যাটাচমেন্ট, ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজ, কলোস্ট্রামের প্রপার্টিজ, এই কয়টা জিনিস ব্রেস্ট ফিডিং থেকে আসে। তাহলে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর নিওনেট থেকে আপনি মাস্ট কোশ্চেন পাবেনই, 2-3টা কোশ্চেন পাবেন, তার মধ্যে একটা কোশ্চেন আপনি মাস্ট পাবেন নিওনেটাল জন্ডিস থেকে, আর আরেকটা আপনি পাবেন আইদার আরডিএস, মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, তারপরে নিওনেটাল সেপসিস, মেনিনজাইটিস, নিউমোনিয়া, এগুলো থেকে একটা পাবেন, আর জন্ডিস থেকে একটা কোশ্চেন পাবেন। তারপরে হচ্ছে নিউট্রিশন আপনি স্যাম থেকে একটা কোশ্চেন পাবেন, আরেকটা হচ্ছে ভিটামিন অথবা মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে একটা কোশ্চেন পাবেন। তারপরে হচ্ছে জিআইটি আপনি ডায়রিয়া থেকে একটা কোশ্চেন পাবেন, প্রতিবারই ডায়রিয়া থেকে কোশ্চেন আসে। কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে। রেসপিরেটরিতে গেলে আপনার ইউজুয়ালি ব্রঙ্কোলাইটিস, নিউমোনিয়া, এই দুইটা থেকে একটা কোশ্চেন আসে, এবার যদিও দেওয়া হয়নি। তারপরে হচ্ছে আপনার আনইউজুয়াল কোশ্চেন তো কিছু থাকবেই, তাই না, এই যে এবার যেমন যে হেপাটাইটিস বি এর স্ক্রিনিং কোশ্চেনটা, আলফা ফিটোপ্রোটিনের কোশ্চেনটা, এই কোশ্চেনগুলো একটু আনইউজুয়াল। আর ওইদিকে রিউমাটোলজি থেকে আপনাকে রিউমেটিক ফিভারটা পড়তে হবে, তারপরে জেআইএ পড়তে হবে। হ্যাঁ, এরকম কতগুলা টপিক থেকে সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, যদি একটু ধৈর্য ধরেন তাহলে আমি আমার বই থেকে আপনাদেরকে ইম্পর্টেন্ট টপিকগুলো একটু বলে দিই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এবার আবিদ মোল্লা স্যারের বই 5th এডিশনে কিন্তু স্যার অনেকগুলো ডেমোগ্রাফিক ডাটা চেঞ্জ করছেন। হ্যাঁ, ওই যে
শুরুর দিকে পাতাগুলাতে, যেমন হচ্ছে এখন নিওনাটাল মর্টালিটি রেট কত, ইনফ্যান্ট মর্টালিটি রেট কত, ওই জিনিসগুলো নতুন নতুন ডাটা অ্যাড হয়েছে, ওখান থেকে কোশ্চেন আপনারা পাবেন কিন্তু সামনে। আর এই যে ইপিআই এর যে চ্যাপ্টারটা, ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ থেকে কোশ্চেন আপনারা অনেক আসে, বিশেষ করে টিউবারকুলোসিস থেকে একটা কোশ্চেন পাবেন মাস্ট। আর ওইদিকে মিজলস, মাম্পস, রুবেলা, এই তিনটার একটা থেকে কোশ্চেন পাবেন। মিজলস, মাম্পস, রুবেলা, চিকেন পক্স, এগুলোর একটা থেকে কোশ্চেন পাবেন। তারপরে হচ্ছে ইপিআই শিডিউল থেকে তো পাবেনই বলছি। আরেকটা জিনিস আপনারা অবশ্যই পড়বেন, এবার আপনারা নেক্সট ইয়ারের যে রেসিডেন্সি, আল্লাহ যদি ততদিন পর্যন্ত সবাইকে সুস্থ রাখে, বাঁচায় রাখে, আপনারা কোভিড থেকে কোশ্চেন কিন্তু পাবেনই। করোনা ভাইরাস, ডেঙ্গু, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, এগুলো হচ্ছে ইমার্জিং ডিজিজ বাংলাদেশে। বিশেষ করে কোভিড থেকে একটা কোশ্চেন আপনারা পরের বার পাবেনই। এবার সব ফেজ বি পরীক্ষা রিটেনে প্রচুর কোভিড থেকে কোশ্চেন আসছে, তো কোভিড থেকে আপনারা কোশ্চেন পাবেন সামনের বার। অবশ্যই কোভিড পড়বেন, কোভিড আবিদ মোল্লা স্যারের বই সুন্দর করে দেওয়া আছে। তারপরে এগুলার বাইরে আমি একটু সিস্টেমিক ডিজিজ থেকে বলে দেখি, পেডিয়াট্রিক সার্জারি থেকে কিন্তু কোশ্চেন আসে, ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, গ্যাস্ট্রোস্কাইসিস, ওমফ্যালোসিল, এগুলো মনে হবে আপনারা মানে এমব্রায়োলজির কোশ্চেন, কিন্তু এগুলো বেসিক্যালি ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর কোশ্চেন। তারপর বার্থ ইনজুরির মধ্যে ক্যাপুট সাকসিডিনাম, কেফাল হেমাটোমা, এগুলা থেকে প্রশ্ন আসে। তারপরে ম্যালনিউট্রিশন তো বলছি। আচ্ছা, সোর থ্রোট থেকে অনেক সময় কোশ্চেন আসে, কজেস অফ সোর থ্রোট, সিভিএস বলা হয়েছে। হেমাটোলজিটা একটু বলি, হেমাটোলজি কি কি পড়বেন, হিমোফিলিয়া, তারপরে হচ্ছে আইটিপি, ভন উইলবেন ডিজিজ, আর ওই দিক দিয়ে লিউকেমিয়া, লিম্ফোমা, এই 5টা টপিক আপনারা হেমাটোলজি থেকে পড়বেন। আর আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়ার কজ আর ক্লিনিক্যাল ফিচার অনেক সময় দেয় পরীক্ষায়, পড়তে পারেন এগুলা। রেনাল থেকে কি পড়বেন, রেনাল থেকে অবশ্যই এজিএন এবং নেফ্রোটিক সিনড্রোম ভালো করে পড়বেন, বিশেষ করে এই দুটার যে পার্থক্য একটা বইয়ের মধ্যে দেওয়া আছে, সেই পার্থক্যটা পড়বেন। আর কিছু জিনিস আসে, যেমন পলিউরিয়ার কজ আসে, ইউটিআই এর কজ আসে, রিকারেন্ট ইউটিআই এর কজ, হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যাকুট রেনাল ফেলিওরের প্রিরেনাল, রেনাল, পোস্ট রেনাল কজ, এই জিনিসগুলো পরীক্ষায় আসে। এগুলা এবার আসে নাই, কিন্তু আপনারা এগুলো সামনের বার আস্তে আস্তে পাবেন। আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে আপনাদের পরীক্ষায় আসা পুরাতন টপিক। জন্ডিস তো নিওনাটাল জন্ডিস পড়বেন। আরেকটা জিনিস পড়বেন, পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস কোথায় থাকে। বডির 5টা জায়গায় পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকে। বেয়ার এরিয়া অফ দ্য লিভার, অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, রেট্রোপেরিটোনিয়াল রিজিয়ন, বিলো লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাস, আর হচ্ছে রেকটাম, 5টা জায়গায় পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস থাকে, তাই না? ওকে, এবার আমি চ্যাট বক্সের কোশ্চেনে আসতেছি। আচ্ছা, কিছু জেনেটিক্যাল ডিজিজ যেগুলো আপনাদের জেনেটিক্স এর পার্ট, বাট ওটা ক্লিনিক্যালের সাথেও যায়, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, আর হচ্ছে ক্লিনফিল্টার সিনড্রোম। এই 3টা সিনড্রোম অবশ্যই আপনারা পড়বেন, ডাউন, টার্নার, ক্লিনফিল্টার, এই 3টা অবশ্যই পড়বেন। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম পড়বেন এন্ডোক্রাইনোলজি থেকে। তারপরে কুশিং সিনড্রোম আপনাদের আসে, স্টেরয়েড থেরাপি সাইড ইফেক্ট, কুশিং সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার, কুশিং সিনড্রোমের বায়োকেমিক্যাল ফিচার, এগুলো আপনাদের পরীক্ষার প্রশ্ন। নিউরোলজি থেকে আপনাদের আসে হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলের কজ, তারপরে হচ্ছে সেরেব্রাল পলসি, অটিজম, এডিএইচডি, এগুলো হচ্ছে নিউরোলজি থেকে পড়বেন। আরেকটা জিনিস পড়বেন গুলেনবারি সিনড্রোম, যেটা হচ্ছে আপনার শীতকালের পর পর অনেক পাওয়া যায়, ডায়রিয়ার পরে বাচ্চাদের গুলেনবারি সিনড্রোম হয়, বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের পরে জিবিএস হয়, জিবিএস, উইলসন ডিজিজ, এই দুইটা পড়বেন। এগুলা যেগুলো বলে দিচ্ছি, এগুলো আমি আপনাদের নেক্সট রেসিডেন্সি পরীক্ষার আগেও ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আবারও আপনাদের পেজে আমি সবসময় পোস্ট দিব হাই ইয়েল্ডিং টপিকগুলা। এখন যারা ক্লাস করতেছেন আমাদের সাথে, এই টপিকগুলো এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করেন, কারণ এগুলো আপনারা পরীক্ষা কমন পাবেন। আচ্ছা, একজন আপু চ্যাট বক্সে কি লিখছেন দেখি। এখন আপনাদের যা যা কোশ্চেন আছে আমাকে করতে পারেন। আচ্ছা, ডক্টর তাসনিম আপু কোশ্চেন করছেন, ব্রাঞ্চে যদি রেসিডেন্সি দেন আপনার ক্লিনিক্যাল কোশ্চেন কি আলাদা হবে কিনা। কোশ্চেন একটাই হয়, পুরো ফ্যাকাল্টি অফ পেডিয়াট্রিক্সে একটাই কোশ্চেন হয়, পেডি হেমাটো, পেডি গ্যাস্ট্রো, পেডি নিউরো, নিওনেট, তারপরে হচ্ছে পেডি হেমাটো অঙ্কোলজি, আর জেনারেল পেডিয়াট্রিক্স, আর পেডি নিউরো। এই 7টা পার্টি মানে 7টা ব্রাঞ্চের লোকজনই সবাই একটা সিঙ্গেল পেডিয়াট্রিক্সে কোশ্চেন দিয়ে পরীক্ষা দেয়। সো আপনাদের কোশ্চেন একটাই যেহেতু হয়, ব্রাঞ্চের কোশ্চেন আলাদা হয় না। আপনাদের সবার ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সের পড়া একই। আপনারা 200টার মধ্যে 40টা কোশ্চেন এই যে আমাদের ক্লিনিক্যাল সেকশন থেকে পাবেন, এবং সব ব্রাঞ্চেরই একটাই কোশ্চেন হয়, সো কোশ্চেন আলাদা হয় না, হ্যাঁ, একই কোশ্চেনই হয় সবার। আচ্ছা, যারা আছেন আমাদের সাথে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন, নাহলে আমি শেষ করব। আচ্ছা, রেসিডেন্সি প্রিপারেশন নিলে এফসিপিএস এর প্রিপারেশন কতটুকু হবে? ব্যাপারটা যেটা করতে হবে ওয়াহিদ ইসলাম ভাইয়া, আপনাকে যেটা করতে হবে, আপনি যদি হাতে সময় থাকে, লাইক আপনি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কাজ হবে আপনি এফসিপিএস এর প্রিপারেশন নেবেন। হ্যাঁ, রেসিডেন্সি প্রিপারেশন যদি আপনি নেন, আপনার এফসিপিএস এর প্রিপারেশন লাইক 50 to 60% হবে। কিন্তু এফসিপিএস এর প্রিপারেশন যদি নেন, আপনার রেসিডেন্সি প্রিপারেশন 100%ই হবে, কারণ রেসিডেন্সির পড়াগুলো হচ্ছে সুপারফিশিয়াল,
কিন্তু অনেক ভাস্ট যদিও। আর এফসিপিএস এর পড়াগুলো হচ্ছে আপনার অনেক ডিপ থেকে পড়া হয়, অনেক ডিটেলস পড়া হয়, সো রেসিডেন্সি এমনিতেই ক্লিয়ার হয়ে যায়। আমি আপনাকে আমার এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমি হচ্ছে ইন্টার্নি শেষ করছি 2015 জুলাই অগাস্টে শেষ করছি ইন্টার্নি। তারপরে আমি এফসিপিএস এর প্রিপারেশন শুরু করলাম, 4 মাসের মধ্যে এফসিপিএস প্রিপারেশন নিছি, খুব ভালো করে প্রিপারেশন নিছি। জানুয়ারিতে পার্ট 1 হয়ে গেল, পরের বছরই মানে প্রথম অ্যাটেম্পটে পার্ট 1 হলো। তারপরে তখন হচ্ছে আমার ওই সময় অ্যাকচুয়ালি হচ্ছে আমি প্রেগনেন্ট ছিলাম, আমার পড়াশোনা করার অবস্থায় ছিল না। 37 বিসিএস এ প্রিলি পরীক্ষা ছিল, আমি তখন বিসিএস এর প্রিপারেশন নিয়েছিলাম। রেসিডেন্সি প্রিপারেশন আমি খুব বেশি একটা নিতে পারি নাই, বাট আমার এফসিপিএস এর প্রিপারেশনটা খুবই স্ট্রং ছিল, যার কারণে আমি ডিপ্লোমাতে বসলাম যখন, ডিপ্লোমাও হয়ে গেল, রেসিডেন্সিতে বসলাম যখন, রেসিডেন্সি হয়ে গেল। রেসিডেন্সির আগে আমি যেটা করছিলাম, পড়াটা ছিল আমার এফসিপিএস এ, রেসিডেন্সির আগের 1 মাস আমি বসে বসে রেসিডেন্সি কোয়েশ্চেন সলভ করছি। কোয়েশ্চেন সলভ করে কোয়েশ্চেন যে টপিকগুলো থেকে ওই টপিকগুলো জাস্ট খালি আমি দেখে গেছি। আর আমার মেইন প্রিপারেশনটা ছিল এফসিপিএস এ। সো আপনার হাতে সময় থাকলে 1টা বছর সময় নিয়ে আপনি 1টা বছর জাস্ট একটু হাতে টাইম নিয়ে পড়ালেখা করেন, আপনার কোনো পেডিয়াট্রিক্স এর পরীক্ষাতে আপনি আটকাবেন না। মেইনলি নেবেন এফসিপিএস এর প্রিপারেশন, তারপরে বাকিগুলো আপনার এমনিতেই হবে। আর এফসিপিএস এর প্রিপারেশন নিলে না আপনার কিন্তু প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়। আর আপনি যদি চিন্তা করেন আপনি রেসিডেন্সির প্রিপারেশন নেবেন, আপনার এফসিপিএস এর মোটেও প্রিপারেশন খুব মানে 100% তো হবে না, প্লাস আপনার কনফিডেন্স ওভাবে করে থাকবে না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন কোশ্চেন প্যাটার্ন আলাদা, তাই না? এই যে রেসিডেন্সিতে ছোট ছোট স্টেমওয়ালা কোশ্চেন আসে, আর এফসিপিএস এ আসে বড় বড় স্টেমওয়ালা প্যাথোফিজিওলজি, যেগুলো আপনাকে কোরিলেট করতে হবে, বুঝে অ্যান্সার করতে হবে, এই জিনিসগুলো আসে। তাহলে আপনারা প্রিপারেশন নেবেন এফসিপিএস এর। আর যদি কেউ চান রেসিডেন্সির প্রিপারেশন নিয়ে এফসিপিএস দিতে, তাহলে এটা আপনার ইচ্ছা, আপনি এফসিপিএস পরীক্ষার আগে তখন একটু কোশ্চেনগুলো সলভ করে এদিক সেদিক করে দেখে নেবেন, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? ওয়েলকাম আপু। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে না আমাদের ক্লাসের? কতক্ষণ ধরে ক্লাস হচ্ছে আমাদের? ঠিক আছে, আমার তো মনে হচ্ছে আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন পাইছি, মনির হোসেন ভাইয়া জিজ্ঞেস করছেন এফসিপিএস পেডিয়াট্রিক্স এর জন্য কোনো কোয়েশ্চেন ব্যাংক আছে কিনা। হ্যাঁ, এফসিপিএস পেডিয়াট্রিক্স এর কোয়েশ্চেন ব্যাংক আমাদের সিনাপসের নাই, কিন্তু অন্য কোচিং এর আছে। তো জেনেসিসের আছে কিনা আমি জানি না, কিন্তু ম্যাট্রিক্সের আছে। তারপরে হচ্ছে এফসিপিএস আমরা যেটা বের করতেছি, আমরা সামনে হচ্ছে সিঙ্গেল বেসড একটা বই বের করতেছি, 600টা সিঙ্গেল বেসড কোয়েশ্চেন নিয়ে একটা বই বের করতেছি আমরা সামনে। হ্যাঁ, এফসিপিএস পেডিয়াট্রিক্স এর আর একটা জিনিস আমি কিন্তু বারবার করে বলতেছি, কোয়েশ্চেন ব্যাংকের উপর ব্লাইন্ডলি ডিপেন্ড করা যাবে না, ঠিক আছে? কোয়েশ্চেন ব্যাংকের উপরে ডিপেন্ড করলে আপনার কিন্তু অ্যান্সার ভুল হবে। আপনি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা ইউজ করবেন শুধুমাত্র পুরাতন কোয়েশ্চেন দেখার জন্য, কিন্তু কোয়েশ্চেন ব্যাংকের অ্যান্সারগুলো আপনি নেবেন না, অ্যান্সার আপনি নিজে বই থেকে সলভ করে অ্যান্সার করবেন। আর রেসিডেন্সির আমাদের কোয়েশ্চেন ব্যাংক আছে, লাস্ট 10 ইয়ার্স কোয়েশ্চেন সলভ যে বইটা আছে, ওখানে আমাদের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর কোয়েশ্চেনগুলো সবই আছে। আর আরেকটা জিনিস, আমাদের একটা শীট আছে পেডিয়াট্রিক্স এর, ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর 2টা শীট আমরা বানাইছি, সেটা হচ্ছে এফসিপিএস এবং রেসিডেন্সি দুটো মিলাই আমরা শীটটা করছি। ওখানে সবগুলো টপিক এফসিপিএস এবং রেসিডেন্সি দুটারই সব হাই ইয়েল্ডিং টপিকগুলো মিলে আমরা ক্লিনিক্যালের 2টা শীট করছি। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমি এখানে শেষ করি। আচ্ছা, যাওয়ার আগে কিছু কথা বলে যাই, আমাদের আপকামিং কিছু ব্যাচ আছে পেডিয়াট্রিক্সে। যেমন একটা তো আপনারা জানেন যে আমাদের লং ব্যাচ চলতেছে, হ্যাঁ, এফসিপিএস এর লং ব্যাচ চলতেছে, রেসিডেন্সির লং ব্যাচ চলতেছে, ডিপ্লোমার ব্যাচগুলো আমরা জাস্ট কেবল শেষ করছি পেডিয়াট্রিক্স এর। তারপরে হচ্ছে ওইদিকে পেডিয়াট্রিক্স এর আমাদের সবসময় যেটা থাকে ক্লিনিক্যাল এমআর মোল্লা ব্যাচ থাকে। আচ্ছা, এমআর মোল্লা ব্যাচ নিয়ে একটু বলি। এমআর মোল্লা ব্যাচটাতে আমরা শুধু ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স পড়াই। ওই ব্যাচে যদি আপনি একবার ক্লাস করেন, আপনার এফসিপিএস এবং রেসিডেন্সি দুটারই ক্লিনিক্যাল প্রিপারেশন হয়ে যায় একবার যদি আমাদের সাথে করেন। 12টা ক্লাসের একটা সেশন থাকে আমাদের এমআর মোল্লা ব্যাচের, ওটা হচ্ছে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর। ওই ব্যাচটা আমাদের প্রতি 3 মাসে একটা করে আমরা রান করি। এই গেল আমাদের রানিং ব্যাচ। আর আপকামিং ব্যাচ আমাদের আছে হচ্ছে পেডিয়াট্রিক্স এর এক্সাম ব্যাচ, এফসিপিএস পেডিয়াট্রিক্স এর এক্সাম ব্যাচ, এফসিপিএস পেডিয়াট্রিক্স এর ক্র্যাশ ব্যাচ। যারা এর আগে পরীক্ষা দিবেন, পুরাটা পড়া আছে, জাস্ট আমাদের সাথে রিভিশন দিতে চান, তাদের জন্য এক্সাম ব্যাচ। যারা পড়ছেন আগের বার কিন্তু প্রিপারেশন কমপ্লিট হয়নি, এই অল্প সময় 3 মাসে পড়াশোনা করতে চান, তাদের জন্য হচ্ছে এফসিপিএস এর ক্র্যাশ ব্যাচ, যেটা আমরা হচ্ছে অল্প সময় পুরোটা সিলেবাস কভার করে দিব এবং সবগুলা ব্যাচের মধ্যেই আমরা ক্লিনিক্যাল পড়াবো। কিন্তু এমআর মোল্লা ব্যাচের যে ক্লাসগুলো, এগুলো সবগুলা ব্যাচের মধ্যে আপনাদের থাকবে। আর এক্সাম ব্যাচে আমরা এক্সাম নিয়ে কোশ্চেন সলভ করব। আচ্ছা, তাসনিম আপু, আচ্ছা আরেকজন জিজ্ঞেস করছেন, সিনথিয়া আপু জিজ্ঞেস করছেন এফসিপিএস এর জন্য টেক্সট বুক মেইনলি কোনটা পড়বো। আপু,
গতকালকে কিন্তু আমরা একটা সেমিনার করছি, প্রিপারেশন গাইডলাইন ফর এফসিপিএস পেডিয়াট্রিক্স। ওটা আপনি ভালো করে দেখবেন। কালকের আমার নাম লিখে সার্চ দিলে গতকালকের ভিডিওটাই আছে। কালকে না, পরশু দিনে ছিল। হ্যাঁ, এফসিপিএস পেডিয়াট্রিক্স এর জন্য টেক্সট বই আপনি মেইনলি পড়বেন আবিদ হোসেন মোল্লা স্যারের 5th এডিশন, সাথে আপনি পড়বেন এমআর মোল্লা স্যারের 3rd এডিশন। এমআর মোল্লা স্যারের বই 3rd এডিশনের পরে আর চেঞ্জ হয়নি, ওটাই আপনারা পড়বেন। তাহলে আমরা রেসিডেন্সির জন্য শুধু আবিদ মোল্লা পড়বো, আর এফসিপিএস এর জন্য আবিদ মোল্লা এমআর মোল্লা দুইটাই পড়তে হবে। আচ্ছা, এমআর মোল্লা ব্যাচটা কবে থেকে শুরু হবে? আপু, একটা এমআর মোল্লা ব্যাচ রানিং আছে, আর একটা নতুন এমআর মোল্লা ব্যাচ আমরা সামনে শুরু করতেছি। এটা কি মাস? মার্চ এপ্রিলে আমরা একটা নতুন এমআর মোল্লা ব্যাচ শুরু করব, যেটা জুলাইয়ের এফসিপিএস কে টার্গেট করে। এখানে আসতে আওয়াজ করো না। নতুন একটা এমআর মোল্লা ব্যাচ আমরা এই এপ্রিল থেকে শুরু করব। আর রেসিডেন্সির লং ব্যাচ তো চলতেছে, রেসিডেন্সির সামনে হচ্ছে এক্সাম ব্যাচও আমাদের আসবে, বা রেসিডেন্সির ক্রাশ ব্যাচও আসবে। সবই মানে যেভাবে করে আপনি পড়তে চান সব ধরনের ফ্যাসিলিটি আমাদের সাথে আছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন সিগমা আপু লাস্ট আওয়ার বুকটা কেমন ইউজফুল? সত্যি কথা যেটা, সিগমা আপু লাস্ট আওয়ারটা আমি নিজেও পড়ছিলাম, কারণ আমার সময় আমি যখন দিছি রেসিডেন্সি তখন তো হচ্ছে জেনেসিস ছিল, সিনাপস ছিল না। ওই লাস্ট আওয়ারে যে বেগুনি বইটা ছিল আমার সময় ছিল। তো এটা আমি কারো মানে বদনাম করতেছি না বা নেগেটিভ কিছু বলতেছি না, যেটা হচ্ছে যে কোনো কোয়েশ্চেন ব্যাংকে ভুল থাকে। লাস্ট আওয়ার আমি যখন সলভ করছিলাম আমি অনেক ভুল পাইছিলাম। আমার আগের বছর আমার হাজবেন্ড রেসিডেন্সি পরীক্ষা দিছিল, ওর লাস্ট আওয়ারটা ও সলভ করছে, তখন ও কতগুলো ভুল পাইছে। পরের বছর ওই একই বই পড়ে আমিও রেসিডেন্সি দিছি, তখন আমি আরো কতগুলো ভুল পাইছি। দ্যাট মিনস এক একটা কোয়েশ্চেন ব্যাংকে অনেক ভুল থাকে। সেটা আমি বলতেছি না লাস্ট আওয়ারে শুধু ভুল, যে কোনো কোয়েশ্চেন ব্যাংকে ভুল থাকে, কিন্তু কালেকশন কোনটাতে ভালো ওটা দেখে নিয়ে আপনি কিনবেন। আমাদের লাস্ট 10 ইয়ার্স কোয়েশ্চেন সলভ বইটা ভালো আছে, অনেক কোয়েশ্চেন আমরা দিছি। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছেন আপু আমি সিনাপস এফসিপিএস পার্ট 1 ব্যাচে অ্যাডমিট আছি, সেখানে ক্লিনিক্যাল শীট কি দেয়া হবে না? অলরেডি আমাকে বলা হয়েছে বই দেখিয়ে পড়া হবে, শীট দেয়া হবে না। আচ্ছা, আপনাদের যারা হচ্ছে পেডিয়াট্রিক্স এর লং ব্যাচে আছেন আমাদের, তাদের এখন বেসিক ক্লাসগুলো চলতেছে। এপ্রিলে আমরা আপনাদের এমআর মোল্লা ব্যাচগুলো শুরু করব। সেখানে আমরা এই যে স্লাইড ধরে ধরে বই দাগায় পড়াই দিব। যেটা করি আমরা হচ্ছে ক্লিনিক্যালের শীটগুলো হচ্ছে আমরা লং ব্যাচে দেওয়া হয় না। তারপরেও হচ্ছে আপনি যদি নিতে ইন্টারেস্টেড হন, আপনাকে এমনিতে হচ্ছে আমি যদ্দূর জানি যে দেয় না আর কি, তারপরে আপনি যদি ক্লিনিক্যালের শীট আলাদাভাবে পারচেস করতে চান একটু কোচিং এ যোগাযোগ করবেন। আপনাদেরকে আমরা বই দাগায় পড়াই দিব। এই শীটের কথাটা আমি কেন বললাম, আমি কখনোই শীট পড়া প্রেফার করি না। আমি আপনাদেরকে বলবো না যে আপনারা শীট পড়েন। শীটের কথা আমি এই জন্যই বলছি, কেউ যদি আমাদের সিনাপসিস স্টুডেন্ট না হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারা যদি জাস্ট খালি শীট পড়তে চান আমাদের শীটটা পড়তে পারেন, সেজন্য আমি শীটের কথা বলছি। কিন্তু আপনারা যদি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাদেরকে তো আমরা বই দাগাই পড়াই দিব, আপনাদের শীট তো কোনো দরকার নাই। হ্যাঁ, এবং ক্লিনিক্যাল আপনাকে শীট থেকে পড়াটা আমি মানে অ্যাডভাইজেবল না। ক্লিনিক্যাল আপনি অবশ্যই বই থেকে পড়বেন। বাইরের যারা আছেন অন্যখানে কোচিং করতেছেন, আমাদের শীটটা দেখতে চান, তাদের জন্য আমি শীটের কথা বলছি। হ্যালো, জি জি বলেন ভাইয়া। আপু আমি ডক্টর ফয়সাল। আসলে আমি বেশ কয়েকদিন ধরে ট্রাই করতেছি হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য। তো হচ্ছে বলেন। মানে আমি সুযোগ পাচ্ছি না আর কি। প্রথমত হচ্ছে মানে আমি 3টা ভিউতে কথা বলবো। প্রথমত আপনার সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যে আমি সিরিয়াসলি পড়ছিলাম হচ্ছে গত 21-এ। তো 21-এ পড়াশোনা আচ্ছা। করার পর জেনেসিসে আমি ছিলাম এবং জেনেসিসে মকগুলা দিই, ওখানে আমার প্লেস ছিল, ভালো করতাম। ইচ্ছা হ্যাঁ। ছিল যে হয়তো বা হয়ে যাবে, জাস্ট হয় নাই। তো এই না হওয়ার পর আমি আমার ল্যাকিংস গুলো খুঁজে বের করলাম আর কি। তো দেখলাম যে হচ্ছে আমার ক্লিনিক্যালে অনেকগুলো কোশ্চেন হচ্ছে আমার জন্য আনকমন ছিল। তো যারা হুম। চান্স পাচ্ছে, বিশেষ করে আমার কলিগ যারা চান্স পাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম যে মানে তোমাদের কমন পড়ছে কিভাবে। তখন ওরা আপনার নাম বললো, যে রোশনি আপু নামের একজন আছেন, উনি হচ্ছে একটা সাজেশন দিচ্ছেন এবং উনি পড়াইছিলেন, ভাইয়া আমরা ওইটা এই কোর্সে পড়ছি এবং ওটা পড়ে হচ্ছে আমাদের কমন পড়ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম হচ্ছে ওনাকে আমি কোথায় পাবো। তো আপনার কথা বললো যে আপনি সিনাপসে আছেন। দ্যাটস হচ্ছে সিনাপসে হচ্ছে আমি ডিপ্লোমাতে ভর্তি হই। হুম। ভর্তি হওয়ার পর হচ্ছে আপনার সম্পর্কে জানি এবং আপনার কিছু রেকর্ড ভিডিও আমি ক্লাস করি। ক্লাস করার পর আচ্ছা। আসলে আপু ইউ আর জাস্ট অসম এবং আন্ডারস্ট্যান্ডিং। ওরা যাই বলছে তাই, আমার কাছে মনে হচ্ছে তার চেয়ে একটু বেশি আছে। আপনার কাছে হচ্ছে আপনার সম্পর্কে এতটুকুই। আর জানার ছিল হচ্ছে 2টা জিনিস। প্রথমত হচ্ছে আপনি অনেক কষ্ট করছেন, এটা আপনার বলাতে এবং আপনার পড়াশোনাতে বোঝা যায়। তো আমরা যারা কোচিং এ যাই বা আমরা যারা কোচিং এ যেতে চাচ্ছি, তাদের তো আসলে একটা ইচ্ছা থাকে হচ্ছে পড়াগুলো গুছানো। সবচেয়ে কঠিন ব্যাপার জি। হচ্ছে আমরা আসলে সবাই জানি কে কোন বইটা পড়তে হবে কখন কি। আমরা আসলে হ্যাঁ, একটা বুঝান। গোছানো জিনিস চাচ্ছি। আপনার সবকিছু গোছানো আছে, আপনি যে জিনিসগুলো একটু পিডিএফ করে দেন, আহ তাহলে সবার জন্য মনে হয় আর একটু বেনিফিট হয় আর কি।
আচ্ছা ভাইয়া, ঠিক আছে। পিডিএফ এর কথা না আমাকে অনেকদিন থেকে অনেকে বলতেছে, কিন্তু পিডিএফ করে আমি দিই না কেন? প্রত্যেক ব্যাচে সবাই পিডিএফ চায়। আমি আসলে এটা দিতে, এমন না যে আমার লেকচার কাউকে দিতে কোনো সমস্যা, কারণ কি এই লেকচার এমন না যে আমি মাথা থেকে সিনথেসিস করছি, ব্যাপারটা তা না। জিনিসটা আমি সবই স্যারদের বই থেকে নিছি, তাই না? এটা আমার দিতে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু আমি পিডিএফটা দিতে চাই না একটা কারণ, কারণ কি আমি পিডিএফ যদি দেই আর আমার স্টুডেন্টরা যদি খালি আমার পিডিএফ পড়েই চলে যায়, তাহলে সেটা একটা খুব আনফরচুনেট জিনিস হবে আমার জন্য। আমি চাই সবাই টেক্সট বই পড়ুক। সেজন্য আমি হচ্ছে পিডিএফ মানে কয়েকজন বলছে দেখে আমি আসলে দিতে চাইনি, কিন্তু যখন এখন সবাই রিকোয়েস্ট করতেছে আমি পিডিএফ গুলো সবগুলো প্রোভাইড করে দিব পেজে। কিন্তু আপনাদের কাজ হবে পিডিএফটা জাস্ট পাশাপাশি রাখা, পিডিএফ থেকে পড়া না। আপনাদেরকে আমি Right. দেখাই দিই যে বইয়ের কোন পেজটা থেকে পড়তেছেন, বইয়ের কোন পাতাটা থেকে পড়তে হবে। হ্যাঁ, আর এই যে আমি তো স্ক্রিনশট নিয়ে পিডিএফ মানে যে লেকচার বানাই বা ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে লেকচার গুলা বানাই, এগুলো আসলে স্ট্যান্ডার্ড না। এখন অনলাইন দেখে আমাদেরকে এভাবে যাইতে হচ্ছে। আগে যখন আমাদের অফলাইন ক্লাস হইতো তখন আমি ক্লাসে দাঁড়ায় সবগুলা পাতা ধরে ধরে দাগাই দিতাম, পড়া বুঝাই দিতাম, ওটা অনেক ভালো ছিল। পিডিএফ আমি দিয়ে দিব, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে আপনারা অবশ্যই টেক্সট বইটা হাতে নিয়ে পড়বেন, এই পিডিএফ গুলা পড়বেন না, এটাই হচ্ছে রিকোয়েস্ট। তাহলে আমার দিতে কোনো অসুবিধা নাই। আপু পার্ট 1 বেস অথবা হচ্ছে রেসিডেন্সি যে বেস গুলোতে আপনি ক্লাসগুলো করাচ্ছেন, হুম হুম। ওগুলা যে শিটগুলো প্রোভাইড করা হচ্ছে আমাদেরকে, হ্যাঁ। আমি সিনাপসের কিন্তু ক্লিনিক্যাল শিটগুলো আমি দেখছি। হুম। ক্লিনিক্যাল দুইটা শিট আছে, দুইটা শিটে আমি দেখছি। আসলে হচ্ছে মানে সত্যি কথা হচ্ছে আপু, আমার ওই শিটগুলা ভালো লাগে না, কারণ জেনেসিসে আমি শিটগুলা পড়ছি, দিলীপ স্যারের শিটগুলা পড়ছি। আমার শিটগুলা মনে হচ্ছে যে মানে আপনার সাথে কোলারেট করে হয়তো বা এগুলা তৈরি করা হয় নাই। তখন আমি সিনাপসকে বললাম যে আপনারা আপুর কাছ থেকে সাজেশন নিয়ে শিটগুলো তৈরি করলে মনে হয় আমাদের জন্য ভালো হয়। মানে যেটা হচ্ছে যে আপনার টোটাল লেকচার গুলো যদি ওরা সুন্দরভাবে একটু প্রোভাইড করে তাহলে হচ্ছে মনে হয় সবার জন্য ভালো হবে। আপনি এগুলো করেন কিনা? আচ্ছা ভাইয়া, কিন্তু এটা একটু সময় লাগবে, হ্যাঁ, সময় সাপেক্ষ ব্যাপার, কারণ লেকচারে তো অনেক কিছু না। এখন আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, শীট কারা পড়ে? যারা লাস্ট মোমেন্ট প্রিপারেশন নিতে চায় তারা হচ্ছে শীট পড়ে। শীট পড়া কোনো মানে কোনো সাবজেক্টে লাইক কোনো টপিকের জন্য শীট পড়া কখনোই অ্যাডভাইজেবল না। তো শীট পড়ে যারা লাস্ট মোমেন্ট অল্প একটু পড়তে চায় তাদের জন্য। শীট পড়াটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড না। এখন আমি আমার পুরাটা লেকচার গুছাই শীট করতে গেলে শীট তো অনেক মোটা হয়ে যাবে, সেটা তো বই হয়ে যাবে। সেই কারণে আর আর যেটা হয়েছে, রিসেন্টলি শীট গুলো আপডেট করা হয়নি। আমি গত বছর শীট আপডেট করছিলাম, রিসেন্টলি আপডেট করা হয়নি। আচ্ছা, আমরা শীটের ব্যাপারে মনোযোগ দিব। আপনার এই সাজেশন গুলোর জন্য আপনাকে অনেক বেশি থ্যাংক ইউ, কারণ এগুলাই আমরা জানতে চাই। আমরা কিন্তু শুধু পজিটিভ রিভিউ চাই না, আমরা কিন্তু নেগেটিভ রিভিউ চাই। নেগেটিভ রিভিউ কিন্তু আমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? আরো কোনো সাজেশন থাকলে সবসময় আমাকে ইনবক্স করে জানাবেন, যে হচ্ছে কোন জিনিসটা কিভাবে ঠিক করতে পারি, আমাকে অবশ্যই জানাবেন আপনারা। থ্যাংক ইউ আপু। আসলে হচ্ছে যে আপু, অন্যান্য কোচিং সেন্টার গুলাতে হচ্ছে একটা মানে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি দিলীপ স্যারের কাছে কোচিং করছি, তারপর হচ্ছে জেনেসিসে ওদের হচ্ছে আপু হচ্ছে মানে পেডিয়াট্রিক্স যে ফ্যাকাল্টি ক্লাস ওনারা ভালো নিল, ওনাদের কালেকশন গুলোতে একটু এখনো ডেফিসিয়েন্সি আছে। আমি এটা ওনাদেরকেও জানাইছি, ওনাদেরকেও বলছি যে আপনাদের শিট গুলো আপ টু মার্ক, আপনারা ওইগুলো একটু মডিফাই করে নেন। তো আপনার এখানে আসলে আমি জানি না, আমি পার্সোনালি যেটা মনে করি, আমার অনেক জানা আছে সিনাপসে পেডিয়াট্রিক্সে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসতেছে হচ্ছে অনলি ফর ইউ, এবং আপনার পড়াশোনা ভালো, আপনি অনেক কিছু জানেন, অনেক গুছিয়ে পড়ান। আসলে কথা বলে সত্যি। এখন এই জিনিসগুলো যদি আমরা যারা আছি আমরা হচ্ছে মানে আমরাও চাচ্ছি, আপনি যে রাস্তাটা হেঁটে গেছেন ওই রাস্তাতে আমরাও উঠতে চাচ্ছি। এখন আপনার হেল্প গুলো হচ্ছে আমাদের খুব দরকার আর কি। যদি আপনি একটু কাইন্ডলি। অবশ্যই ভাইয়া, আমি হচ্ছে সত্যি কথা যেটা আপনারা হচ্ছে, আমি একটা সত্যি কথা পার্সোনাল একটা ভিউ শেয়ার করি। আমি হচ্ছে তো বিএসএমএম তে মেডিকেল অফিসার পোস্টে আইসিইউ তে কাজ করতেছি। হ্যাঁ, আমার একটা হচ্ছে কনসার্ন আমার ফ্যামিলি, নেক্সট হচ্ছে আমার হসপিটাল জব, আর আমার থার্ড কনসার্ন কিন্তু সিনাপস। আমি সিনাপসকে অনেক সময় দেওয়ার চেষ্টা করি, আমি কিন্তু অন্যদিকে এত সময় দিই না যতটুকু আমি সিনাপসকে সময় দিই। আমি অবশ্যই চেষ্টা করব আপনারা যাতে, আমি তো একটা জাস্ট নর্মাল এক্সাম্পল, আমি কষ্ট করছি, পড়া গুছাই পড়ছি, দ্যাটস ওয়াই আই এম সাকসেসফুল। আপনারাও যদি কষ্ট করেন, একটু পড়াগুলো গুছাই পারেন, আপনারা আমার থেকে অনেক ভালো করতে পারবেন। আমি জাস্ট কিছু না, আমি লেগে থাকি এটাই আর কি। কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে এই হেল্পটা করার ট্রাই করবো, এবং আপনার এই সাজেশনটা মনে রাখবো। পিডিএফ প্রোভাইড করা আর একটা হচ্ছে শীট গুলো আপডেট করা। আমি একটু এর মধ্যে সময় নিয়ে শীট গুলো আমি ঠিকঠাক করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। শীট অ্যাকচুয়ালি কোথাও আসলে পেডিয়াট্রিক্স এর ওরকম করে ইয়ে নাই, তো আমরা চেষ্টা করব শীট গুলা ভালো করার। আপু আমি ঠিক হচ্ছে আছে। 29 হচ্ছে আপনাদের যে বেসটা শুরু হচ্ছে পার্ট 1 এর জন্য, ওইটাতে হচ্ছে জি। অ্যাডমিশন নিতে চাচ্ছি আমি। এর মধ্যে পার্ট 1 একবারও দিই নাই এবং ডিপ্লোমা দিই নাই। আমি আসলে ট্রাই করছি হচ্ছে শুধু হচ্ছে রেসিডেন্সির জন্য, এর বাইরে কিছু করে নাই। তো আপনার পড়াশোনা দেখে আমার কাছে মনে হচ্ছে যে না, হ্যাঁ এটা হয়তো পসিবল যদি আমি এখানে গিয়ে
ওনার পড়াশোনাগুলো আমি একটু ফলো করি, হয়তো বা ইনশাল্লাহ হইতে পারে যদি আল্লাহ চান। পসিবল অবশ্যই, প্রতি বছর কত মানুষ চান্স পাচ্ছে। সবাই হচ্ছে মেন্টর হয় না দেখে, আমি মেন্টর হইছি দেখে, সবাই হয় না, কিন্তু সবাই আমার মতো পড়ালেখা করে তো চান্স পায়। আমি আমার সময় নিজে অনেক কষ্ট করছি, লাইক 2016-এ যখন আমি পার্ট 1 পরীক্ষা দিলাম জানুয়ারিতে, আমাকে ক্লিনিক্যাল দেখানোর মতো কেউ ছিল না। আমাকে তো ওই সময় কি কেউ ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স পড়াইতো ভাবে করে? কেউ পড়াইতো না। এখন তো আমাদের সব কোচিং এ অনেক মেন্টর হয়ে গেছে। আমি যেটা কষ্ট ফেস করছি, আমি চাই না আমার স্টুডেন্টরা সেই কষ্টটা ফেস করুক। আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করে করে বই দাগায় দাগায়, আপনাদেরকে যদি আমি আমার এমআর মোল্লা বইটা দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন আমি অনেক কষ্ট করে জিনিসগুলো বুঝাইছি, এবং আমি চাই আমার জিনিসগুলো সব স্টুডেন্টরা পড়ুক। সেই কারণে হচ্ছে আমার অ্যাকচুয়ালি মেন্টর হওয়া, আমার পড়াইতে ভালো লাগে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকলে আমরা চেষ্টা করব আমাদের এই পুরা ফ্যাসিলিটিটা আরো আপগ্রেড করার জন্য। আর হচ্ছে আপনি যেগুলো বললেন আমি অবশ্যই মাথায় রাখবো ভাইয়া, দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? ভালো থ্যাংক ইউ থাকবেন। সো মাচ আপু, আমরা আরো থ্যাংক কিছু ইউ। কোশ্চেন নেই। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সিনথিয়া আপু জিজ্ঞেস করছেন যে হচ্ছে কালকে সেমিনার আপনি শুনছিলেন, ওখানে আপনি আমি বলছিলাম নেলসন ভাস্ট এমআর মোল্লা ব্যাচে নেলসনও পড়ানো, শুধু এমআর মোল্লা পড়ানো হবে? আপু সমস্যাটা কি হচ্ছে বুঝছেন, কাহিনীটা আমি বলি। আসল কাহিনী হচ্ছে গাইনি ওদের ব্যাচটার নাম জেফকট ব্যাচ, ডিসি দত্ত জেফকট ব্যাচ। সার্জারির ওদের ব্যাচের নাম হচ্ছে বেলিলা ব্যাচ। হ্যাঁ, এখন আমি যদি বলি আমার ব্যাচের নাম হচ্ছে আবিদ মোল্লা স্যারের এমআর মোল্লা স্যারের বইয়ের ব্যাচ, তাহলে দেখা যাবে এটাকে অনেকে নেগেটিভলি নিবে, কারণ পেডিয়াট্রিক্স এর মেইন টেক্সট বই হচ্ছে নেলসন। এখন নেলসনের নামটা না থাকলে অ্যাকচুয়ালি পেডিয়াট্রিক্স এর স্ট্যান্ডার্ডটা মেইনটেইন হয় না। নেলসন হচ্ছে আমি বই চিনতাম না, নেলসন আমি চিনছি হচ্ছে রেসিডেন্সিতে আসার পরে। রেসিডেন্সিতে আসার পরে নেলসন পড়ছি, তাও সবকিছু পড়িনি, লং কেসের টপিক গুলা পড়ছি, জাস্ট এটা নাম হিসেবে নেলসন দেখানো। আপনাকে যদি অন্য কোথাও কেউ বলে থাকে যে আমরা নেলসন পড়াই, নেলসন থেকে পড়তে হবে, তার কথাটা আমি তার সাথে আমি একমত না। কারণ নেলসন বই 4000 না 3000 পেজের একটা বই, এটা কখনোই একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য কখনোই না। আপনাদের জন্য আবিদ মোল্লা স্যার সবচেয়ে বেস্ট, কারণ এটা আপনাদের জন্য প্যালাটেবল, ডাইজেস্টেবল। আর তারপরে হচ্ছে যেগুলো বাকি থাকে টপিক হচ্ছে এমআর মোল্লা। এপ্রিলে যে ব্যাচটা আমরা শুরু করব সেই ব্যাচে আমরা আবিদ মোল্লা এবং এমআর মোল্লা স্যারের বই দুইটা থেকে যেই টপিকগুলো যেই অংশটুকু লাগবে সব আমার স্লাইডেই থাকে। আমার স্লাইডের মধ্যে দুইটা বই কম্পাইল করা থাকে, সেই স্লাইড থেকে আপনাদেরকে পড়া দিব। দুইটা বই থেকে যেখান থেকে যেটা দরকার আমরা সেখান থেকে সেটাই দাগাই দিব। আশা করি আপনি আমার অ্যানসারটা পাইছেন। আচ্ছা দেখি এদিকে আর কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, আর হচ্ছে গতকালকে পরশুদিন আমরা একটা এফসিপিএস এর প্রিপারেশন গাইডলাইন নিয়ে একটা সেমিনার করছিলাম। আমি ডক্টর নাবিলা তাবাসসুম আর আমাদের নতুন দুইজন যে স্টুডেন্ট তোহা খন্দকার আর তৌসিফ, আমরা 4 জন মিলে একটা সেমিনার করছিলাম। আপনারা একটু নিচের দিকে সিনাপসে পেজ স্ক্রল করলে বা আমার নাম লিখে সার্চ দিলেই ওইটা পাবেন। যারা আমাদের এখানে এফসিপিএস ক্যান্ডিডেট আছেন তারা সবাই ভিডিওটা অবশ্যই একটু দেখে নেবেন, ওখানে আমরা একদম ডিটেইলস এফসিপিএস পরীক্ষা সবকিছু সম্পর্কে বলে দিছি। আরেকটা জিনিস, আমি জানি যে সবাই হচ্ছে আলটিমেটলি সবগুলো পরীক্ষায় দেয়, এফসিপিএস বলেন, এমডি বলেন, ডিপ্লোমা বলেন, সবাই সব পরীক্ষাই দেয়, তাই না? প্রিপারেশন আমাদের এমন একটা হওয়া উচিত যেটাতে হচ্ছে আমরা একটা প্রিপারেশন নিয়ে সবগুলো পরীক্ষা ভালো করতে পারবো, যেটা আমি করছিলাম। আমি এফসিপিএস এর প্রিপারেশন হওয়া উচিত। আপনি চিন্তা করতেছেন আপনি শুধু রেসিডেন্সি দিবেন, এফসিপিএস দিবেন না, তাতে আপনার কিন্তু অনেক ল্যাকিংস থেকে যাবে। পরীক্ষা আপনি সবগুলোর জন্য প্রিপারেশন নেবেন, তারপরে আপনি যেটা অ্যাটেম্প্ট নেন, বাট প্রিপারেশন একটা হার্ডকোর প্রিপারেশন একবার যদি নিতে পারেন, 6 মাস একটা প্রিপারেশন নিতে পারেন, আল্লাহর রহমতে আপনি কোথাও আটকাবেন না, এটা মনে রাখবেন। হ্যাঁ, একবার একটু ভালো করে প্রিপারেশন নেবেন। অনেকক্ষণ হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে, আজকে আমি এখানে শেষ করি। এরপরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন অথবা আমাকে ইনবক্স করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সাথে সাথে রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, অনেক ধৈর্য ধরে অনেকজন আমার সাথে আজকে লাইভে ছিলেন, অনেকক্ষণ আমার সাথে কানেক্টেড ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, কারণ আমি হচ্ছে কোভিড ডিউটি করি, কোভিড রোস্টার করি অ্যাডাল্ট আইসিইউতে, আবার নন কোভিড রোস্টারও করি। এখন তো কোভিড নন কোভিড বলে কিছু নাই, কোভিড অনেক বেশি বেড়ে গেছে, আমরা তো আইসিইউতে পেশেন্ট দিয়ে মানে ইয়ে করতে পারতেছি না, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, খুবই কষ্টের মধ্যে আমি আসি, লাইক আমার ডিউটির প্রেশার অনেক বেশি। কোভিড তো আমার হয়েই গেছে একবার অলরেডি, ভ্যাকসিন দিয়েছে, আবার এমন হচ্ছে আরেকবার হয়ে যাবে যেই লোডের মধ্যে আসি। তো সবাই আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ নেক্সট রেসিডেন্সি পরীক্ষার আগের দিনও যেন আপনাদেরকে আমি সুস্থভাবে পড়াইতে পারি এবং আপনাদেরকে আমি হেল্প করতে পারি পড়াশোনার ব্যাপারে। ভালো থাকবেন সবাই, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।